তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ কেয়ার্স এর আজকের এই প্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। সো আজকে আমাদের এই ওয়েবিনারে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আসিফ মাহির ভাই। মাহির ভাই কাজ করছেন জেএস বাংলাদেশের সফটওয়্যার ডেভেলপার হিসেবে। সো এই পুরো সেশনটা চলাকালীন আমরা তো অবশ্যই ভাইয়ের থেকে অনেক কিছু শিখবো। সো যেহেতু আসলে আমরা অনেকজন পার্টিসিপেন্টস আছি, আমরা এই পুরো সেশনটা চলাকালীন আমাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবো। আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা সেটা এখন চ্যাটে লিখে জানাবো, এবং সেশনের শেষে আসলে আমরা একটা কিউএনএ সেশন থাকবে, তখন আমরা কোয়েশ্চেন গুলো করতে পারবো। মাহির ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। ওকে, এক মিনিট, সরি মাহির ভাই, আমি আপনাকে একটু, জি মাহির ভাই এখন ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখন ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আই বিলিভ আমাকে শোনা যাচ্ছে এন্ড দেখা যাচ্ছে ঠিকভাবে। পারফেক্টলি ভাই। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ শাকিব ভাই। আচ্ছা, তাহলে আমি শুরু করি। সো ওয়েলকাম এভরিওয়ান টু দিস ওয়েবিনার। এন্ড আজকে আমরা আসলে নেক্সট জেএস এর অ্যাপ রাউটারটা নিয়ে আসলে শেখার চেষ্টা করব। আহ তার আগে আসলে জানতে চাই সবাই কেমন আছেন এখন। ভালো আছি আমরা সবাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সো আজকে আমাদের যে ওয়েবিনারটা নেক্সট ডে আসলে বিগিনার কোনো টপিক না, সো এটার জন্য কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ আসলে থাকা উচিত। তো আমার মনে হয় যে আশা করি আপনারা এখানে যারা আছেন মোটামুটি রিয়েক্ট নিয়ে কাজ করছেন, নেক্সট হয়তো পেজ রাউটার নিয়ে হয়তো অনেকে টুকটাক জানেন বা কাজ করছেন। আমরা রিয়েক্ট নিয়ে মোটামুটি কাজ করছি, কয়জন আছি এখানে? যেমন আমি একজন। আচ্ছা, নেক্সট শিফট হচ্ছেন, আচ্ছা রিয়েক্ট রাউটার শিখছেন, মাশাআল্লাহ, তো তো ভালো। আচ্ছা, আছেন, অনেকেই আছেন তাই, মাশাআল্লাহ। সো একদমই যারা নতুন রিয়েক্ট ইকোসিস্টেমে, তারা আজকের ভিডিওটা দেখতে পারেন, কোডটাও দেখতে পারেন, আশা করি কিছু হইলেও নতুন শিখবেন। নেক্সট আসলে দরকার কেন, কারণ ওয়েবের একটা প্যাটার্ন আছে এখানে। কজ আপনার নেক্সট জেস আসলে মূলত যেই কারণে আসলে রিয়েক্ট ইয়ার থেকে সরে যায়, যে আমরা কিন্তু এখানে আসলে ট্র্যাডিশনাল আপনার ওয়ান পেজ মানে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বলতে যা বোঝায় আর কি, যে একটা এসটিএমএল পেজের মধ্যে রিয়াক্ট কি করে আপনার সবকিছু ইনজেক্ট করতে থাকে, এই জায়গায় আসলে ব্যাপারটা ওরকম না। অ্যান্ড আপনার কন্টেন্ট আসলে আপনার ক্লায়েন্টে রেন্ডার হয় না, আমরা সার্ভারে বা প্রি রেন্ডার্ড করে ব্রাউজারের কাছে পাঠাই, যাতে রিকোয়েস্ট করলে কন্টেন্ট সহ আসলে ইউজার আমাদের কন্টেন্ট গুলো দেখতে পারে। সো হোয়াট ডু আই মিন, আমি একটু এটা বোঝানোর আগে আমরা একটু স্লাইড শেয়ার করি যে আমরা আজকে আসলে কি কি শিখতে চাই বা পারি। সো ফেসবুকটা অফ করে দিই। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে, সবাই একটু। ভাই দেখা যাচ্ছে, একটু ছোট্ট আচ্ছা, একটা কাজ করতে হবে। ওই হ্যাঁ হ্যাঁ, জুমের যে প্যানেলটা, এইখানে ভাই দেখেন মোর অপশনে গেলে ডিসেবল অ্যানোটেশন আছে একটা। আচ্ছা হ্যাঁ, এটা অ্যাড আদার্স ইয়া করে দিচ্ছি, হ্যাঁ। হয়ে গেছে। ওকে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা একটা স্লাইড শো দেখি সুন্দর করে। সো আমরা আজকে আসলে অ্যাপ রাউটার শিখবো। আর যাদের ওই যে ইয়া ভাই বলে দিছে শাকির ভাই, যে কোশ্চেন থাকলে চ্যাটে করব, আমি সেশনের মাঝে মাঝে গ্যাপে কোশ্চেন অ্যান্সার করা ট্রাই করব। আর একদম শেষে একটা কিউএনএ থাকবো, এখানে আমরা মুখে জিজ্ঞেস করতে পারবো। এটা নেক্সট ডে সম্পর্কিত হতে পারে, এটা ক্যারিয়ার সম্পর্কিত হতে পারে, এটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, এনিথিং হতে পারে। ওকে, সো যদি হ্যাঁ, তো আমরা ওগুলা পরে নিবো, বাট আমরা আজকে সেশনে যাই। সো অ্যাপ রাউটার আমরা শিখবো। অ্যাপ রাউটারটা আসলে মডার্ন নেক্সট জেএস এর একটা কি ফিচার, ঠিক আছে? তো আমরা অ্যাপ রাউটারে কি কি টপিক কভার করবো আসলে? আমরা বেসিক রাউটিংটা কিভাবে হয় অ্যাপ রাউটার, এটা দেখবো। আমরা ডাইনামিক রাউটিংটা দেখবো। আমরা সার্ভার কম্পোনেন্ট কি, আসলে এটা আসলে ওয়ান অফ দ্য মোস্ট ব্রেকিং চেঞ্জেস। এটার কারণে আসলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের বা মানে রিয়েক্টের ইকোসিস্টেমের যেই মানে ব্যালেন্স ছিল, এটা আসলে ওলট পালট হয়ে গেছে। নেগেটিভ সেন্সে না, বেটার সেন্সেই হয়েছে। অ্যান্ড আসলে এখন পারফরমেন্স মানে ইউজাররা দেওয়া আরো বেটার, মানে আরো বেশি আসলে কি বলে ফ্লেক্সিবল হয়ে গেছে ফ্রন্ট এন্ড ডেভেলপারদের জন্য, মানে আমাদের জন্য আসলে নতুন মানে দরজা উন্মোচন হয়েছে এরকম। শেয়ার্ড লেআউট, নেক্সটেড লেআউট কিভাবে আসলে নেক্সট জেএসএ তৈরি করতে পারি অ্যাপ রাউটারের ভিতরে, এন্ড এটা প্রত্যেকটা পেজে যাতে আমার একই লেআউট যদি দরকার হয়। যেমন ধরেন শেয়ার্ড লেআউট, নেক্সটেড লেআউট বলতে কি বোঝাই, যেমন ধরেন আমরা যে অ্যাপ্লিকেশনে যাই, ধরেন ফেসবুক যান, টুইটার যান, ইনস্টাগ্রাম যান, আমাদের কিছু জিনিস থাকে না কমন সব পেজে, আপনি যেই লিঙ্কে ক্লিক করেন, আমার উদাহরণ উপরে ন্যাভিগেশনটা কমন থাকে তাই না, নিচের ফুটারটা কমন থাকে যে কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে গেলে। সো এই ধরনের শেয়ার্ড বা নেস্টেড লেআউট কিভাবে আমরা প্রত্যেক পেজে বা প্রত্যেক রাউটে আমরা দেখতে পারি, এটা কিভাবে মানে এজ এ ডেভেলপার ইনজেক্ট করতে পারি, আমরা বানাইতে পারি, এটা দেখবো আমরা। অ্যাপ রাউটারে কম্পোনেন্ট লেভেল থেকে কিভাবে ডাটা ফেচিং করতে হয় দেখবো। যেমন আপনার অনেকে হয়তো জানেন, যারা জানেন না তারা হচ্ছে সেটা বলি যে নেক্সট জেএসে কিন্তু আপনার আগে পেজ লেভেল রাউট মানে আপনার কম্পোনেন্ট ফেচ করতে হতো, সরি ডাটা ফেচ করতে হতো।
অ্যাজ ইন ধরেন আপনার যে কম্পোনেন্ট গুলো পেজ, ঠিক আছে, বা রাউটেবল কম্পোনেন্ট, ওই পার্টিকুলার কম্পোনেন্টে আপনার সিস্টেম ছিল গেট স্ট্যাটিক প্রপস হ্যান ত্যান এগুলো ছিল। সো এই ধরনের ফাংশন কল করার পরে আমরা আসলে ডাটা ফেচ করতে পারতাম। আপনি চাইল্ড কোনো কম্পোনেন্ট, যেই কম্পোনেন্ট কোনো ধরেন পেজ কম্পোনেন্ট না, ছোট ছোট কম্পোনেন্ট, ওই লেভেল কম্পোনেন্ট আমরা ডাটা ফেচ করতে পারতাম না, ঠিক আছে, স্ট্রিক্টলি ফরবিডেন ছিল। বাট অ্যাপ রাউটার আসার পরে এখন আপনি যে কোনো কম্পোনেন্ট থেকে এপিআই থেকে ডাটা ফেচ করতে পারেন, ঠিক আছে। আমরা সার্ভার অ্যাকশন দেখবো। সার্ভার অ্যাকশন হচ্ছে আপনার এমন কিছু ফাংশনস যেগুলা সোললি সার্ভারে রান করে। মানে আপনার ইউজার একটা বাটনে ক্লিক করলো বা একটা ফর্ম সাবমিট করলো, ওই ফর্ম সাবমিট করার পরে যে জাভাস্ক্রিপ্টটা আমার রান করতে হবে, সেই জাভাস্ক্রিপ্টটা আসলে সার্ভারে রান হবে, ওকে। এবং সেটা রেজাল্টটা, পুরো রেজাল্টটা বা যেই মানে আউটকামটা, ওইটা আমরা আবার ইউজারে ফ্রন্ট এন্ডে বা ব্রাউজারে দেখাতে পারবো, ওকে। আগে এই ধরনের কাজগুলো করার জন্য পেজ রাউটারে আপনার এপিআই ফোল্ডারটা ইউজ করতে হইতো, ঠিক আছে। যে আপনি পার্টিকুলার একটা সাবমিট হ্যান্ডেলারে ট্রিগার করলে আমরা ওই এইটার দেনে বা ওইটা রিজলভ হইলে আবার পরবর্তীতে আরেকটা ফেচ কল করতাম আমাদের এপিআই বানায়, ওইখানে আমরা ভ্যালিডেট রিভ্যালিডেট করতাম পেজগুলো। তো এগুলো এখন আর করা লাগে না, এখন অনেক ইজি হয়ে গেছে। এই ব্যাপারটা আমরা দেখবো। এখানে আমরা সার্ভার অ্যাকশন দেখার সাথে সাথে ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন নামের একটা টার্ম আছে নেক্সট জেএসে, আইএসআর। ওইটা কি, ওইটা একটু দেখবো ইনশাল্লাহ। এই তো, তাহলে আমরা আসলে হ্যান্ডস ডার্টি করি, ওকে। সবার আগে আমি একটা কাজ করে রাখছি, আমি এটা পুরোটা বাদ দিয়ে আমি দুইটা ফোল্ডার ওপেন করে রাখছি। একটা হচ্ছে অ্যাপ রাউটার, একটা হচ্ছে পেজ রাউটার, ওকে। সো এটা পেজ রাউটার ইউজ করতেছে, এটা আসলে মডার্ন অ্যাপ রাউটার ইউজ করতেছে। তো পেজ রাউটার থেকে একটু শুরু করি, যে আসলে অ্যাপ রাউটারের দরকারই বা কেন, তাই না? সো ধরেন আমরা যদি পেজ রাউটারে একটু যাই, আচ্ছা সব টার্মিনাল তো অন আছে, আমরা একটা কাজ করি, এই প্যানেল অফ করে দিই আমরা। আচ্ছা, এই পার্টিকুলার ইয়াতে যদি এপিআই টিপে নিয়ে আমাদের ডাটা, এপিআই তে হিট করে ডাটা নিয়ে আসবো, ডাটা আমরা মিউটেট করব। আর আমাদের কাছে তো এখন আসলে রিয়েল এপিআই নাই দেখানোর জন্য। তো আমরা কি করছি, আমরা জেসন সার্ভার নামের একটা প্যাকেজ আছে, এটা দিয়ে একটা ফেক এপিআই তৈরি করছি। এই যে এখানে db.json আছে, ইফ আই এম নট রং, এই অ্যাপ রাউটারটা, এই যে db.json, ওকে। এবং এটার আমরা জেসন সার্ভার প্যাকেজের মাধ্যমে রান করতেছি। এই যে স্টার্ট ফেক সার্ভার নামের একটা কমান্ড, ও জেসন সার্ভার প্যাকেজের মাধ্যমে আমাদের db.json ফাইলটার একটা ডাটাবেজের মতো ট্রিট করবে, ওকে। সো এই ডাটাবেজের মতো যে ট্রিট করবে, এখান থেকে আসলে আমরা এইটারে এপিআই তে হিট করতে পারবো। যেমন ধরেন এখন এই যে 4000 পোর্টে আমার এপিআইটা রান করতেছে, আমি যদি 4000/products দিই, তাহলে কিন্তু আমরা একটা এপিআই তে হিট করতে পারবো, ওকে। যেখানে আমার 10টা অবজেক্ট ফেরত দিবে আর কি, একটা অ্যারের ভিতরে একটা ঢুকায়। সো আমরা এপিআই হিট করলে যেরকম জেসন ডাটা পাই, এরভাবে আমরা এরকম জেসন ডাটা পাইতে পারি। এটা একটা ফেক এপিআই, কিন্তু এটাতে সুবিধা হচ্ছে এটার কন্ট্রোল আমাদের কাছে। এখান থেকে আমরা ডাটা খালি গেটই করতে পারবো না, এটা যদি আমার ক্রিয়েট করতে হয় তাও করতে পারবো, এটা আমরা দেখবো, ওকে। সো এই প্যাকেজটা সম্পর্কে বা ফেক এপিআই সম্পর্কে কার আমাদের আইডিয়া আছে? এখানে কাদের কাদের আইডিয়া আছে একটু বলি তো চ্যাটে, কাদের কাদের আছে? ফেক এপিআই কি, মক এপিআই কি? নাই, একদমই নাই, কারোই নেই। আচ্ছা, আমি সিম্পলি ভাষায় বলি, আমরা তো রেস্ট এপিআই চিনি, রেস্ট এপিআই চিনি না সবাই? যে ব্যাক এন্ডে রেস্ট এপিআই বানায়, ওইটা ফ্রন্ট এন্ড কনজিউম করে, ফ্রন্ট এন্ড ওটা ইউজ করে, তাই না? আচ্ছা, তো রেস্ট এপিআই কি হয়, ডেডিকেটেড একটা ব্যাক এন্ড অ্যাপ্লিকেশন, তাই না? ওইটা আলাদাভাবে হোস্ট করে, আলাদাভাবে ডেভেলপ করে, আলাদাভাবে সার্ভার টার্ভারে লিসেন করে, তাই না? আচ্ছা, বাট অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার ভাবেন, আপনি কোনো প্রফেশনাল জায়গায় কাজ করতে গেছেন, আমাদের কাছে সরি একটা প্রজেক্টের আইডিয়া আসলো, বা একটা প্রজেক্ট আমরা মানে হ্যান্ড মানে শুরু করবো আর কি, শুরু থেকে। তো ফার্স্টে কি হয়, ধরেন ইউআই ডেভেলপাররা কাজ শুরু করে, ব্যাক এন্ড ডেভেলপাররাও কাজ শুরু করে, ঠিক আছে, আবার ফ্রন্ট এন্ড ডেভেলপাররা কাজ শুরু করে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো মাঝে মাঝে এমন হইতে পারে না যে আপনি একটা ফ্রন্ট এন্ডের ফিচার আমার একটা টিম ইমপ্লিমেন্ট করতেছে, যে ফিচারের ভিতরে আমার ব্যাক এন্ডের এপিআই লাগবে, বাট এখনো ব্যাক এন্ডের যে টিম, সেই এপিআইটা বানায় সারে নাই, সেই এপিআইটা এখন ওদের বানানো কমপ্লিট হয়নি। বাট আমার ওই পার্টিকুলার কম্পোনেন্টে ওই এপিআইটার মানে ফিচার আছে, এপিআই থেকে ডাটা নিয়ে আসতে হবে, বা এপিআই ডাটা যদি আমি পোস্ট রিকোয়েস্ট করে ডাটা রাখি, কিভাবে ডাটা কিভাবে ইউজারে দেখাবে, এই ধরনের জিনিসপত্র আমার করা লাগবে ফ্রন্ট এন্ডে, বাট এপিআই রেডি না। এমন সিনারিও হইতে পারে না? মানে ফ্রন্ট এন্ড টিমে আমরা কাজ করি, ব্যাক এন্ড টিমে কি হচ্ছে আমরা জানি না। এবং প্র্যাকটিক্যালি কিন্তু আপনার প্রফেশনাল লাইফে আপনারা বহুত এরকম সিচুয়েশনে পড়বেন, যে আপনার এপিআই রেডি নাই, বাট আপনার তো এপিআই লাগবে কাজ করার জন্য ফ্রন্ট এন্ডে, তাই না? আলটিমেটলি তো পুরোটা মিলে অ্যাপ্লিকেশন, তখন আমরা কি করবো, বসে থাকবো ফ্রন্ট এন্ড টিম? না, ফ্রন্ট এন্ড ডেভেলপাররা কি করবে, এই ধরনের ফেক এপিআই রে ইউজ করতে পারে। জেসন প্লেসহোল্ডার.tpk.com এই ধরনের ওয়েবসাইটে কেউ যখন কখনো গেছি, এই ওয়েবসাইট থেকে কখনো গেছি, তাই না? তো এটা কি করে, ও আমার একটা ফেক এপিআই দেয়। যেমন ধরেন স্ল্যাশ পোস্ট, ও বলে তুমি আমার এখানে হিট করলে তোমার আমি এরকম ধরো 100টা আইটেমের একটা পোস্ট দিব, ওকে। এবং এখানে আপনি অনেক ধরনের আপনার ইয়া করতে পারেন, যেমন আমি এখানে ধরেন একটা ফিল্টারিং করলাম, যে তুমি আমার 5টা ডাটা দাও, ঠিক আছে। অনেক ধরনের কোয়েরিও চালানো যায়, ঠিক আছে। যেমন ধরেন আমি বললাম যে টাইটেল ইজ ইকুয়াল টু সামথিং, ঠিক আছে,
এরকম আমরা বলতে পারি, ধরেন এটারে দিয়ে দিই, বা এটুক দিই, দেখি আসে নাকি। আই এম নট শিওর ওরা কিভাবে করছে। হ্যাঁ, দেখি। আচ্ছা, হইলো না। আচ্ছা, সুন্ড কি সবগুলোতে আছে? আচ্ছা, আই এম নট শিওর টাইটেল। আচ্ছা, এটা মনে হয় এইভাবে কোয়েরি করা না। আচ্ছা, এনিওয়ে, সো এপিআইতে এই ধরনের ফেক এপিআই আমাদের জন্য অলরেডি বানানো আছে। সমস্যা হচ্ছে তাহলে আমরা এগুলো ইউজ করতেছি না কেন? ইউজ করতেছি না কারণ এই যে এপিআই গুলো বানানো আছে, এগুলো তো ওরা হোস্ট করছে, তাই না? ওরা আপনার যে ডাটা দিতেছে, এই ডাটাই কিন্তু এখানে আছে। আপনি যদি ডাটা ক্রিয়েট করতে চান, দেখেন আমরা তো এপিআই কেন ইউজ করি? ডাটা পাওয়ার জন্য। এপিআই তে ডাটা ক্রিয়েটও তো করতে হয় ফ্রন্ট এন্ড থেকে, তাই না? কারণ আপনার ইউজার একটা পার্টিকুলার ফর্ম থেকে কিছু একটা সাবমিট করলো, হ্যাঁ, একটা পোস্ট ক্রিয়েট করলো। ওই পোস্টটা আপনি চান না যে এপিআই তে চলে যাক, এপিআই তে আসুক। এপিআই তে পোস্ট রিকোয়েস্ট করার পরে আমরা ডাটাটা দেখাই ইউজারদের, তাই না? সো আমার কাছে এই পার্টিকুলার ফেক এপিআই গুলোতে, যেগুলো হোস্টেড আর কি, যেগুলো আমাদের কাছে অটোমেটিক অ্যাভেলেবল, আমাদের কিছু করা লাগবে না, ডাটা ক্রিয়েট, আপডেট, ডিলিট এগুলোর অপশন নেই। বাট এই পার্টিকুলার যে প্যাকেজটা, এই ধরনের ফেক এপিআই, এই পার্টিকুলার এই জেসন প্লেসহোল্ডার প্যাকেজটা জেসন সার্ভার নামের একটা জিনিস দিয়ে বানানো। তো এইটার যদি আপনি ক্লিক করেন, দেখবেন এটা একটা গিটহাব পেজ, এবং এখানে আপনারা এইখানে স্টেবল ভার্সন চলে যেতে পারেন। এখানে নিচে গেলে আপনারা দেখবেন যে ও বলতেছে, ভাই তোমার যদি ফেক এপিআই দরকার হয়, যেখানে শুধু তুমি ডাটা গেট করবা না, তুমি ডাটা ক্রিয়েট করবা, ডিলিট করবা, আপডেট করবা, সবকিছু মক করবা, বাট তোমার কোনো রেস্ট এপিআই নিজের বানানো লাগবে না, তোমার ব্যাকএন্ডের কোড জানা লাগবে না, তুমি আমার ইউজ করতে পারবা। কিভাবে? জাস্ট এই প্যাকেজটা আমরা ইনস্টল করব গ্লোবালি, যাতে যে কোনো প্রজেক্ট ইউজ করতে পারি। অ্যান্ড আমরা db.json নামের একটা ফাইল ক্রিয়েট করতে পারি, যেটা দেখেন জেসন টাইপের ডাটা। কেন? কারণ ব্যাকএন্ড থেকে যখন আমরা রেস্ট এপিআই ডাটা ফেচ করি, ও আমার জেসন টাইপের ডাটাই দেয় না। এই দেখেন, যে কোনো জেসন আপনার রেস্ট এপিআই যদি হয়, নর্মালি তো আমরা জেসন টাইপের ডাটাই পাই, তাই না? তো আপনারা ওই টাইপের ডাটা আপনারা ও দিবে আপনার এই ফেক সার্ভারটা। কিভাবে? আপনি db.json নামের একটা ফাইল ক্রিয়েট করে ওইখানে আপনার প্রয়োজনীয় ডাটাগুলো রাখবেন। যেমন ধরেন আমাদের db.json কিন্তু আমাদের প্রয়োজনীয় ডাটাগুলো আছে, যেমন এখানে পোস্ট আছে, প্রোডাক্ট আছে। ওকে, তার মানে কি আমরা এই পার্টিকুলার db.json বানাইছি না, এখন ও বলতেছে এর এটা তো তুমি বানাইছো, এটা আমি ডাটাবেজ আকারে ট্রিট করব। এই আমার db.json ফাইলটার ওরা ডাটাবেজ আকারে ট্রিট করবে। এখন ওরা তো এপিআই এর মতো বানাইতে হবে, ডাটাবেজ ট্রিট করবে, ভালো কথা। এপিআই লাগবে না যে আমি স্ল্যাশ সামথিং হিট করবো, যেমন এখানে আমরা হিট করতে পারতেছি। এই ইউআরএল ধরে যদি আমি ফেচ রিকোয়েস্ট করি, তাহলে ডাটা দিবে। এরকম একটা সিস্টেম লাগবে না যে একটা ইউআরএল দিয়ে যদি আমি হিট করি তাহলে আমার ডাটা দিবে। ডাটা আমরা গেট করতে পারবো, পোস্ট করতে পারবো, ডিলিট করতে পারবো, এই ধরনের জিনিসপত্র লাগবে। এটা করার জন্য বলছে, এই যে তুমি প্যাকেজটা ইনস্টল করছো, এই প্যাকেজটা দিয়ে তুমি এই কমান্ডটা রান করতে পারো এই db.json বানানোর পরে। তখনও কি করবে, পার্টিকুলারলি এই ডাটাবেস রে বা এই জেসন ফাইলটারে একটা ডাটাবেসের মতো ট্রিট করবে, এবং আপনার একটা পার্টিকুলার পোর্টে এপিআই এর মতো বিহেভিয়ার করার সিস্টেম করে দিবে। কিভাবে? দেখেন, আমরা db.json বানাইছি, এবং আমরা এই প্যাকেজ.json এর ভিতরে একটা স্ক্রিপ্ট বানাইছি, খেয়াল করেন। সেম কমান্ডটাই যে জেসন সার্ভার -ওয়াচ db.json, এবং আমরা পি দিয়ে বলে দিলাম যে তুমি 4000 পোর্টে রান করো। আমরা যদি এই পার্টিকুলার জিনিসটা রান করতে চাই, ধরেন এইটা না, আমরা কেটে দিই, আমরা সবকিছু কেটে দিই। ধরেন আমরা এখন যদি রান করি npm run start fake server, তাহলে এখন ও কি বলতেছে? আচ্ছা, আমরা কই আছি? রুট ফোল্ডারে আছি। তাহলে সিডি অ্যাপ রাউটার, এবং এইখানে আমরা সেম কমান্ডটা রান করি। এখন ও কি বলতেছে? ও বলতেছে, ভাই তোমার db.json আমি লোড করছি, এবং তোমার জন্য আমি রিসোর্সেস তৈরি করছি। কি দেখেন, এপিআই যদি আপনি এখানে হিট করেন, আপনার এরকম জেসন ডাটা দিবে। অন অন হোয়াট বেসিস এই ডাটাটা দিতেছে? এই যে আপনার db.json আছে না, db.json এর উপর ভিত্তি করে ডাটাটা দিতেছে। এখন আপনি পোস্ট থেকে যদি একটা ডাটা কমাই ফেলেন, ধরেন এই প্রথম ডাটাটা বাদ দিয়ে দিলাম, ওকে, এখন আমার ছিল 6টা ডাটা, দেখেন এখানে 6টা ডাটা ছিল, এই যে 6টা ডাটা। আপনি এখন রিফ্রেশ দেন, দেখেন 6টা ডাটা আছে, 5টা। কারণ কি? এই db.json এর উপর ভিত্তি করে আপনারে এই পার্টিকুলার এপিআই যদি আপনি হিট করেন বা এই ইউআরএল হিট করেন, ও আপনারে ডাটা দিবে। মানে কি, আমরা এই পার্টিকুলার এপিআইটারে বা এই পার্টিকুলার ইউআরএলটারে একটা ফেক রেস্ট এপিআই এর মতো ট্রিট করতে পারতেছি না, যেখানে হিট করলে আমার জেসন ডাটা দিবে। রেস্ট এপিআই আলটিমেটলি তাই করে। শুধু তাই না, আমরা এই রেস্ট এপিআইতে, এই পার্টিকুলার ফেক এপিআইতে ডাটা ক্রিয়েটও করতে পারবো, পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে, ডিলিট রিকোয়েস্টের মাধ্যমে, মানে ডাটা ডিলিট করতে পারবো, আপডেট করতে পারবো, ক্রিয়েট করতে পারবো, এগুলো করতে পারবো। কিন্তু আমার কাছে কোনো রিয়েল এপিআই নাই, রিয়েল রেস্ট এপিআই নাই, ব্যাকএন্ড ডেভেলপার এখনো বানায় নাই। তাহলে বলেন, এই ধরনের টুল আমাদের যদি ফ্রন্ট এন্ড ডেভেলপারদের জন্য অনেক হ্যান্ডি না, হেল্পফুল না, যখন আমাদের ব্যাকএন্ডের টিমের কাছে পার্টিকুলার কোনো এপিআই বানানো রেডি না? আমরা এই ধরনের ফেক এপিআই ইউজ করে ফ্রন্ট এন্ড থেকে ডাটা গেট করলে কি বিহেভিয়ার হবে ইউআই তে, ডাটা পোস্ট করলে, মানে ডাটা ক্রিয়েট করলে, আপডেট করলে, ডিলিট করলে কি কি হবে, সবকিছু আমরা মক করতে পারবো না। কারণ এপিআই তে হিট করার যে ব্যাপারটা, এপিআই তে হিট করার যে ব্যাপারটা, আপনার গেট রিকোয়েস্ট হোক, পোস্ট রিকোয়েস্ট হোক, ডিলিট রিকোয়েস্ট হোক, আপডেট রিকোয়েস্ট হোক, এই ব্যাপারটা রিয়েল এপিআই হোক বা ফেক এপিআই হোক, একই না?
আমার কথাটা কি বুঝতে পারতেছেন? আমি যদি এই পার্টিকুলার যেটা ওরা বানাই দিছে, এটা একটা রিয়েল এপিআই, এটা যদি হিট করি, তাইলে আমি ফেচ রিকোয়েস্ট করব। যদি আমি আমার এই পার্টিকুলার ফেক এপিআই হিট করি, তারপর আমি ফেচ রিকোয়েস্টই করবো না? মানে এই প্যাটার্নে কোড লেখা বাদ উপায় আছে আমার? আমি আপনাদের দেখাই। আচ্ছা, কম্পোনেন্টস লেভেল থেকে এখানে এই যে এভাবে ফেচ রিকোয়েস্ট করতে হবে না আমার, অ্যাভয়েড করে? যদি আমি মানে এই এপিআইটাতে হিট করতাম যেটা অলরেডি বানানো আছে, এই যে এটা, তো আমার সেম ভাবেই করা লাগতো। তার মানে কি সুবিধা কি? আমরা ফেক এপিআই দিয়ে পুরো ফিচারটারে টেস্ট করতে পারলাম, আমার ফ্রন্ট এন্ডের কোড রেডি হয়ে গেল। যখন ব্যাক এন্ডের কোড রেডি, তখন আমি কি করব? জাস্ট ইউআরএলটা চেঞ্জ করে দেবো, দ্যাটস ইট। জাস্ট আমার ইউআরএলটা চেঞ্জ করে দিব, বাদ বাকি প্রসেস তো ঠিকই থাকবে, একই রকম ভাবে চলবে। এবার কি বুঝতে পারছেন? যারা এই ধরনের প্যাকেজ সম্পর্কে আইডিয়া ছিল না, যে আমার এই ধরনের ফেক এপিআই নিজেরা বানাইলেও মানে বানাইলে সুবিধাটা কি এজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার? এবার কি ক্লিয়ার সবার? ওকে, আচ্ছা, মাশাল্লাহ। এখন আমরা একটু ইয়াতে যাই, যারা একদমই জানেন না, যারা আসলে এপিআই নিয়ে কাজই করেন নাই। ধরেন আপনারা কখন যদি ইউজিফিক নিয়ে কাজ করছে, এখানে কারা কারা? কারণ আমি ড্যাম শিওর যদি আমরা ইউজিফিক নিয়ে কাজ করি, তাহলে আমাদের আসলে এপিআই নিয়ে কাজ করা উচিত। এই জন্য বললাম যে আজকের এই পার্টিকুলার ওয়েবিনারটা কিন্তু এইটা ফোকাস, যে আপনারা কিছুটা হইলেও কিছুটা জানেন। ওকে, একদম বিগিনার যে রিয়াক্টে, যে ধরেন শুধু জাভাস্ক্রিপ্ট পারেন, তারপরেও কিন্তু আপনার ফেচ এপিআই সম্পর্কে আইডিয়া থাকা উচিত। তো যারা জাভাস্ক্রিপ্ট পারি না বা রিয়াক্টও পারি না, ঠিক আছে, মানে একদমই মানে আউট অফ নলেজ, তাদের জন্য আসলে একটু ডিফিকাল্ট। তো যারা পারেন আশা করি এবার একটু ক্লিয়ার হয়েছে। ওকে, তো আমরা এবার একটু করে যাই। সবার আগে আমরা একটু এই পার্টিকুলার ব্যাকএন্ডে দেখেন, এই যে ফেক এপিআইটা আমরা আপ এন্ড রানিং করছি, যাতে এই পার্টিকুলার ফেক এপিআইটারে আমরা দুই জায়গায় ইউজ করতে পারি, অ্যাপ রাউটারে, পেজ রাউটারে, আমার যেখানে যেখানে দরকার। ভালো কথা, ডিবি.json এ খেলা শেষ। এখন আমরা অ্যাপ রাউটার বাদ দিই, আমরা পেজ রাউটারে যাই। তো পেজ রাউটারে দেখেন, আপনারা সবাই জানেন যে এই পার্টিকুলার পেজেস ফোল্ডারের ভিতরে আপনি যাই লিখবেন, সেটাই হচ্ছে আপনার একটা করে কি রাউট ক্রিয়েট করবে। যেমন ধরেন এই পার্টিকুলার আমরা যদি এটা index.js এ যাই, তাহলে দেখবেন এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, হাবি জাবি ভুংচুং অনেক কিছু আছে, ঠিক আছে। তো আমরা যদি এটা ধরেন আপ এন্ড রানিং করি এই পার্টিকুলার প্রজেক্টরে, পেজ রাউটারের নেক্সট জেএস এর প্রজেক্টরে, আমরা কি দিব? npm run dev, এটা হচ্ছে আমার কমান্ড। আমি আবার রুট ফোল্ডার আছি, সিডি পেজ রাউটার। এবার এই কমান্ডটা দিই, দেখেন ও বলতেছে তোমার লোকাল হোস্ট 3000 এ তোমার প্রজেক্টটা আপ এন্ড রানিং। তো আমরা যদি যাই, তো আমরা এখানে যা দেখবো, এটা আলটিমেটলি আসলে এই পার্টিকুলার ইন্ডেক্স ফাইলটা আছে না, ইন্ডেক্স ফাইলটাতে যে জেএসএক্স আছে, ওইটার আসলে রিফ্লেকশন। ওকে, যদি আপনি এখানে সবকিছু বাদ দিয়ে দেন, যেমন ধরেন আমরা পার্টিকুলারলি এটা বাদ দিয়ে দিই, এটারে বাদ দিয়ে আমরা একটা কাজ করি, আমরা জাস্ট বডি ট্যাগের ভিতরে একটা h2 দিই, হ্যালো ওয়ার্ল্ড, কিচ্ছু না, দেখেন হ্যালো ওয়ার্ল্ড। ওকে, রিফ্লেকশনটা কি ধরা গেছে? যে আপনার ইন্ডেক্স ফাইলে যা আছে সেটাই কিন্তু আপনার ওইখানে রিফ্লেক্ট করতেছে। এখন আপনি যদি আলাদা রাউট ক্রিয়েট করতে চান, কিভাবে ক্রিয়েট করতাম? পেজেস ফোল্ডার আমরা আমরা পেজেস এর ভিতরে ধরেন একটা কিছু লিখলাম, কি অ্যাবাউট ডট জেএসএক্স বা জেএস যাই লেখেন। এখন যদি আমি ধরেন এই পার্টিকুলার এখানে আরএএফসি দিই, আরএএফসিই, ওকে, এবং ধরেন আমরা এই পার্টিকুলার জিনিসটাতে বললাম যে একটা h2 দিয়ে আই এম অ্যাবাউট পেজ, সাপোজ অ্যাবাউট পেজ। ওকে, সেভ দিলাম। এন্ড এখানে কি বলতেছে যে বডি ক্যানট বি এ চাইল্ড অফ ডিভ। আমি এখানে কি করেছি ভাইয়া? ইন্ডেক্স, আচ্ছা এখানে আগে কি ছিল প্যাটার্নটা দেখি আমরা, তাইলে বুঝবো। আচ্ছা, আমার বডি তো লাগবে না, ডিরেক্ট ডিভের ভিতরে দিলে হবে, তাইলে h2 হ্যালো ওয়ার্ল্ড। ওকে, ফাইন। দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড। আর এখন যদি আমি স্ল্যাশ অ্যাবাউটে যাই, খেয়াল করেন আই এম অ্যাবাউট পেজ, তার মানে কি এখানে একটা রাউটিং হয়েছে না? এখানে একটা রাউটিং আছে না, যে ভাই আমি যেই পেজে যাইতেছি ওই পেজের জন্য আমার ওই কন্টেন্ট দেখাইতেছে। দেখেন, তার মানে কি পেজেস ফোল্ডারে রাউট ক্রিয়েট করতে পারি আমরা। পেজেস ফোল্ডারের ভিতরে জাস্ট সিম্পলি পেজেস ফোল্ডারের ভিতরে আপনি ডিরেক্ট যেই ফাইলের নাম লিখবেন, ওই ফাইলে অটোমেটিক রাউট ক্রিয়েট হতে থাকবে। ওকে, এবং রাউট বলতে কিন্তু আমি কি বুঝেছি, ইটস নট লাইক এরকম রাউট যে আপনার ডেভেলপমেন্ট মোডে, এটার জন্য কিন্তু এইচটিএমএল পেজ ক্রিয়েট হবে। যেমন আমরা এই প্রজেক্টের বিল্ড দিই, যেমন ধরেন আমরা পার্টিকুলার একটা কাজ করি, আমরা পেজ রাউটার আছে না, npm run build কমান্ডটা দিই। বিল্ডটা আমরা কখন দিই, এটা কি কেউ জানি আমরা? এই পার্টিকুলার কমান্ডটা আমরা কখন দিই? যখন আমরা আমাদের প্রজেক্টরে বিল্ড করে আমাদের ডেভেলপমেন্ট শেষ, আমরা হোস্টিং সার্ভারে হোস্ট করব, প্রোডাকশন মোড, ডেপ্লয় মোড, তাই না? তার মানে কি দেখেন, আমরা ডেপ্লয় মোডে চলে গেলাম, এবং দেখেন আমাদের নেক্সট নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা সার্ভারে যাই এবং পেজেসে যাই, একটু খেয়াল করেন, আপনার জন্য দেখেন এইচটিএমএল পেজ জেনারেট হয়েছে, খেয়াল করেন ইন্ডেক্স একটা, দেখেন about.html ক্রিয়েট হয়েছে। কেন? কারণ আপনি এই যে পেজ ফোল্ডারে বলে দিয়েছেন পেজেস রাউটারে যে ভাই আমি অ্যাবাউট নামের একটা রাউট ক্রিয়েট করতে চাই, ওই পার্টিকুলার রাউটের জন্য কি করতেছে দেখেন,
ও এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতেছে। তার মানে কি এখন যদি আমরা প্রোডাকশন মোডে প্যাকেজ রান করতে চাই, প্রজেক্ট রান করতে চাই, কি কমান্ড দেবো? npm run start বা npm start। এখন তো ডেভেলপমেন্ট মোডে না। আমি কি বোঝাতেছি, আপনি যদি এখানে এখন চেঞ্জ করেন আই এম অ্যাবাউট প্লেজ ব্লা ব্লা ব্লা, ডাজন্ট ম্যাটার, এটার কোনো রিফ্লেকশনই নাই। এখন আমার এই কোড লেভেল থেকে কোড রানই হবে না স্টার্ট মোডে। কোত্থেকে রান হবে? এই যে এই পার্টিকুলার নেক্সট ফোল্ডারটা থেকে। যদি আমরা এখন যাই দেখেন হ্যালো ওয়ার্ল্ড স্ল্যাশ অ্যাবাউটে যাই, দেখেন ওই ব্লা 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 আসবে না, আই এম অ্যাবাউট পেজ। কেন? কারণ আপনার যখন বিল্ড কমান্ড দিছি তখন যে ব্লা 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 ছিল, বিল্ড দেওয়ার আগ মুহূর্তেও যেই প্যাটার্ন পাইছে, যে কোড বেস পাইছে, ওটার উপরে বিল্ড করে এইচটিএমএল পেজ বানাইছে। এবং আপনি যদি ডিরেক্ট এইচটিএমএল পেজটারে দেখতে চান না, দেখেন আমি যদি এখানে দেখি, দেখেন আমরা ওইখানে যা লিখছি, এই দেখেন এই যে আসছে। আমার যে জেএসএক্স এর কন্টেন্টটা ছিল ওইটারে নিয়ে ও মানে এইচটিএমএল ফাইলটা বানাইছে না, অ্যাবাউট এইচটিএমএল, খেয়াল করেন ওইখানে তার ব্লা 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 ছিল না, তো আমি পরে করছি বিল্ডের পরে। এখন এই বিল্ড দেওয়ার পরে মানে কি, এই পার্টিকুলার যখন কেউ স্ল্যাশ আউটে ভিজিট করবে তখন কোন এইচটিএমএল ফাইলটা পাঠাবে দেখেন। আমরা যখন ইন্সপেক্টে যাই, একটু নেটওয়ার্ক রিকোয়েস্টে যাই। নেক্সট জেএস এর ডিপলি শিখতে গেলে আপনাদের কোনো কোর্স করেন না করেন, ফ্রি রিসোর্স থেকে শিখেন, যেখান থেকে খুশি শিখেন, আপনাদের সবসময় মনে রাখতে হবে নেক্সট জেএস এর প্রপার মজা, প্রপার ডিপ যদি লেভেল শিখতে চান, অলওয়েজ অলওয়েজ আপনার বিল্ড মোড থেকে শিখতে হবে। বারবার আপনি বিল্ড দিবেন, নেক্সট আবার আবার আপনি কোড চেঞ্জ করবেন, আবার বিল্ড দিবেন। কারণ নেক্সট তৈরি হয়েছে প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশনের জন্য, প্রোডাকশনের জন্য। ওই যে আমাদের ইয়া ভাই বলছে, জীবন ভাই যেটা বলছে। ওকে, এবার আমরা একটা কাজ করি, আমরা অল দেওয়া আছে, নো থ্রোটলিং আছে, আমরা এটারে এমপি ক্যাশ এন্ড রিলোড দিই। একটু খেয়াল করেন, আমরা যখন রিলোড দিই আমার কাছে কি পাঠাতেছে? একটা এইচটিএমএল পেজ পাঠাতেছে। খেয়াল করেন, আপনি যদি প্রিভিউ করেন বা রেসপন্সটা দেখেন, এই এইচটিএমএল পেজটা দেখেন এক্স্যাক্টলি আপনার বিল্ড দেওয়ার পরে ও যে ইন্ডেক্সের এইচটিএমএল পেজ বানাইছে দেখেন সেটাই। এই যে এই যে অনেক স্ক্রিপ্ট, এই যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তার মানে আমার ইউজার যখন এটা টাইপ করতেছে, ধরেন এটা লোকাল হোস্টে, যখন আমরা যখন রিয়েল টাইপ করব কি করব, সামথিং.com, তাই না? তো আমরা এখন টাইপ করলাম, ধরেন সামথিং.com হচ্ছে আমাদের 3000। যখন এখানে কি হিট করলো তখন আসলে কি হইলো, আমার সার্ভার থেকে, কোন সার্ভার? হোস্টিং সার্ভার থেকে এই যে নেক্সট ফোল্ডারটা, এটা কোথায় থাকবে কেউ বলেন তো? এটা থাকবে হোস্টিং সার্ভারে। ওইটার আন্ডারে কিন্তু এইচটিএমএল পেজটা থাকবে। এই এইচটিএমএল পেজটা তখন আমার হোস্টিং সার্ভার, যে বান্দা এই ওর ব্রাউজার থেকে এই পার্টিকুলার ইউআরএল হিট করছে, ওইটার জন্য আমার এই এইচটিএমএল ফাইলটারে পাঠিয়ে দিবে। এই যে দেখেন রেসপন্স আকারে পুরো এইচটিএমএল ফাইলটা পাঠিয়ে দিবে ওই পার্টিকুলার রাউটের জন্য। যদি আমি এখন অ্যাবাউট হিট করি, দেখেন ভাইরা, আমি যখন অ্যাবাউট হিট করি তাহলে দেখেন আমার আরেকটা এইচটিএমএল পেজ পাঠিয়েছে, দেখেন অ্যাবাউটের, এবং এইটার কন্টেন্ট দেখেন এই যে আমাদের এই পার্টিকুলার অ্যাবাউট পেজের কন্টেন্ট না, এই যে অ্যাবাউট এইচটিএমএল। তার মানে কি নেক্সট কি করে, আপনার প্রত্যেকটা রাউটের জন্য দেখেন, আপনি এই পেজেস ফোল্ডার আন্ডারে যত এরকম রাউট পেজ বানাবেন বা রাউট ইয়া বানাবেন, আপনার পার্টিকুলারলি রাউট মানে পেজই বললাম, রাউট পেজ বানাবেন, প্রত্যেকটা রাউটের জন্য একটা করে এইচটিএমএল পেজ বানায় ফেলবে। এবং যখন ইউজার যেই পার্টিকুলার রাউটে হিট করার চেষ্টা করবে, ওই পার্টিকুলার রাউটের জন্য ওর কাছে তো অলরেডি যখন বিল্ড করে আপনি হোস্ট করছেন, ওর কাছে কিন্তু রেডিমেড এইচটিএমএল ফাইল আছে, ওই রেডিমেড এইচটিএমএল ফাইলগুলো জাস্ট ইউজারে এরকম ডিরেক্ট এইচটিএমএল পাঠিয়ে দিবে। বাট র রিঅ্যাক্টে এটা হয় না। র রিঅ্যাক্টে কি হয়? র রিঅ্যাক্টে এটা কি হয় কেউ বলেন তো? এটা কি জানি র রিঅ্যাক্টে কি হয়? র রিঅ্যাক্টে কিন্তু এইচটিএমএল ফাইল থাকে একটা, এটা কারো খেয়াল আছে? যদি আমরা রিঅ্যাক্ট করে থাকি, এটা খেয়াল আছে পাবলিক ফোল্ডারের ভিতরে একটা এইচটিএমএল ফাইল থাকে যেটা ফাঁকা, ডি রুট থাকে, কিচ্ছু থাকে না কন্টেন্ট। কন্টেন্ট কিভাবে পুশ হয়? রিঅ্যাক্ট যখন রেন্ডার নেওয়ায় কম্পোনেন্টে, কোথায় রেন্ডার নেওয়ায়? ব্রাউজারে, তাই না? ব্রাউজারে, তাই না ভাইয়া? ওই যে ডি রুট ধরে আমরা ডমে জোড়া লাগাই দিই, তাই না? তো ব্রাউজারে এসে সব কম্পোনেন্ট রেন্ডার নেয়, রেন্ডার নেওয়ার পরে এইচটিএমএল জেনারেট করে জেএসএক্স থেকে, এবং সেটা আমার ওই ফাঁকা ডি রুটের ভিতরে পুশ করতে থাকে। বাট নেক্সট জেস আমার রেডিমেড এইচটিএমএল পাঠাইতেছে। তার মানে কি, যেহেতু রেডিমেড এইচটিএমএল পাঠাইতেছে, তার মানে কেউ ব্রাউজারে এসে কম্পোনেন্ট গুলো রান করতে পারবে? এই যে আমার পার্টিকুলার অ্যাবাউট ডট জেএসএক্স আছে, এটা কি ব্রাউজারে রান করতে পারবে? বুঝতেছেন আমি কি বলতেছি? যদি ব্রাউজারে রান করি তাহলে কি আমি ইউজার ভিজিট করার আগে এইচটিএমএল পাবো? এইচটিএমএল পাওয়া সম্ভব যদি ব্রাউজারে এসে এইচটিএমএলটা জেনারেট হয়, রেন্ডার করে কম্পোনেন্টটা। বুঝতেছি সবাই? কারণ আচ্ছা, আমরা এখানে সবাই তো রেন্ডারিং কি এগুলো তো বুঝি। কম্পোনেন্ট রেন্ডারিং মানে কি? আমি যদি বলি এই কম্পোনেন্ট রেন্ডার করছে, এটার মানে কি রিঅ্যাক্টটা কেউ বলেন তো? যে অ্যাবাউট কম্পোনেন্টটা রেন্ডার হয়েছে না? নো? এনিওয়ান?
মানে এটা কিন্তু এইচটিএমএল আপনার যারা মানে আমরা যদি লোড হওয়া বুঝাই, হ্যাঁ রাইট, যেটা বলতেছে যে শো করা ডিসপ্লে করা এটাও ঠিক আছে এক সেন্সে, বাট আমি বলছি রিয়েক্টে মানে নর্মালি লোড হওয়া বলতে কি বোঝাই দেখেন, রেন্ডার কিন্তু এইচটিএমএল সিএসএস কিন্তু রেন্ডার হয়, এটা কি আমরা জানি। ও যে লোড নেয় এটাও কিন্তু এক ধরনের রেন্ডার ব্রাউজারের কাছে। ওকে, বাট আমি বলছি এই কম্পোনেন্ট যদি আমি রিয়েক্টের পাশে রেন্ডার বলি বা রিরেন্ডার বলি, তার মানে কি এই পার্টিকুলার ফাংশনটা রান হওয়া না, এক্সিকিউট হওয়া না, এই কম্পোনেন্টটা এক্সিকিউট হইলেই তো রিটার্নটা এই জেএসএক্সটা আসে, তাই না? এটা থেকে এইচটিএমএল জেনারেট হয়, এটাই তো আমরা বলি নর্মালি রেন্ডার হওয়া। এটা তো সব এগ্রি, আপনাদের তো মেনে নিছি, বাট আমি যেটা বললাম এটা সব এগ্রি করি না। আচ্ছা, অনেকেই গুড অ্যান্সার দিচ্ছেন। এখন আমার কথা হচ্ছে রিয়াক্টে এই যে কম্পোনেন্ট গুলো রান হয় যে এইচটিএমএল গুলো জেনারেট করে, এটা কোথায় হয়? ব্রাউজারে এসে হয় না? ব্রাউজারে এসে হয় না, এতটুকু তো সবাই জানি। বাট নেক্সটে দেখেন, নেক্সট কিন্তু আপনি ব্রাউজার আসা লাগবে না, আপনি যখন বিল্ড দিয়েছেন এই যে npm রান বিল্ড, তখনই কিন্তু আপনার জন্য এই যে এইচটিএমএল জেনারেট করে রাখছে। তার মানে কি এই অ্যাবাউট ডট জেএসএক্স এর যে এই কম্পোনেন্টটা কোথায় রান হয়েছে কেউ বলেন তো? এটা কি ব্রাউজারে এসে রান হয়েছে? না, সার্ভারে বা আমরা যখন বিল্ড দিছি বিল্ড টাইমে, তাই না? এটা সব একদিকে এটা তো বুঝি নেক্সট সবাই, মানে আপাতত এই কনভারসেশন কিন্তু বুঝি। আচ্ছা, এখন নেক্সট ডে সবসময় আপনারা এই জিনিসটা সেল করছে না, যারা নেক্সট ডে টুকটাক জানেন যে এটা সার্ভার সাইড রেন্ডারিং আছে, প্রি রেন্ডারিং আছে, ক্লায়েন্ট এসে রেন্ডার নেওয়া লাগে না, তো আগে থেকে এস্টিমেট জেনারেট করে, এই জন্য ইউজার যখন আপনার পার্টিকুলার কোনো রাউটে ভিজিট করে কম্পোনেন্টটা আইসা ব্রাউজারে লোড নেওয়া লাগে না, এই এস্টিমেলটা ব্রাউজারে জেনারেট হওয়া লাগে না। এটা তো একটু স্লো, তাই না? ব্রাউজারে এসে জাভাস্ক্রিপ্ট ডাউনলোড করবে, রিয়েক্ট ডাউনলোড করবে, এরপরে রেন্ডার করে এইচটিএমএল জেনারেট করে এরপরে ইউজারে দেখাবে ডম ইনজেক্ট করে। বাট এখানে নেক্সট জেসি কি হইতেছে? নেক্সট জেসি কি অ্যাবাউটটা আগে থেকেই রেন্ডার নিতেছে, তাই না? অ্যাবাউটটা আগে থেকেই রেন্ডার নিতেছে, রেন্ডার নিয়ে এইচটিএমএল মানে কল হইতেছে, কল হয়ে বিল্ড টাইমেই বা সার্ভারে কি করতেছে এইচটিএমএল জেনারেট করে ফেলতেছে। সুবিধা কি? যখন আমি অ্যাবাউটে কেউ ভিজিট করলো আমার অ্যাপ্লিকেশন হোস্ট হওয়ার পরে প্রোডাকশন মোডে, তখন আর আমার অ্যাবাউট পেজের জন্য কোনো কম্পোনেন্ট পাঠানো দরকার আছে? এই অ্যাবাউট কম্পোনেন্টটা ব্রাউজারে বা ক্লায়েন্টে রান হওয়ার দরকার আছে? অলরেডি আমার কাছে এইচটিএমএল জেনারেটেড না, আমি কি করব? এই এইচটিএমএলটা পাঠাই দিব, হাউডেবল সিএসএস সিএসএস বাই যে অ্যাসেট আকারে পাঠাই দিবে। আমরা যখন যে কোনো পেজ ভিজিট করি, এটা কি সবাই জানেন? আপনি এনি পেজ ভিজিট করেন, সবার আগে যে রিসোর্সেস গুলো ডাউনলোড হয় একটা এইচটিএমএল পেজ, সারাউন্ডিংস কিছু লিংক, যে আপনি যখন আমরা এইচটিএমএল লিংক ট্যাগ দিয়ে দিই, এই যে আমার এইচটিএমএল পেজ গুলো আছে পার্টিকুলার, যখন যে কোনো এইচটিএমএল পেজে আপনার লিংক ট্যাগে আমরা এই সিএসএস গুলো জোড়া লাগাই না, যাতে ও লোড নিতে পারে। যখন আপনি পার্টিকুলার কোনো পেজে ভিজিট করেন সবার আগে এইচটিএমএল লোড নেয়, এরপর সিএসএস টা লোড নেয়, ব্যাকগ্রাউন্ডে কিন্তু জাভাস্ক্রিপ্ট লোড নেয়, ঠিক আছে? আমরা যে কোনো হতে পারে রিয়াক্টের জাভাস্ক্রিপ্ট, যে কোনো ফাইলের জাভাস্ক্রিপ্ট হতে পারে, কারণ ব্রাউজার কিন্তু রিয়াক্টের স্পেসিফিকলি চেনে না, অ্যাঙ্গুলারের স্পেসিফিকলি চেনে না, ভিউর স্পেসিফিকলি চেনে না, যে কোনো চেনে না, ও জাভাস্ক্রিপ্ট লোড নেয়। ওকে, তো পার্টিকুলারলি কি হয় দেখেন, ও লোড নেওয়ার পরবর্তীতে কি করে, ও যেই যেই জিনিসগুলো দরকার ওই জিনিসগুলো ও আস্তে আস্তে এনেবল করে, তাই না? তো যখন জাভাস্ক্রিপ্ট লোড নেয় রিয়াক্টে কি হয়, জাভাস্ক্রিপ্ট এর ভিতরে রিয়াক্টের ফাইল থাকে, রিয়াক্ট এনেবল হয়, এনেবল হওয়ার পরে কম্পোনেন্ট গুলো রেন্ডার নেয়, এইচটিএমএল এ কনভার্ট হয়, কনভার্ট হওয়ার পরে ওই আমরা ডিভাইডেড রুটের ভিতরে ফাঁকা আইডি রুটের ভিতরে ঢুকাই, এইচটিএমএল রেন্ডার মানে এইচটিএমএল ফাইল রেডি হয়, তখন আমরা ডমের ভিতরে দেখতে পারি। এখন ওই যে ইয়া ভাই একটা কথা বলছে, জীবন ভাই, এই জন্য কি নেক্সট জেএস ফাস্ট? রাইট, কারণ কি আমার যখন এখন আমার যে নেক্সট জেএস এর অ্যাপ্লিকেশন হয়, তাইলে কি আমি যখন অ্যাবাউটে হিট করব তখন কিন্তু আমার কাছে রেডিমেড সার্ভারে যেখান থেকে ও পাইতেছে হোস্টিং সার্ভারে এইচটিএমএল আছে, আমার কম্পোনেন্ট রেন্ডারিং এর ঝামেলা দেওয়ার দরকার নেই, আমি এইচটিএমএল পাঠিয়ে দিব, ইউজার এইচটিএমএলটাই ডিরেক্ট দেখাবে ডিরেক্ট। এই এইচটিএমএলটা বা এই কম্পোনেন্ট থেকে এইচটিএমএল জেনারেশনের কাজটা ক্লায়েন্ট এসে করতে হয় না, সার্ভারে প্রি বিল্ড মানে আগে থেকে এটা জেনারেটেড, তাহলে এটা অটোমেটিক ফাস্ট হবে না? জীবন ভাই যেটা বলছে 100% রাইট। ওকে, হ্যাঁ হ্যাঁ করবো নেক্সট ডট করবো। হাউ ডাজ নেক্সট হ্যান্ডেল ডাইনামিক কন্টেন্ট? দেখাবো সব দেখাবো ভাইয়া, সব দেখাবো। আচ্ছা, এতটুকু বুঝছি আমরা। আচ্ছা, এখন এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, ও বলতেছে ওর শুধু সার্ভারে রেন্ডার করলেই হয়, বা আপনার পার্টিকুলারলি এই পার্টিকুলার জায়গায় রেন্ডার করে। আমরা মনে করতেছি না যে অ্যাবাউট যেহেতু এইচটিএমএল জেনারেট করতেছে, তাহলে তো শিওর 100% ও সার্ভারেই রেন্ডার নিতেছে বা বিল টাইমে, তাই না? আমরা একটা কাজ করি, একটা কম্পোনেন্ট রেন্ডার নিতেছে তার মানে কি তার পুরো কম্পোনেন্ট ফাংশনটা কল হবে, কারণ কম্পোনেন্ট একটা ফাংশন, তার মানে কি কম্পোনেন্টটা কল হলে কনসোলটাও কল হবে, তাই না? তো আমরা একটা কনসোল দিই, অ্যাবাউট পেজ রেন্ডারিং, আর একটা কনসোল দিয়ে আমরা এইচটিএমএল এখানে, সরি এইচটিএমএল না, ইন্ডেক্সে, এটা হচ্ছে হোম পেজ রেন্ডারিং। ওকে, ফাইন। তাহলে আমরা যদি যেহেতু আমার কোডে চেঞ্জ আসছে, আমি যদি রিফ্লেকশন দেখতে চাই, তাহলে আমার আবার বিল দিতে হবে না?
আমার আবার বিল্ড দেওয়া উচিত না? এটারে আমরা ডিলিট করে দিই। করার পর আমরা আবার একটা বিল্ড দিই, যেহেতু আমার কোডে চেঞ্জ আসছে, যে আমি চাচ্ছি যে ভাই এই পার্টিকুলার চেঞ্জেসটা রিফ্লেক্ট করুক। কি হয়েছে? উফ, যন্ত্রণা, এটারে কাইটেই দিই। ওকে, আরেকটা দিই, এবং এখানে আমরা কমান্ড দিই npm রান বিল্ড। ওকে, আচ্ছা, আবার রুট ফোল্ডারে চলে গেছি, cd পেজ রাউটার npm রান ডেভ। ওকে, এইবার দেখেন আবার আমার HTML পেজ জেনারেট, আচ্ছা রান ডেভ না, নেক্সট ফোল্ডার ডিলিট, npm রান বিল্ড হবে। ওকে, প্রোডাকশন মোডে দেখার জন্য npm রান বিল্ড। এবার একটু খেয়াল করেন, যখন বিল্ড কমান্ডটা দিছি, ও বলতেছে ভাই আমি অপটিমাইজ প্রোডাকশন ভার্সন ক্রিয়েট করতেছি, এবং যখন ক্রিয়েট করতেছে একটু খেয়াল করেন, এখানে দুইটা কনসোল হয়েছে, কেউ খেয়াল করতে পারতেছে? এই যে যখন বিল্ড কমান্ড দিছি, অ্যাবাউট পেজ রেন্ডারিং, হোম পেজ রেন্ডারিং, তার মানে কি এই পার্টিকুলার অ্যাবাউট ফাংশনটা যদি রান হইতে হয়, রান হওয়া বাদে দেখেন অ্যাবাউট ফাংশনটা যদি কল না হয়, রেন্ডার না নেয়, তাহলে কি কনসোলটা হওয়া সম্ভব? কেউ বলেন তো আমার চ্যাটে। অ্যাবাউট তো কম্পোনেন্ট, মানে কি ওটা ফাংশন, ও যদি রান না নেয়, ও যদি রান না হয়, রেন্ডার না নেয়, তাহলে কি এই পার্টিকুলার কনসোলটা হওয়া সম্ভব? ইনভোক না হয় না। তার মানে কি আমি যখন বিল্ড কমান্ড দিছি, নেক্সট বিহাইন্ড দ্য সিন সামহাও না সামহাও আমার এই অ্যাবাউট কম্পোনেন্টটারে রেন্ডার করছে। এই জন্যই তো আমরা কনসোলটা দেখতে পারতেছি, তাই না? সাথে সাথে বিল্ডের সাথে সাথে বিল্ডের সময় আবার ইন্ডেক্সের জন্য দেখেন এই যে এই পার্টিকুলার কনসোলটা হোম পেজ রেন্ডারিং, তার মানে কি ও বিল্ড টাইমে এই কম্পোনেন্টগুলো রান করছে, রেন্ডার করছে। রেন্ডার করা মানে কি এই জেএসএক্স থেকেও কি করছে, এইচটিএমএল জেনারেট করছে, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং অ্যাবাউট ডট এইচটিএমএল, তাই না? ওকে, তো দেখেন, এবং আমাদের এখানে ওই পার্টিকুলার কন্টেন্ট আমরা যা যা লিখছি সেগুলো আছে, এই যে আই এম অ্যাবাউট প্লেস ব্লা ব্লা ব্লা, এই যে এখন ব্লা 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 আছে, যেহেতু আমরা বিল্ড করছি। তার মানে কি ও রেন্ডার নিয়ে নিছে কম্পোনেন্ট, এটার প্রমাণ আমরা পাইছি কিভাবে? এই যে কনসোলে। আচ্ছা, আমরা একটু ইয়েতে থাকি, যারা পরে জয়েন করছেন ওনারা একটু প্রি রেকর্ড ভিডিওটা একটু দেখেন, আপনার রেকর্ডিং প্রোভাইড করা হবে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা একটু ইয়াতে যাই, একটু ইয়া করেন, যে যেহেতু আমার এই পার্টিকুলার কনসোলগুলো আমরা দেখছি, তার মানে কি? তার মানে হচ্ছে যে ভাই আমরা পার্টিকুলারলি এই কম্পোনেন্ট গুলো রেন্ডার করছি কই? সার্ভারে বা বিল্ড টাইমে, তাই না? তার মানে কি এইচটিএমএল জেনারেট হয়ে গেছে। তাইলে আমার বলেন এই পার্টিকুলার কম্পোনেন্ট গুলো যদি এইচটিএমএল আইসা পড়ছে আমার কাছে, আমার ক্লায়েন্টে বা ব্রাউজারে আবার রেন্ডার করা দরকার আছে বা উচিত? যেটা আমার রেন্ডার নেওয়া মানে কি এইচটিএমএল জেনারেট করা, তাই না? তো আমার পেজ রেডি, সবকিছু রেডি, তাহলে আমার পার্টিকুলার এই কম্পোনেন্ট গুলা বা এই পেজ রাউটিং গুলা আমার কি ক্লায়েন্টে আবার রেন্ডার করা দরকার আছে? না। বাট আমরা যদি মানে জাস্ট এখানে কনসোলে গিয়ে, এবং আমরা কি বিল্ড মোডে স্টার্ট মোড দিছি, আচ্ছা আমরা স্টার্ট মোড দিই, npm রান স্টার্ট দেওয়ার পরে আমরা এই লোকাল হোস্ট 3000 যাই এবং এন্টার দিতে একটু খেয়াল করেন, এখানে একটা কনসোল আছে, খেয়াল করেন আমরা কিন্তু বিল্ড মোডে আছি, npm রান স্টার্ট মোডে আছি, আমরা কিন্তু ডেভেলপমেন্ট মোডে নাই, মানে কোডের বেসিসে এই রেজাল্ট দেখাইতেছে না, নেক্সট ফোল্ডার থেকে দেখাইতেছে। দেখেন হোম পেজ রেন্ডারিং, আমি যদি অ্যাবাউটে যাই, দেখেন অ্যাবাউট পেজ রেন্ডারিং। এখন আমার কথা হচ্ছে ভাই কেন? এটা একটা কোশ্চেন না, যে আমার সার্ভারেও মানে বিল্ড টাইমে রেন্ডার নিল, এইচটিএমএল জেনারেট আছে, আবার গিয়া ক্লায়েন্ট রেন্ডার নিল কেন? কারণ নেক্সট ডে যেখানে আমাদের সাথে একটু ধোকাবাজি করছে। আসলে নেক্সট ডে যেটা সার্ভার সাইড রেন্ডারিং বলে, এটা পিওর সার্ভার সাইড রেন্ডারিং না, বা প্রি রেন্ডার্ড না। প্রি রেন্ডারিং যে ব্যাপারটা স্ট্যাটিক জেনারেশন আসলে করে নাও, করে, বাট এই পার্টিকুলার কম্পোনেন্টটা বিল্ড টাইমেও কল হয় একবার, আবার যখন আপনার ইউজার রিকোয়েস্ট করে তখন বিহাইন্ড দ্য সিন জাভাস্ক্রিপ্ট যখন লোড নেয়, আবার এই কম্পোনেন্টটা কল হয়। কেন বলেন তো? কারণ রিয়াক্ট বা নেক্সট জেস মনে করে যে আচ্ছা এই পার্টিকুলার কম্পোনেন্টে যদি কোনো ইভেন্ট হ্যান্ডেলিং থাকে, কোনো স্টেট ম্যানেজমেন্ট থাকে, যেটা সার্ভারে বা বিল্ড টাইমে সম্ভব না, ওটা এনেবল করতে হইলে, ওই এনেবল করতে হয় ইউজার ইউজ করার জন্য, ইন্টারাক্ট করার জন্য, ইন্টারাক্টিভ করতে হয়, তাইলে আমার এই কম্পোনেন্টারে ব্রাউজারও লোড নিতে হবে না, যাতে আমার ইভেন্ট হ্যান্ডলারগুলো জোড়া লাগে ঠিক মতো, স্টেট গুলো ঠিক মতো ডিক্লেয়ার্ড হয়, তাই না? ওই কম্পোনেন্টটা আবার কল করতে হবে না, তাহলে তোমার স্টেট ডিক্লেয়ার হবে না, কিছু হবে না। বুঝতেছেন আমি কি বলতেছি? বাট আমার, হ্যাঁ, হাইড্রেশনটা সহজ ভাষায় যদি বলি যারা জানেন। এখন আমার একটা কথা হচ্ছে যে ভাই আমার একটা পার্টিকুলার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে প্রত্যেকটা কম্পোনেন্টে কি আমার স্টেট ইউজ করি, আমরা ইন্টারাকশন ইউজ করি আমরা? একটু কেউ বলেন তো। প্রত্যেকটা কম্পোনেন্টে আমাদের তো অসংখ্য কম্পোনেন্ট থাকে, ম্যাক্সিমাম কম্পোনেন্ট এমন থাকে না যেখানে আমার কোনো স্টেট নাই, কোনো কনটেক্সটের খেলা নাই, প্লেন জাস্ট এপিআই থেকে হিট হইলো, ডাটা আসছে, ডাটা দেখবো, তাই না? কোনো ইন্টারাকশন নাই, হইতে পারে না এরকম? আচ্ছা,
এখন কাহিনী হচ্ছে এইটার ট্যাকেল করার জন্য অ্যাপ রাউটার একটা চমৎকার ইনভেনশন করছে। এখন আমরা একটু অ্যাপ রাউটারের কাছে যাই। এই ভেরোতে দেখলাম, এগুলো আমরা বাদ দিলাম। অ্যাপ রাউটার কি বলতেছে, পেজ রাউটারের পুরোপুরি বাদ দিয়ে অ্যাপ রাউটার বলছে ভাই দেখেন, অ্যাপ রাউটার সিস্টেম হচ্ছে যখন আমরা অ্যাপ রাউটার ইউজ করবো, অ্যাপ ফোল্ডারের ভিতরে আপনার যা থাকবে, অ্যাপ ফোল্ডারের ভিতরে আপনার যা থাকবে সেগুলাই হচ্ছে আপনার পার্টিকুলারলি কি রাউটেবল কম্পোনেন্ট। যেমন ধরেন এখানে পেজ পেজ ডট জেএসএক্স লিখতে হবে আপনার, এটা হচ্ছে আমার হোম, মানে একদম কি বলে স্টার্টিং পেজ। ওকে, আপনি যদি পার্টিকুলারলি কোনো রাউট ক্রিয়েট করতে চান, কিভাবে ক্রিয়েট করবেন দেখেন, আপনি একটা ফোল্ডার বানাবেন, ওই ফোল্ডারের আন্ডারে আপনি ধরেন এটা, আপনি পেজ ডট জেএসএক্স লিখবেন এবং যেটা লিখবেন সেটা আসলে ওই পার্টিকুলার জেএসএক্সটা আপনার ওই পার্টিকুলার কম্পোনেন্টের বা রাউটের জন্য আপনার কি বলে মানে কম্পোনেন্ট আকারে ট্রিট হবে। এখন এইটার আমরা একটু রান করি। ওকে, এপিআই আপ এন্ড রানিং। আচ্ছা যারা একদমই নিউ ভাইয়া, তারা আসলে এই একদমই রিয়েক্টে নিউ, আপনাদের আসলে এখান থেকে খুব বেশি, কারণ আমরা এখানে প্র্যাকটিক্যাল কিছু কাজ করতেছি তো, মানে খুব বেশি নেই আপনারা, তারপরেও ভিডিওটা আপনারা পাবলিশ হবে দেখেন। আপনারা ফার্স্টে যারা একদমই নতুন, আপনারা রিয়েক্টের ফান্ডামেন্টালসটা ক্লিয়ার করবেন। ওকে, রিয়েক্টের ফান্ডামেন্টালসটা ক্লিয়ার করবেন, এটার জন্য অসংখ্য রিসোর্সেস আছে। সুমিতের একটা চমৎকার প্লেলিস্ট আছে, স্ট্যাকলাইনের প্লেলিস্ট আছে, ইংলিশ কন্টেন্ট ফলো করতে চাইলেও অসংখ্য অসংখ্য রিসোর্স আছে। ঠিক আছে, কোড ড্যাম নামের একটা চ্যানেল আছে, খুব চমৎকার রিসোর্সেস দেয়, ওইখান থেকে আপনারা ফলো করেন। হিন্দি একটা চ্যানেল আছে, চায় অর কোড এরকম সামথিং, হিতেশ বা সামথিং, হিতেশ চৌধুরী মনে হয় নাম ওর, তো ওইখান থেকে দেখতে পারেন। ওকে, বাট নেক্সট একটু আমি এটা শুরুতেই বলছিলাম, এই জন্য যারা দেরিতে জয়েন করছেন বা একদম বিগিনার, এটা আসলে বিগিনার কন্টেন্ট না। ওকে, এটা একটা প্র্যাকটিক্যাল ওয়ার্কশপের মতো। ওকে, সো ছোট, আমরা এই পার্টিকুলার প্রজেক্টটা রান করার জন্য একটা কাজ করি, আমরা অ্যাপ রাউটারের ভিতরে যাই এবং আমরা এখানে npm রান dev দিই এবং আমার 3001 পোর্টে একটা অ্যাপ্লিকেশন রান করছে দেখেন। তো 3001 পোর্টে একটা অ্যাপ্লিকেশন আসলো, এখানে ধরেন এপিআই কল আছে, আমরা দেখবো এগুলা। ওকে, এবং দেখেন রাউটিংটা কিভাবে হয়েছে। আপনি যদি পোস্ট লিস্ট কম্পোনেন্টে ক্লিক করেন, লিঙ্কগুলা কোন লিঙ্ক, এই কোডের লিঙ্ক, কোডের লিঙ্কগুলা, কোড লিঙ্কগুলো আপনাদের ওই যে যখন ভিডিও দেওয়া 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 হবে না, এই কোডের একটা রিপোজিটরি আপনাদের দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। ওকে, বা একটা জিপ ফাইল দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, সমস্যা নেই। আর যাদের বলতেছি যে রিসোর্সেস লিঙ্ক যদি কেউ বলেন, তাইলে আপনাদের একটু ইউটিউবে সার্চ করতে হবে, ঠিক আছে, কারণ আমরা প্রোগ্রামার হতে চাই, ডেভেলপ হতে চাই, আমাদের একটু রিসার্চের অভ্যাস থাকতে হবে। যদি দেখেন আমি কিছু রিসোর্সের নাম বলছি, যেমন হলো সুমিত ভাই, তা আপনি লেখেন যে সুমিত ভাই বাংলা প্রোগ্রামিং, ধরেন আপনি সুমিত ভাই ফুল নামও জানেন না, ওকে, ডাজন্ট ম্যাটার। ওকে, দেখেন আপনি সার্চ দেন, 100% শিওর সুমিত ভাইয়ের চ্যানেলটা সবার আগে আসবে। ওকে, এই যে রিসোর্সের কথা বলতেছি দেখেন, তা আপনি এখানে প্লে লিস্টে যান, দেখেন আমাদের সুমিত ভাইয়ের যদি, আচ্ছা আমি যদি নাও পাই, আপনি রিয়াক্ট দেখে সার্চ দেন, রিয়াক্ট, দেখেন এই যে রিয়াক্টের একটা পুরো প্লেলিস্ট 56টা ভিডিও। ওকে, সো আমাদের একটু, আপনি গুগলে সার্চ করেন বেস্ট রিসোর্সেস টু লার্ন রিয়াক্ট অন বাংলা, ঠিক আছে, বেস্ট রিসোর্সেস ফর লার্নিং রিয়াক্ট ইন বাংলা। ওকে, দেখেন তারপর সুমিত এই যে চ্যানেলের সাজেশন আসতেছে। ওকে, সো আমাদের অ্যাজ এ ডেভেলপার প্রোগ্রামার আমাদের একটু রিসার্চ করার অভ্যাস করতে হবে। ওকে, সো এগুলো খোঁজাবে আসলে কোনো ব্যাপারই না, এটা আশা করি পাই যাবেন। আচ্ছা, এনিওয়ে আমরা যেখানে ছিলাম, তো আমরা এই পার্টিকুলার প্রজেক্টটা রান করছি অ্যাপ রাউটারের যেটা, এবং আপনি যদি এখন দেখেন, দেখেন পোস্ট লিস্টে আমরা হিট করি, এই রাউটে আমি যদি হিট করি, দেখেন স্ল্যাশ পোস্টের জন্য আমার পোস্ট লিস্ট পেজ দেখাইতেছে। ওকে, আচ্ছা এগুলো নিয়ে কথা বলবো ভাইয়া, আপাতত আমরা একটু ইয়াতে থাকি, শেষে এগুলো নিয়ে কথা বলবো, পেড কোর্স এগুলো সবকিছু নিয়ে বলবো। ওকে, তো পোস্টের পেজে যদি আমরা এখানে যে পেজ ডট জেএসএক্স এ দেখেন, এইখানের যে কন্টেন্টটা খেয়াল করেন, রিটার্ন পোস্ট লিস্ট পেজ, একটু খেয়াল করেন, এই পার্টিকুলার জিনিসটাই আমাদের এখানে আসলো না যখন আমি পোস্টে হিট করতেছি। দেখেন কিভাবে রাউটিংটা হইলো, অ্যাপ রাউটারের রাউটিংটা হয় অ্যাপ ফোল্ডারের আন্ডারে, আপনি একটা ফোল্ডার বানাবেন, একটু খেয়াল করেন, ফোল্ডারের আন্ডারে যেই ফাইলটা পেজ ডট জেএসএক্স নাম থাকবে, ওই পার্টিকুলার মানে ওই পার্টিকুলার কম্পোনেন্টটার যে জেএসএক্স, সেইটাই ওই পার্টিকুলার রাউটের জন্য মানে কন্টেন্ট আকারে ট্রিট হবে। যে স্ল্যাশ পোস্টে ক্লিক করলে বা কেউ হিট করলে, ওই রাউটে হিট করলে আপনার এই পার্টিকুলার কম্পোনেন্টের যে জেএসএক্স, ওইটার এস্টিমেট আমরা দেখতে পারবো। এখন কথা হচ্ছে, দেখেন একটু কেউ খেয়াল করেন, এইখানে আমি বলছি জাস্ট একটা ডিভ, কিন্তু আমি পোস্ট লিস্ট পেজে দেখেন উপরে একটা নেভিগেশন আছে না, খেয়াল করছেন? নেভিগেশনটা কেউ খেয়াল করছেন? এটা কি আছে আমার এই পার্টিকুলার কম্পোনেন্টে? এই পার্টিকুলার কম্পোনেন্টে কি নেভিগেশনটা আছে? এখানে কোনো কন্টেন্ট আছে, কোনো জেএসএক্স কম্পোনেন্ট আছে? কিচ্ছু নাই, বাট আমি দেখতে পারতেছি যে নেভিগেশনটা আছে এখানে। কোত্থেকে আসলো? দিস ইজ শেয়ার্ড লেআউট। কিভাবে দেখেন,
আপনার অ্যাপ রাউটার যখন আপনি অ্যাপ রাউটার দিয়ে কোনো প্রজেক্ট ইনিশিয়ালাইজ করবেন, তখনই আপনার লেআউট নামের একটা ফোল্ডার আপনি পাবেন, মানে ফাইল আপনি পাবেন। সেখানে দেখেন, আপনি ইচ্ছা করলে দেখেন রুট লেভেলের ফাংশন বানানো থাকবে। এইখানে পার্টিকুলারলি দেখেন চিলড্রেন নামের একটা ব্যাপার আছে। এটা কি করে জানেন? এই চিলড্রেন হচ্ছে প্রত্যেকটা পেজ রাউটের জেএসএক্স। আপনি স্ল্যাশে ক্লিক করলে যে, মানে আপনি হোম পেজে থাকলে সেটার যে জেএসএক্স সেটা, আপনি অ্যাবাউটে থাকলে অ্যাবাউটের যে জেএসএক্স সেটা, আপনি পোস্টে থাকলে পোস্টে যে পেজের যে মানে পেজ ডট জেএসএক্স এর যে কন্টেন্ট সেটা সেটা এখানে আসবে। কিন্তু লেআউট কি করবে, সব পার্টিকুলার প্রত্যেকটা রাউটের জন্য ও এই পার্টিকুলার কম্পোনেন্টটার জেএসএক্সটা অ্যাভেলেবেল থাকবে। এখন এইখানে আমি একটা মজার কাজ করছি, দেখেন বডির ভিতরে ন্যাব নামের একটা কম্পোনেন্ট আমি এখানে কল করছি। এখন ন্যাবটা কি দেখেন, ন্যাবের ভিতরে আমার এই ন্যাভিগেশনটা আছে। তার মানে কি, লেআউটের ভিতরে দেখেন কোথায় রুট লেআউট আমি বলে দিছি ভাই, তোমার যেই রাউটই হোক, তোমার যেই রাউটই হোক, সেটা স্ল্যাশ হোক অ্যাবাউট হোক, যত পেজই থাকুক, যত স্টুডেন্ট পেজই বানাও, তুমি সবসময় নেভিগেশনটা শেয়ার করবা, এরপর ওই পার্টিকুলার পেজের কন্টেন্ট দেখাবা। এখন দেখেন, এই জন্য দেখেন আমি যখন পোস্ট পেজ বানাইতেছি, পোস্ট লিস্ট বানাইতেছি, তখন কি আমার নেভিগেশনটা এখানে আলাদা করে জোরে লাগানোর দরকার আছে? দেখেন, কেউ যদি স্ল্যাশ পোস্টে ক্লিক করে, অটোমেটিক ওই নেভিগেশনটা তার সাথে পোস্টে কিন্তু এই শেয়ার লেআউট আকারে পেয়ে যাবে। আপনি অন্য রাউটে যান, যেই রাউটে খুশি সেই রাউটে যান, ঠিক আছে, আপনি কিন্তু দেখেন উপরের নেভিগেশনটা পেয়ে যাবেন। এটা আমরা প্রত্যেকটা কম্পোনেন্টে আলাদা 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 করে দেওয়ার দরকার নেই। মানে কেউ যদি বলেন ভাই আমার যদি ফুটার দরকার হয়, বলতে পারেন না। দেখেন এই পার্টিকুলার যে লেআউট কম্পোনেন্ট, ওকে আপনারা মানা করছে নিচে কিছু বানাইতে পারবেন না, আপনি চিলড্রেনের পরে ফুটার কম্পোনেন্ট বানান না। আর আমার যখন স্টাইল নাই, জাস্ট আমি বুঝাইতেছি। ধরেন একটা ইউএল এর আন্ডারে ধরেন অনেকগুলো এলাই, ধরেন ফুটার 1, ওকে। তাহলে এখন লেআউটের সিস্টেমটা কি দেখেন, এটা আমার লেআউট, ফার্স্টে নেভিগেশনটা, এরপর আমার পেজের যে কন্টেন্ট, মেইন কন্টেন্টটা পার্টিকুলার পেজে সেটা, এরপর আমার ফুটার। দেখেন এখন, দেখেন নেভিগেশন, এই যে আমার পেজের মেইন কন্টেন্ট, এই যে পেজের মেইন কন্টেন্ট, এরপরে কি ফুটার। এখন যদি আমি আরো স্পেসিফিকলি বলতে চাই, ধরেন এখানে আমরা ফুটারের আগে একটা এইচআর দিয়ে দিই, জাস্ট বোঝার জন্য, যেহেতু আমাদের কাছে স্টাইল নেই এখন, ওকে। এখন দেখেন এই যে নেভিগেশন, মেইন কন্টেন্ট, ফুটার। আপনি শপে গেলেও দেখেন এই যে নিচে নিচে ফুটার পাবেন, এই যে দেখছেন, এই যে এইচআর দেওয়ার পরে। তার মানে কি, আপনি এখন যেই রাউটই বানান না কেন, এই পার্টিকুলার লেআউটটা, মানে যেটা আমার সব পেজে আমি চাই, আমার কি প্রত্যেকটা রাউটে গিয়ে এখন আলাদা আলাদা করে এই পার্টিকুলার নেভিগেশন ফুটার জোড়া লাগাইতে হবে? নাকি আমার এই সিস্টেমের কারণে আমি এখন ফিউচারেও যত রাউট বানাই, ধরেন আমি একটা রাউট বানাইলাম ডেমো রাউট, ওকে ডেমো, আর এখানে ধরেন আমার লিখতে হবে কি পেজ ডট জেএসএক্স। আবারও বলি, অ্যাপ রাউটারে রাউটিং বানানোর জন্য একটা ফোল্ডার নাম, ওই ফোল্ডারের নামটাই হবে রাউট, মানে স্ল্যাশ ডেমো এরকম যাইতে হবে। পেজ ডট জেএসএক্সটা হচ্ছে আপনার রাউটেবল কন্টেন্টটা, মানে ওইখানে যাওয়ার পরে সে কি কন্টেন্ট দেখবে, ওকে। যেমন ধরেন আমরা এখানে লিখলাম আই এম ডেমো পেজ। দেখেন আমি নতুন রাউট বানাইছি, ওকে চেনে নেভিগেশন, চেনে ওকে ফুটার, চেনে ওকে লেআউট, চেনে কিছু, চেনে চেনে না। বাট আমি যদি এখন স্ল্যাশ ইয়াতে যাই, ধরেন স্ল্যাশ ডেমোতে যাই, দেখেন নেভিগেশন আসলো, ওই ডেমো পেজের যে কন্টেন্ট আমি দিছি সেটাও আসলো, এবং কি ফুটারটাও আসলো না। কোন ফরম্যাটে আসছে? এই পার্টিকুলার লেআউট ডট জেএসএক্স এর যে ফরম্যাটটা আমি ব্যাখ্যা করছি বা আমি বানাইছি এজ এ ডেভেলপার, সেই ফরম্যাটে আসলো না। এবার কি বুঝছেন, যারা ওই যে শেয়ার্ড লেআউট নিয়ে কথা বলছিলেন, যে শেয়ার্ড লেআউটটা কিভাবে কন্ট্রোল করতে হয় অ্যাপ রাউটারে, এটা কি বোঝা গেল? যে এমন লেআউট যেটা আমি চাই প্রত্যেকটা মানে প্রত্যেকটা পেজ শেয়ার করুক, তাহলে আমার কোথায় দিতে হবে? অ্যাপ ফোল্ডারে। দেখেন ডিরেক্ট অ্যাপ ফোল্ডারের ডিরেক্ট লেআউট ডট জেএস বা জেএসএক্স নামের ফাইল থাকবে, ওই পার্টিকুলার ফাইলে আমার হাত দিতে হবে। চিলড্রেনটা হচ্ছে প্রত্যেকটা রাউটের কি নিজস্ব জেএসএক্স। এর আগে পিছে আমি নেভিগেশন জোড়া লাগাতে চাই, ফুটার জোড়া লাগাতে চাই, সাইড বার জোড়া লাগাতে চাই আমার কাছে। এবং আপনি এখানে যেই লেআউটই মানে ডিজাইন করবেন, ওই লেআউটটা প্রত্যেকটা পেজের জন্য শেয়ার হবে। তাহলে শেয়ার্ড লেআউট নিয়ে কি আমরা বুঝতে পারছি কাহিনী কি? কারণ আপনারা বলতে পারেন লেআউট ডট জেএস কি আমাদের বানানো লাগবে না। আপনি যখন একটা নেক্সট এর প্রজেক্ট তৈরি করবেন অ্যাপ রাউটার দিয়ে, তখন আপনার অটোমেটিক লেআউট ডট জেএসটা তৈরি মানে বানানো থাকবে। এই পেজ ডট জেএস, লেআউট ডট জেএস এগুলো বানানো থাকবে, ওকে। এরো ডট টিএসএক্স এগুলো বানানো থাকবে। শেয়ার্ড লেআউটটা ক্লিয়ার? একটু যারা শেয়ার্ড লেআউট সম্পর্কে জানতে চাইছি তারা একটু বলেন তো। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমার কোশ্চেন হচ্ছে, আচ্ছা আমি এমন যেতে পারি না ভাই যে আচ্ছা শেয়ার্ড লেআউট তো আছে, বাট কিছু কিছু পার্টিকুলার পেজ আছে না ভাইয়া, অ্যাপ রাউটার বানাইতে হবে না। আচ্ছা আপনারা অনেকে অ্যাপ রাউটার নিয়ে কখনো প্রজেক্টই করেন নাই, তাই না? আমি আপনাদের একটা জিনিস বলি, কমান্ডটা হচ্ছে এটা, কমান্ডটা হচ্ছে এইটা ভাইয়া, ওকে। এই যে npx create next app @latest dot, এরপরে এন্টার দিলে ধরেন আমি একটা আপনাদের ইয়া বানায় দেখাই একটা সিম্পলি, ওকে। ধরেন এখানে আমি একটা ফোল্ডার বানাইলাম সামথিং ডামি, ওকে। এই পার্টিকুলার ডামির ভিতরে আমরা ধরেন কিছু তো নাই, এখন আমরা নিউ ইয়া দিয়ে আমরা ওই কমান্ডটা দিলাম, ধরেন
npx create, এখন এই কমান্ড আমি কিন্তু মুখস্থ করি নাই, নেক্সট অফিসিয়াল ডকুমেন্টেশনে আছে। ওকে, @latest ডট, ডট মানে কি এই ফোল্ডারে বানাও, এন্টার দিলাম। এখন ও কি বলবে, তুমি কি টাইপস্ক্রিপ্ট ইউজ করবা, আমি কি ইউজ করবো না, ESLint ইউজ করবা, হ্যাঁ, টেলউইন্ড ধরেন না, সোর্স ডিরেক্টরি, হ্যাঁ, অ্যাপ রাউটার দেখেন এই যে জিজ্ঞেস করলো উড ইউ লাইক টু ইউজ অ্যাপ রাউটার, আমি কি বলবো, ইয়েস, টার্বো প্যাক ইয়েস, ইম্পোর্ট ইয়েস, ইম্পোর্ট এলিয়াস, ঠিক আছে। এখন দেখেন ও পুরো প্রজেক্টরে স্ক্যাফোল্ড করতেছে, এখন স্ক্যাফোল্ড করুক, প্যারা নাই, মানে ডিপেন্ডেন্সিস গুলো ইনস্টল করতেছে। এখন আমি পার্টিকুলার এই যে ডেমো ফাইলটা আছে, এটারে আমি একটা কাজ করি, আমরা এটারে আরেকটা ফোল্ডারে ইয়াতে টার্মিনাল ওপেন করে এটা আমরা কোডে অন করি, একটু খেয়াল করেন। যখন আমি কোডে অন করলাম, একটু খেয়াল করেন, আপনার জন্য দেখেন এই যে অ্যাপ ফোল্ডারটা বানানো আছে, অ্যাপের ভিতরে একটু খেয়াল করেন, এই যে page.js বানানো না, খেয়াল করেন, আমরা তো এডিট করবো আমাদের মতো, এই যে layout.js দেখেন এই যে আছে না, এই দেখছেন স্ট্রাকচার রেডি করা, মানে আপনি উপরে ন্যাভিগেশন জোরে লাগাবেন নাকি লেআউট মানে ফুটার দিবেন, সাইডবার দিবেন আমাদের কাছে, বাট এই মানে ইনিশিয়াল কিছু ফাইলগুলো আপনার জন্য রেডি থাকবে। এর পরবর্তীতে রাউট ক্রিয়েট করার গেলে আমি কি করবো, এভাবে বানাবো না, অ্যাবাউট দেন স্ল্যাশ অ্যাবাউটে যাবে, এটার জন্য page.jsx, বুঝতে পারছেন এখানে যা লিখবেন সেটাই। এবার কি বুঝতে পারছি যে একটা অ্যাপ রাউটারে মানে প্রজেক্ট কিভাবে ক্রিয়েট করব, এটা আমাদের এখন হেডেক না, যারা জানি না তাদের জন্য বলে দিলাম আর কি। ওকে, এটা বাদ, ক্লিয়ার। কোন সিঙ্গেল এনি পেজে তখন কন্ট্রোল কিভাবে থাকবে, আচ্ছা কি কোন সিঙ্গেল এনি পেজ, আচ্ছা ওই যে ইয়া ভাই একটা কোশ্চেন করছে যে ভাই মাঝে মাঝে আমাদের এমন লেআউট থাকে না, আমরা আমাদের অ্যাপ্লিকেশনে ফেরত যাই, যে ভাই ওই পার্টিকুলার রাউটের জন্য আমার মানে শেয়ার্ড লেআউটের বাদে ওই পার্টিকুলার রাউটের জন্য আমার কিছু লেআউট দরকার, যেমন ধরেন আমি নেক্সট অফিসিয়াল ডকুমেন্টেশনে যাই, নেক্সট জেএস, দেখেন আপনি ডক্সে যান, আচ্ছা ডক্সে না, ধরেন আপনি যেই পেজে যান, শোকেজে যান, ব্লগে যান, ডক্সে যান, দেখেন এই যে ইউআরএল চেঞ্জ হচ্ছে, আমার ভিতরের কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, বাট উপরের নেভিগেশনটা, উপরের নেভিগেশনটা আপনার সব জায়গায় দেখেন শেয়ার্ড না, আপনি যেই পেজে যান নেভিগেশনটা কি চেঞ্জ হইতেছে, একই না, তার মানে কি এটা একটা শেয়ার্ড লেআউট না, উপরের যে নেভিগেশনটা, এই সার্চ বক্সটা, এটা কি বুঝতে পারতেছি আমরা এই অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে যে এটা একটা শেয়ার্ড লেআউট, প্রত্যেকটা রাউটে প্রত্যেকটা পেজে এটা আপনার ওইভাবে আমরা যেভাবে শেয়ার্ড লেআউট বানিয়েছি এটা জোড়া লাগানো আছে। আচ্ছা, বাট আপনি ডক্সে যান, খেয়াল করেন স্ল্যাশ ডক্স, এখানে একটা সাইড বার আছে না, এবং আপনি স্ল্যাশ ডক্স এর পরে যেই রাউটে যান দেখেন স্ল্যাশ ডক্স স্ল্যাশ অ্যাপ স্ল্যাশ গেটিং স্টার্টেড, এইখানে শেয়ার্ড লেআউটটা আছে প্লাস এই সাইড বারটা আছে। আপনি রাউটিং এ যান দেখেন স্ল্যাশ ডক্স সামথিং যেখানে যান এই পার্টিকুলার সাইড বারটা প্রত্যেকটা রাউটে আছে না, মানে যেই লেআউটটা শেয়ার্ড, যেটা প্রত্যেকটা পেজে শেয়ার্ড, ওটা তো আছেই ওই যে নেভিগেশনটা, বাট এই সাইড বারটা শুধুমাত্র ডক্সের আন্ডারে যেসব পেজ আছে, ডক্সের আন্ডারে যেসব রাউট আছে সেই রাউট গুলোর জন্য এই সাইড বারটাও আছে না, এটাও একটা শেয়ার্ড লেআউট না, শুধুমাত্র ডক্সের আন্ডারে যেসব রাউট গুলো আছে তাদের জন্য। এইটা কিভাবে করবো, এটা করার জন্য সিম্পল, আপনার layout.jsx লাগবে। কাহিনী কি দেখেন, যেমন ধরেন আমার টু ডু লিস্ট নামের একটা কম্পোনেন্ট আছে, সেখানে আমার একটা চাইল্ড কম্পোনেন্ট আছে, এখানে নাম দিলাম আমরা জাস্ট চাইল্ড টু ডু, ওকে সামথিং, এবং এখানে দেখেন আপনার কাজ করতে হবে কি, আপনার layout.jsx বা js নামের একটা ফাইল বানাতে হবে, এই ফাইলের ভিতরে আপনি যাই লিখবেন দেখেন, আমরা রুট লেআউট না দিয়ে এটার নাম চেঞ্জ করে দিতে পারেন আপনার কাছে, ধরেন টু ডু লেআউট বা সামথিং, ডাজন্ট ম্যাটার। এখানে আপনার চিলড্রেনটা মানে এক্সপেক্ট করতে হবে অবভিয়াসলি, কারণ চিলড্রেনটা হচ্ছে আপনার মেইন পেজের কন্টেন্ট, এই যে এই পেজগুলোর কন্টেন্ট। ওকে, এরপরে দেখেন আপনি ওই এক্সট্রা লেআউটের বাদেও আপনি যদি অন্য কোনো লেআউট যুক্ত করতে চান, যেমন ধরেন এই ইউএলটা দুইটা এলাই, আমি বলতেছি কি ওরে কি বললাম, ও কার লেআউট খেয়াল করেন তো, টু ডু লিস্টের আন্ডারে লেআউট না, তার মানে আমি কি বললাম, টু ডু লিস্টে টু ডু হাইফেন লিস্ট এই রাউটের আন্ডারে যত সাব রাউট আছে তাদের জন্য একটা এক্সট্রা লেআউট জোড়া লাগবে। এটা দেখে আমরা প্রমাণ পাই নাকি, আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে দেখেন টু ডু লিস্টে গেলাম, একটু খেয়াল করেন নেভিগেশন, কন্টেন্ট এবং এই ফুটারের বাইরেও দেখেন আমি যে পার্টিকুলার টু ডু লিস্টের জন্য যে লেআউট যুক্ত করছি সেটা এখানে আছে না, দেখেন আমি টু ডু লিস্টের JSX এ যদি যাই দেখেন টু ডু লিস্টের JSX এ কিন্তু আপনার কোনো এই ইউএল গুলো নাই, জাস্ট একটা ফর্ম, কিন্তু এই ফর্মের বাইরেও দেখেন এই দুইটা লিঙ্ক আসছে না, এবং আমি টু ডু লিস্টের বাইরেও যে স্ল্যাশ চাইল্ড পেজে যদি যাই, চাইল্ড পেজ নাকি আমি জানি না, হ্যাঁ চাইল্ড পেজ, দেখেন এই যে এই পার্টিকুলার পেজটা, ওর ভিতরে কি কোনো লেআউট আছে না, কিন্তু দেখেন ও মেইন যে শেয়ার্ড লেআউট ওইটাও শেয়ার করতেছে, আবার এই পার্টিকুলার টু ডু লিস্টের আন্ডারে দেখেন তো টু ডু লিস্টের আন্ডারের একটা এপিআই মানে ইউআরএল আর কি, তাই না, পাথ,
ওই পার্টিকুলার রাউটের জন্য ওই পার্টিকুলার টু লিস্ট আন্ডারে যত পাথ থাকবে সবাই ওই এক্সট্রা লেআউটটাও শেয়ার করবে, এই ডক্স এর মতো। তার যদি আমার যদি একটা নির্দিষ্ট পেজের জন্য এক্সট্রা লেআউট দরকার হয়, তাহলে আমরা এখানে দিতে পারবো। শেয়ার্ড নেভিগেশন দিলাম, বাট আমার যদি কোনো স্পেসিফিক একটা পেজে এক্সট্রা একটা ন্যাপ দরকার, এই যে ভাই আপনারা বললাম যেটা, ঠিক আছে। তো আমরা যদি শেয়ার্ড কিছু দরকার পড়ে তাহলে আমরা এটা করতে পারবো। আচ্ছা, আমার একটা সেকেন্ড একটু টাইম দিবেন, হ্যাঁ, একটা সেকেন্ড। আচ্ছা, সরি। সো এটা হচ্ছে আমরা যদি মানে গ্লোবাল শেয়ার্ড লেআউট বাদন ইন্ডিভিজুয়াল কোন রাউটের জন্য আমরা মানে লেআউট শেয়ার করতে চাই, ওই পার্টিকুলার ডক্স স্ল্যাশ সামথিং, মানে ওর আন্ডারে যত রাউট থাকবে ওরা শুধুমাত্র ওই পার্টিকুলার লেআউটটা শেয়ার করবে, মেইন লেআউটটা বাদেও, মানে এই লেআউটটা বাদেও আলাদা লেআউট আমি যুক্ত করতে পারবো। ওকে, এখন আমরা শেয়ার্ড লেআউট, নেস্টেড লেআউট এগুলো বুঝলাম, রাউটিং কিভাবে করে বুঝলাম। এখন আমরা একটা ইন্ডিভিজুয়াল জিনিস দেখবো, যেহেতু সময় কম। ডাটা গেট, দেখেন আমি আমাদের মেইন পেজ ডট জেএসএ যাই, এখানে দেখেন আমরা সিম্পলি একটা সব পেজ বানাইছি, এবং এখানে দেখেন আমরা গ্রিড লেআউট নামের একটা কম্পোনেন্ট বানাইছি। দেখেন পেজ ডট জেএস এবং গ্রিড লেআউট আমি যদি যাই, দেখেন গ্রিড লেআউটে আমরা একটা এপিআই কল করছি, একটু খেয়াল করেন, একটা এপিআই কল করছি না? এবার জিনিস খেয়াল করছেন কেউ, এই গ্রিড লেআউটটা কি কোনো পেজ? দেখেন গ্রিড লেআউটটা কোন ফোল্ডারে আছে? কম্পোনেন্টস ফোল্ডারে আছে, এই যে কম্পোনেন্টস ফোল্ডারে। ও কি কোনো রাউট? কেউ বলেন তো, ও কি কোনো পেজ কম্পোনেন্ট না নর্মাল কম্পোনেন্ট? নর্মাল কম্পোনেন্ট। বাট নর্মাল কম্পোনেন্টের ভিতরে দেখেন আমরা এপিআই কল করতে পারতেছি। নেক্সট জেস মানে অ্যাপ রাউটারে বা পেজ রাউটারে, মানে অ্যাপ রাউটার আসার আগে এটা সম্ভব ছিল না। ইউ হ্যাভ টু, মানে আপনার যদি কোনো এপিআই কল থাকে, অলওয়েজ অলওয়েজ আপনার এই ডিরেক্ট যে রাউটেবল কম্পোনেন্ট গুলো আছে পেজেস ফোল্ডারের ভিতরেই কল করতে হবে, মানে এখানে ডিরেক্ট আপনি কোনো চাইল্ড কম্পোনেন্টে কল করতে পারবেন না। বাট এখানে দেখেন আমরা কি করতেছি, এটা হচ্ছে আমার মেইন পেজ ডট জেএসএক্স মানে রাউটেবল কম্পোনেন্ট, এর আন্ডার একটা চাইল্ড কম্পোনেন্ট নর্মাল কম্পোনেন্ট, তার আন্ডার আমরা এপিআই কল করতেছি। ওকে, আরেকটা মজার জিনিস খেয়াল করছেন কেউ, এই সব পেজটা একটু খেয়াল করেন, এই সব পেজটা অ্যাসিনক্রোনাস, খেয়াল করছেন? এই পার্টিকুলার কম্পোনেন্টটা যে অ্যাসিনক্রোনাস, খেয়াল করছেন কেউ? এটার মানে কি জানেন? অ্যাসিনক্রোনাস মানে কি? এই পার্টিকুলার কম্পোনেন্টটা একটা সার্ভার কম্পোনেন্ট। সার্ভার কম্পোনেন্ট মানে কি? নেক্সট জেএস 12 বা পেজ রাউটার যে আমাদের ধোকা দিছিল, খেয়াল আছে আপনাদের? ধোকাটা কি খেয়াল আছে কারো? যে ও প্রিরেন্ডার তো নিতই, সার্ভার রেন্ডার নিত, আবার ক্লায়েন্টেও রেন্ডার নিত, তাই না? দুই জায়গায় রেন্ডার নিত, তাইলে হইলো কি, ইউজারের এইচটিএমএল আসছে তাড়াতাড়ি, কিন্তু ইউজারের তো মানে জাভাস্ক্রিপ্ট গুলো লোড নিয়ে ক্লায়েন্টেও কম্পোনেন্ট রেন্ডার নিতে হইতেছে, তাই না? এটা একটা সমস্যা না? বাট এই সার্ভার কম্পোনেন্ট গুলো কি করে জানেন? ও বলতেছে আমি শুধুমাত্র স্ট্রিক্টলি সার্ভারই রেন্ডার নিব বা বিল্ড টাইমে রেন্ডার নিব, আমি কোনোদিনও ক্লায়েন্টে যাব না। প্রমাণ দেখি। প্রমাণ দেখার জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমরা কোন ফোল্ডার আছি আই এম নট শিওর, এটা না, এটা না, এটা। ওকে, আমরা এই পার্টিকুলার অ্যাপ রাউটার আছে না, এটা বিল্ড দিই, বিল্ড মোডে চলে যাই আমরা, npm রান বিল্ড। ওকে, তো বিল্ড মোডে গেল। আচ্ছা, কনসোল লগ আছে দেখেন, রিভ্যালিডেটিং। ওকে, এবং দেখেন এখানে এই যে যখন আমরা বিল্ড দিছি, একটু খেয়াল করছেন রিভ্যালিডেটিং নামের একটা কনসোল আসলো, এই যে এখানে, এই যে এখানে, এটা কি খেয়াল করছি সবাই? এই যে মানে বিল্ড টাইমে এই সব পেজটা যে রান করলো, এটা কি বুঝতে পারছি সবাই? এই সব পেজটা যে রেন্ডার নিল, রান করলো, কল হইলো, এই কম্পোনেন্টটা, এই ফাংশনটা, এটা কি বুঝতে পারছি? নাহলে কি এই কনসোলটা হওয়া সম্ভব না? তাহলে আমরা কল হইলো, আমরা দেখলাম, ভালো কথা, বিল্ড হইলো। এবার আমরা npm স্টার্ট দিই, npm রান স্টার্ট। স্টার্ট মোডে আমার অ্যাপ্লিকেশনটা কি হলো, ফেল টু স্টার্ট। ও আচ্ছা, স্টার্ট মোডে তো আমার ওই পার্টিকুলার ইয়াটা পেজ রাউটার টন, তাই না? আমরা একটা কাজ করি, এই পার্টিকুলার এটারে বাদ দিই, এবার ওটা স্টার্ট করে। হ্যাঁ, এবার 3000 আমরা যাই, দেখেন আমাদের সেম অ্যাপ্লিকেশন, কিন্তু এখন যদি আমি ইন্সপেক্টে যাই এবং কনসোলে যাই এবং একটা হার্ড রিলোড দিই, একটু খেয়াল করেন আমার এখানে কোনো কনসোল আছে দেখেন তো। আমার এখানে এই যে মানে সার্ভারে তো রিভ্যালিডেটিং হয়েছে, মানে সব কম্পোনেন্টটা কল হয়েছে, বাট আমি যখন ক্লায়েন্টে আছি, ব্রাউজারে কি আমার এই কম্পোনেন্টটা কল হইতেছে? দেখেন আমি ক্যাশে ক্লিয়ার করে কল করতেছি, কোনো কনসোল আছে? নাই। তার মানে কি এই পার্টিকুলার কম্পোনেন্টটা ক্লায়েন্টে কি আর রান হয়েছে? পেজ রাউটার যে ধোকাটা আমাদের দিছে যে ভাই পেজটা সার্ভারও রেন্ডার নেয় বিল টাইমে, আবার ক্লায়েন্টে গিয়েও বা ব্রাউজারে গিয়েও রেন্ডার নেয় লোড হওয়ার পরে, বাট এটা কি এখন এই কাহিনী হয়েছে? দেখেন
শপের ভিতরে যদি এটা যদি দেখেন সব যদি ক্লায়েন্টেও কল হইতো বা রেন্ডার নিত, তাহলে এই কনসোলটা হইতো না ভাইয়া। পেজ রাউটারে যে ঝামেলাটা আমরা দেখছি, যে কনসোলটা সার্ভারও দেখায় বিল টাইমে, আবার ক্লায়েন্টেও দেখায়। বাট এই কনসোলটা কি এখন এই যে সব পেজে আমরা ভিজিট করে আসছি, এই যে শপে বা স্ল্যাশে, ওকে, আমাদের আছে এই কনসোলটা। তার মানে এই পার্টিকুলার কম্পোনেন্ট গুলো স্ট্রিক্টলি সার্ভার কম্পোনেন্ট। এবং মজার বিষয় কি জানেন, মজার বিষয়, এই সার্ভার কম্পোনেন্টটা তো রেন্ডার নেয় সার্ভারে, মানে বিল টাইমে, ক্লায়েন্টে কখনো রেন্ডার নেয় না। এবং এই কম্পোনেন্টটা যেহেতু ক্লায়েন্টের রেন্ডার নেওয়ার দরকারই নাই, এই পার্টিকুলার কম্পোনেন্ট গুলার কোনো জাভাস্ক্রিপ্ট ফাইলও ক্লায়েন্টের রেন্ডার মানে ডাউনলোড করা লাগে না। মানে এই পার্টিকুলার কম্পোনেন্টের জন্য যে জাভাস্ক্রিপ্ট ফাইল, এইটাও ক্লায়েন্টের ভিতর মানে ওই জাভাস্ক্রিপ্টের বান্ডেলের ভিতর ঢুকে না। তার মানে আমার সাইজ ছোট হয়ে গেল না, একে তো আমার রেন্ডার করা লাগতেছে না, আবার এই সব কম্পোনেন্টারে আমার নিয়ে যাওয়া লাগতেছে না জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে, যেটা ক্লায়েন্ট ওই যে পেজ রাউটারে করা লাগতো, কারণ ওটা আবার রেন্ডার করা লাগতো ব্রাউজারে গিয়ে। কিন্তু অ্যাপ রাউটারে দেখেন সার্ভার কম্পোনেন্ট গুলারে ওর নিয়ে যাওয়া লাগতেছে না। তার মানে কি, ইউজারের ওইটা ব্রাউজার আবার রেন্ডার নেওয়া লাগতেছে, এই জাভাস্ক্রিপ্টারে ক্যারি করা লাগতেছে। যেহেতু আমি কম জাভাস্ক্রিপ্ট পাঠাইতেছি, তাহলে সময় বাঁচতেছে না, আমার অ্যাপ্লিকেশন ফাস্টার হইতেছে না। যেহেতু আমার এটারে লোড নেওয়া লাগতেছে না ইউজারের পিসিতে, এটারে তো রেন্ডারই নেওয়া লাগতেছে না। তার মানে কি, ইউজারের পিসির উপর আমরা চাপ কম ফেলাইতেছি না, পারফরমেন্স অপটিমাইজ হইতেছে না, বেটার হইতেছে না। আপনারা কি বুঝতে পারছেন এই পার্টিকুলার সার্ভার কম্পোনেন্টটা কেন দরকার আসলে? ওকে, হ্যাঁ, জেস তো অবশ্যই সার্ভার থেকে, আপনার হোস্টিং সার্ভার থেকে আসে ভাইয়া, কারণ আমরা যখন বিল্ড দিই তখন তো আর রিয়েক্ট চেনে না, ও তো মিনিফাইড বা আপনার বিভিন্ন জাভাস্ক্রিপ্ট ভার্সন বানায়, ওকে, বিভিন্ন জাভাস্ক্রিপ্টের ফাইল বানায়, ওগুলো পাঠায়, ওগুলোর ভিতরে রিয়াক্ট থাকে, হ্যান ত্যান থাকে, এই কম্পোনেন্ট গুলো জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে, ওকে। সো এই কম্পোনেন্টের কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল যাবে না, ওকে। এবং সেটা ক্লায়েন্টে কখনই রেন্ডার নেবে না, এটা পিওরলি সার্ভার কম্পোনেন্ট, এটার কি বলে, পিওরলি সার্ভার কম্পোনেন্ট। এবং মজার বিষয় হচ্ছে অ্যাপ রাউটারের আন্ডারে আপনি যত এরকম ইয়া বানাবেন না, আপনার কম্পোনেন্ট বানান বা পেজ বানান, যাই বানান, রাউট বানান, পেজ ডট এসে যাই বানান, ডিফল্ট ভাবে সবগুলো সার্ভার কম্পোনেন্ট। অ্যাপ রাউটার বলতেছে ভাই, যেহেতু আমার ডিফল্ট বিহেভিয়ার এটা যে প্রি রেন্ডার্ড হয়ে আসবে, মানে ক্লায়েন্টের রেন্ডার নেওয়ার দরকার নাই, ক্লায়েন্টে আবার কল হওয়ার দরকার নাই, আবার এইচটিএমএল জেনারেট করার দরকার নাই, কম্পোনেন্ট কল হওয়ার দরকার নাই, তাইলে আমি ডিফল্ট ভাবে সব কম্পোনেন্টকে সার্ভার কম্পোনেন্ট করে ট্রিট করবো, ডিফল্ট ভাবে সব কম্পোনেন্টই সার্ভার কম্পোনেন্ট। তাইলে দেখেন, ডিফল্ট ভাবে এটা হইলে আমার মানে প্রতিটা কম্পোনেন্টই সার্ভার কম্পোনেন্ট, তাহলে এই মজাটা আরো জোস না, যে আমার ক্লায়েন্টে মানে খুব কম কম্পোনেন্ট রেন্ডার নেওয়া লাগবে। এখন আপনারা বলতে পারেন ভাই, আমার যদি এমন কিছু দরকার পড়ে, যেমন ধরেন আমার মাঝে মাঝে এরকম দরকার পড়ে না, ধরেন টু ডু লিস্টের পেজে যাই, আমার ফর্ম দরকার, স্টেট দরকার, দরকার পড়তে পারে না এরকম, আমার অন চেঞ্জ দরকার, এরকম দরকার পড়ে না ভাইয়া, এরকম পেজ দরকার পড়তে পারে না, যেখানে আমার ইউজারের ইন্টারাকশন আছে রিয়েল, যে ইউজার কোনো ফর্ম সাবমিট করবে, স্টেট হ্যান্ডেল হবে, এরপরে কিছু একটা হবে, আচ্ছা, তখন আমি কি করব, তখন কি এটা সার্ভার কম্পোনেন্ট হলে হবে? দেখেন, এই ডিরেক্টিভটা আমি বাদ দিই, বাদ দেওয়ার, আচ্ছা আমি তো বিল্ড মোডে আছি, ডাজন্ট ম্যাটার, আমি আবার বিল্ডে যাব, আচ্ছা আবার একটু ডেভ মোডে যাই, এটা ডেভ মোড থেকে বুঝবো, বিল্ডে হবে, বিল্ডও দেখবো শেষে, আবার সমস্যা, ওকে। এবার আমি স্ল্যাশ টু ডু লিস্টে যাই, মানে আমার ওই পার্টিকুলার রাউটে, দেখেন আমি যাই, আমার একটা এরর দিবে, কি বলবে, বলবে ভাইয়া তুমি তো একটা কাজ করছো, কি করছো, ইউ আর ইম্পোর্টিং এ কম্পোনেন্ট দ্যাট নিডস ইউজ স্টেট, ইট অনলি ওয়ার্কস ইন এ ক্লায়েন্ট কম্পোনেন্ট, বাট নান অফ ইটস প্যারেন্ট আর মার্কড ইউজ ক্লায়েন্ট, সো দে আর সার্ভার কম্পোনেন্ট বাই ডিফল্ট। তার মানে কি, ডিফল্ট ভাবে সব সার্ভার কম্পোনেন্ট, সার্ভার কম্পোনেন্ট আমরা কি করতে পারবো না, আমরা স্টেট ট্যাকেল করতে পারবো না, আমরা কনটেক্সট ট্যাকেল করতে পারবো না, আমরা কোনো ইফেক্ট ট্যাকেল করতে পারবো না, আমরা কোনো মানে অন চেঞ্জ অন ক্লিক এগুলো করতে পারবো না। মানে আপনারা বলতে পারেন এগুলো না করতে পারলে, এগুলো তো দরকার, কিছু জায়গায় দরকার না, আচ্ছা, তখন এগুলো করতে গেলে কি করতে হবে, করতে গেলে আমার ওই পার্টিকুলার কম্পোনেন্টে বলে দিতে হবে ভাইয়া তুমি ক্লায়েন্ট কম্পোনেন্ট, কিভাবে, ওই পার্টিকুলার যেই পেজ কম্পোনেন্টে আছেন আপনি, ওই পার্টিকুলার পেজটা যদি ক্লায়েন্ট কম্পোনেন্ট হয়, বা ওই পার্টিকুলার ছোট কম্পোনেন্ট যদি ক্লায়েন্ট কম্পোনেন্ট হয়, উপরে একটা ডিরেক্টিভ ইউজ করতে হবে, ইউজ ক্লায়েন্ট। এখন দেখেন এরর চলে গেছে, এবং দেখেন আমার এই পার্টিকুলার টু টু কম্পোনেন্ট কিন্তু দেখাইতেছে। এবং খেয়াল করেন এই টু টু কম্পোনেন্ট কিন্তু একটা কনসোল আছে, খেয়াল করেন, আই এম টু টু পেজ, এইটা ক্লায়েন্টে আসলে খেয়াল করছেন, এই যে ও যে ক্লায়েন্টেও রেন্ডার নিছে, খেয়াল করছেন, আই এম টু টু পেজ, এই কনসোলটা ক্লায়েন্টে বা ব্রাউজারে হওয়া মানে কি, এই পার্টিকুলার কম্পোনেন্টটা বা এই ফাংশনটা যদি ব্রাউজারে রান না করতো, তাহলে কি কনসোলটা দেখা সম্ভব ছিল ব্রাউজারে ভাইয়ারা? সম্ভব ছিল? ছিল না। তার মানে কি, এই পার্টিকুলার কম্পোনেন্ট গুলোর বলা হয় কি, ক্লায়েন্ট কম্পোনেন্ট। এই ক্লায়েন্ট কম্পোনেন্ট কোন কম্পোনেন্ট জানেন, পেজ রাউটার, যেটা আমাদের ওয়াদা করছিল না,
পেজ রাউটারের সব কম্পোনেন্ট, যেই কম্পোনেন্ট যে প্রি রেন্ডারও মানে সার্ভার রেন্ডার নিবে, ক্লায়েন্ট রেন্ডার নিবে, এই ক্লায়েন্ট কম্পোনেন্ট হচ্ছে সেটা, এইটাও কিন্তু সার্ভার রেন্ডার নিবে। প্রমাণ দেখাই, এবার আমরা একটা বিল্ড দিই, দেখেন npm রান বিল্ড। দেখেন ক্লায়েন্ট কম্পোনেন্ট মানে যদি হয়তো শুধুমাত্র ক্লায়েন্টে কল হবে, তার মানে সার্ভার তো জেনারেট হইতো না, তার মানে এই কনসোলটা আমরা বিল্ড টাইমে দেখতে পারতাম। বাট আমি যখন বিল্ড দিছি, একটু উপরে দেখেন, এই যে আই এম টু ডু পেজ পাইছি আমরা, দেখেন বিল্ড মোডে আমরা এটা পাইছি। তার মানে কি এই পার্টিকুলার কম্পোনেন্টটারে বা এই ফাংশনটারে রান করার চেষ্টা করছে না, রান করার চেষ্টা করছে না। নেক্সট বিল্ড মোডে এবার যদি বিল্ড পেজে দেখি, দেখেন আমরা কোথায় আছি, অ্যাপ কই, আচ্ছা পেজটা আমরা গাইবে করে দিই, এটা অনেক ডিস্টার্ব দিতেছে, তাই তুমি বাদ। আমরা নেক্সট ফোল্ডারে যাব, সার্ভারে যাব, অ্যাপে যাব, এবং দেখেন এই যে টু ডু লিস্টের জন্য দেখেন, এই যে দেখেন টু ডু লিস্টের জন্য ও কিন্তু এস্টিমেট জেনারেট করে রাখার চেষ্টা করছে। তার মানে কি যতটুকু জেনারেট করা যায় সেইটা জেনারেট করার জন্য এই টু ডু লিস্ট কম্পোনেন্টারে বিল্ড টাইমে বা সার্ভারেই রান হইতে হবে না ভাইয়ারা? যদি এই টু ডু লিস্টের জন্য আমি এস্টিমেট জেনারেট করতে চাই, তাহলে কি এই কম্পোনেন্ট রান না করে জেনারেট করা সম্ভব? সম্ভব না। এই কারণে বিল্ড টাইমে দেখেন এই টু ডু পেজ রান করছে, টু ডু কম্পোনেন্ট রান করছে। যদি আমি বলছি তুমি কি ক্লায়েন্ট কম্পোনেন্ট, বাট ওকে আসলে পিওরলি ক্লায়েন্ট কম্পোনেন্ট না, ও বিল্ড টাইমে রান নিবে। আবার যখন আপনার এই সার্ভারে মানে ক্লায়েন্টে আসবে, ক্লায়েন্টও রেন্ডার নিবে। ওকে আচ্ছা, আমরা তো বিল্ড মোডে চলে গেছি, স্টার্ট মোডে যাই, দেখেন স্টার্ট মোডে ওই আপনি কনসোলটা দেখতে পারবো, আমরা বিল্ড মোডে যেটা দেখছি। রিফ্রেশ, এখন আইসা সারান, কি তুমি তো রেডি? তাহলে আমি দেখতে পাচ্ছি না কেন, দেখাও। আচ্ছা আগে ইয়াতে যাই, স্ল্যাশে যাই। ওকে, এবার টু ডু লিস্টে যাই, স্ল্যাশ টু ডু লিস্ট। দেখেন এই যে উপরে দেখছেন, এই এরর গুলো বাদ দিই আমরা, আই এম টু ডু পেজ এখানেও কল হলো। তার মানে কি নেক্সট যে পেজ রাউটার যে বিহেভিয়ার দিত ডিফল্ট ভাবে, সেইটা এখন আমার পাইতে হলে কি করতে হবে, ইউজ ক্লায়েন্ট এই ডিরেক্টিভটা ইউজ করতে হবে। শুধুমাত্র আপনি যে কম্পোনেন্ট গুলোর ইউজ ক্লায়েন্ট ইউজ করবেন, সেইগুলো জাভাস্ক্রিপ্ট আপনার ক্লায়েন্টের কাছে যাবে। কারণ জাভাস্ক্রিপ্ট না গেলে তো এই পার্টিকুলার ফাইলটা যদি না যায়, এই কম্পোনেন্ট যদি ক্লায়েন্টের রেন্ডার নিতে হয়, তাহলে কি জাভাস্ক্রিপ্ট এই ফাংশনটা না গেলে, কম্পোনেন্টটা না গেলেও রেন্ডার নিতে পারবে? ওই এই কনসোল করতে পারবে, রেন্ডার নিতে পারবে? ক্লায়েন্টের কম্পোনেন্ট যদি রেন্ডার না হয়, মানে ফাইল না দেয়, ফাংশনই না, রান নিবে কি, বুঝতেছেন? তার মানে ইউজ ক্লায়েন্ট দিলে আমরা সেই ধরনের কম্পোনেন্ট গুলো ডিল করবো যেই পার্টিকুলার কম্পোনেন্ট গুলোতে আমার কি ইউজারের ইন্টারঅ্যাক্টিভিটি আছে, যেমন ধরেন স্টেট হ্যান্ডেলিং, ইফেক্ট হ্যান্ডেলিং, কনটেক্সট হ্যান্ডেলিং, হ্যাঁ এই ধরনের কাজগুলা। এখন আচ্ছা এটা কি বুঝতে পারছি যে আমার ডিফল্ট ভাবে অ্যাপ রাউটারের সবকিছু সার্ভার কম্পোনেন্ট, তার মানে কি শুধুমাত্র বিল্ড টাইমে ও রেন্ডার নিবে। এই পার্টিকুলার কম্পোনেন্ট গুলো কোনোদিন, যেমন এই যে পেজ ডট জেএসএক্স দেখেন, এটা কি অ্যাসিং কম্পোনেন্ট, সার্ভার কম্পোনেন্ট। আমরা এই পার্টিকুলার কম্পোনেন্ট গুলো কোনোদিনও কোথায় যাবে না, ক্লায়েন্টে যাবে না, ক্লায়েন্টে রেন্ডার নেবে না, স্ট্রিক্টলি সার্ভারে, সার্ভার কম্পোনেন্ট স্ট্রিক্টলি সার্ভারে রেন্ডার নেবে। কিন্তু যেই পার্টিকুলার কম্পোনেন্ট গুলো আপনি বলে দিবেন ইউজ ক্লায়েন্ট, তারা সার্ভারে একবার রেন্ডার নিবে, মানে প্রি রেন্ডার, আবার ক্লায়েন্টে রেন্ডার নেবে। মানে পেজ পেজ রাউটারে বা অ্যাপ রাউটারে আসার আগে যে ডিফল্ট বিহেভিয়ার ছিল নেক্সট জেএস এর, সেই বিহেভিয়ারটা। এটা কি সবাই ধরতে পারছি, বুঝতে পারছি? এটা ক্লিয়ার সবার? তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে সার্ভার কম্পোনেন্ট ইউজ করব? নর্মালি যখন আমার যেই কম্পোনেন্টে জাস্ট এপিআই থেকে ডাটা ফেচ আছে, এই ধরনের কাজ কারবার আছে, হ্যাঁ আমার যেখানে কোনো ইন্টারঅ্যাক্টিভিটি নাই যে কম্পোনেন্ট গুলোতে। ওকে, যেই কম্পোনেন্ট পার্টিকুলার গুলোতে ধরেন আমার জাস্ট কি মানে কন্টেন্ট শো করতেছে, হ্যাঁ সেগুলা। কোন কম্পোনেন্ট গুলো ক্লায়েন্ট কম্পোনেন্ট বানাবো, যেখানে আমার ধরেন কোনো ইউজার ইন্টারঅ্যাক্টিভিটি আছে, ইউজ করতেছে, ইউজ স্টেট ইউজ করতে হইতেছে, ইভেন্ট হ্যান্ডেল করতেছে, অন চেঞ্জ অন ক্লিক এগুলা। কারণ আপনারা বলতে পারেন ভাই আমার তো এগুলো দরকার রিয়েক্টে। একটা জিনিস চিন্তা করেন তো ভাইয়া, প্র্যাকটিক্যালি আমরা যে ধরনের ওয়েবসাইট বানাই বা ওয়েব অ্যাপ্লিকেশন বানাই, 70% পেজ জাস্ট ডাটা দেখায় না, বা 70% যেই পুরো অ্যাপ্লিকেশনের যেই, যদি আপনি ভিউ পয়েন্ট চিন্তা করেন, জাস্ট ডাটা না, তাই না? ডাটা না, এপিআই কল করে, হ্যাঁ এপিআই কল করতে পারবো আমরা সার্ভারে। এই যেমন ধরেন এই যে পেজে অ্যাসিং বানাইছি, দেখেন আমরা এটার ভিতরে গ্রিড লেআউট দিছি, দেখেন এটার অ্যাসিং বানাইছি না, দেখেন এই পার্টিকুলার কম্পোনেন্টের অ্যাসিং বানাইছি না। এখন দেখেন কিভাবে এপিআই কল করে, দেখেন আমরা ডিরেক্ট, যেহেতু একটা এসিনক্রোনাস কম্পোনেন্ট, যেহেতু একটা সার্ভার কম্পোনেন্ট ক্লায়েন্টে যাবেই না, আমরা ডিরেক্ট কম্পোনেন্টের ভিতরে ফেচ কল করতেছি, ডিরেক্ট ডাটা আসতেছে, ওইটার অ্যাওয়েট করে অ্যাকচুয়াল ডাটা পাইতেছি, ওটার উপরে আমরা ম্যাপ করে এই যে এই প্রোডাক্ট কার্ড বলতে বলতে দিচ্ছি আমরা সব পেজের এই পার্টিকুলার জিনিসগুলো ভাইয়া, এই যে এই কার্ডগুলো, এই কার্ড প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য। ওকে, তাহলে কি সার্ভার কম্পোনেন্ট গুলোতে আমরা এপিআই কল করতে পারি না? দেখেন
যেটা পেজ রাউটারে কিন্তু সম্ভব ছিল না। আপনি পেজ কম্পোনেন্ট বা রাউট কম্পোনেন্ট বা নর্মাল কম্পোনেন্টে এপিআই কল করবেন, একটা কম্পোনেন্টের অ্যাসিনক্রোনাস বানাবেন, এটা সম্ভব ছিল না। যেহেতু এটা সার্ভার কম্পোনেন্ট ডিফল্ট ভাবে সবকিছু, যদি আপনি ইউজ ক্লায়েন্ট না বলে দেন, এই জন্য এটা সম্ভব। অ্যাসিঙ্ক ডিরেক্ট কম্পোনেন্টের ভিতরেই গেট কল। আপনাদের কারো মনে আছে আমাদের আগে পেজ কম্পোনেন্টে এপিআই কল করতে হলে কি করতে হতো? এক্সপোর্ট ওই যে কনস্ট গেট স্ট্যাটিক প্রপস, এই জিনিস খেয়াল আছে কারো? এবং এটার আমরা অ্যাসিঙ্ক বানাই, এখানে যে আমরা এপিআই কল করতাম, খেয়াল আছে সবার এই জিনিসগুলা? এখন এগুলো আর করা লাগবে না। ওকে, কম্পোনেন্ট লেভেল থেকে আমরা ডাটা ফেচ করতে পারবো, গেট করতে পারবো, সব করতে পারবো, ভালো কথা। এখন ধরেন আমার অ্যাড প্রোডাক্ট নামের একটা পেজ আছে, এই পেজটা, এই পার্টিকুলার পেজে দেখেন আমি বুঝতেই পারতেছি এখানে কেউ মানে কাজ কি, এই পার্টিকুলার শপ পেজে আমার অনেক প্রোডাক্ট দেখাইতেছে। তো এই পার্টিকুলার অ্যাড প্রোডাক্ট পেজ থেকে আমরা ধরেন নতুন নতুন প্রোডাক্ট ক্রিয়েট করে কোথায় ক্রিয়েট করবো? আমাদের এপিআই তে। ওই যে আমরা ব্যাক এন্ডে এপিআই বানা রাখছি না, ফেক এপিআই বানা রাখছি না, ফেক এপিআই কই, এই যে স্ল্যাশ প্রোডাক্টস বানা রাখছি না, আমরা কিন্তু এই স্ল্যাশ প্রোডাক্টস হিট করে ডাটা পাইতেছি। এই দেখেন স্ল্যাশ প্রোডাক্টস। এখন আমি যদি চাই যে ভাই আমি প্রোডাক্ট ক্রিয়েট করবো এই এপিআই তে, তখন আমার একটা পেজ লাগবে না, তখন আমরা অ্যাড প্রোডাক্ট আমার একটা পেজ আছে। এবং নর্মালি আপনি ভাবলে কি ভাববেন, আচ্ছা যেহেতু এই পার্টিকুলার পেজে আমি বুঝতেছি স্টেট হ্যান্ডেল করা লাগবে, আমার এই ইভেন্ট হ্যান্ডেল করা লাগবে, তাহলে এদের একটা ক্লায়েন্ট পেজ হওয়া উচিত না ভাইয়া? এই পার্টিকুলার কম্পোনেন্ট বা পেজটা ক্লায়েন্ট কম্পোনেন্ট হওয়া উচিত না? আমি দেখেই বুঝতেছি এজ এ রিয়েক্ট ডেভেলপার আমার এখানে স্টেট লাগবে, আমার এখানে আবার সাবমিট আছে, তার মানে কি হ্যান্ডেলার লাগবে। বাট নেক্সট জেসের মজাই হচ্ছে এটা, আমরা সার্ভার অ্যাকশন নামের একটা ব্যাপার আছে, সেটা যদি ইউজ করি তাহলে আমরা এটার ক্লায়েন্ট কম্পোনেন্ট বাদে ইউজ করতে পারবো। দেখেন আমি ক্লায়েন্ট কম্পোনেন্ট একটা কোড দেখাইছিলাম, যদি নর্মালি আমরা করতাম কি করতাম, এখানে সাবমিট হ্যান্ডেল ই ডট প্রিভেন্ট ডিফল্ট করতাম, একটা স্টেট রেখে আমরা কি করতাম ওই পার্টিকুলার ডাটারে নিয়ে স্টেট থেকে ফেচ রিকোয়েস্ট করতাম, এই কাহিনীগুলো করতাম। কিন্তু এখন আমরা এটা করা লাগবে না। আমি কি করবো জানেন? আমার জেএসএক্স হচ্ছে এটা, এবং এখানে সিম্পলি দেখেন একটা কাজ করছি আমরা, প্রত্যেকটা ইনপুট ফিল্ডের নেম নামের একটা প্রপার্টি আছে, এটা কি আমরা জানি না? আমরা ইনপুট ফিল্ডে নেম নামের একটা প্রপার্টি দিতে পারি, নেম, দেখেন আমরা নেম দিছি। আচ্ছা, এবং ফর্মে অ্যাকশন নামের একটা প্রপার্টি আছে, এই প্রপার্টির ভিতরে আমরা একটা ফাংশন জোড়া লাগাইছি যেটা আমরা বানাই নাই, মানে এখানে নাই, কোথায় বানাইছি অন্য একটা ফাইলে, দেখেন এখানে আমরা যাই, এবং উপরে একটু খেয়াল করছেন এই পুরা ফাইলে যাই বানাইছি উপরে একটা জিনিস দেওয়া আছে, ইউজ সার্ভার, একটু খেয়াল করেন। তার মানে কি এই পার্টিকুলার ফাংশন গুলা সার্ভারে রান করবে। দেখেন আমরা ফর্মটা জোড়া লাগাইছি, ফর্ম কোথায়? ক্লায়েন্টে, ইউজার সাবমিট করবে, কিন্তু অ্যাকশনটা ট্রিগার হবে সার্ভারে। কোথায়? এই পার্টিকুলার যায় কোন সার্ভার? হোস্টিং সার্ভারে। এখানে দেখেন আমরা ক্রিয়েট প্রোডাক্ট নামের একটা ফাংশন বানাইছি, যেটা আমরা এই পার্টিকুলার এক্সপোর্ট করছি, এখানে ইম্পোর্ট করে এখানে জোড়া লাগাইছি। এবং খেয়াল করেন আমি কি বলছি, আমি এখানে একটা ফর্ম ডাটা পাবো। একটু খেয়াল করেন, আপনি এই সার্ভার অ্যাকশন গুলা যখনই কোনো ফর্মে অ্যাকশন আকারে জোড়া লাগাবেন, তখনও কি করে জানেন? এই পার্টিকুলার ফর্মের ডাটা যত ইনপুট ফিল্ড আছে, সব ইনপুট ফিল্ডের ডাটা এই সার্ভার অ্যাকশনে বা এই ফাংশনের কাছে অ্যাভেলেবেল করে। কিভাবে? ফর্ম ডাটার মাধ্যমে। আমরা কি কেউ এই এই ফর্ম ডাটারে চিনি? এটারে চিনি? জাভাস্ক্রিপ্ট জেনে থাকলে আমাদের এটা জানা উচিত। এটারে চিনি, এটা একটা ওয়েব এপিআই, মানে ফেচ যেমন একটা ওয়েব এপিআই, এটা একটা ওয়েব এপিআই। এটা কি জানি ফর্ম মানে ফর্মের ডাটা হ্যান্ডেল করার জন্য এটা অনেক কাজের একটা জিনিস। বিশেষ করে যখন আমরা, অনেকে জানি অনেকে হয়তো জানি না, বিশেষ করে যখন আমরা জেসন ডাটা না পাঠাই, ধরেন ফাইল আপলোড করি, ফাইলের ডাটা এপিআইতে পাঠাই, তখন কিন্তু ফর্ম, ওই ধরনের ফর্ম ট্যাকেল করার জন্য আমাদের এই ধরনের ডাটা, মানে ওই ডাটাগুলো ট্যাকেল করার জন্য এই আমরা জেসন ডাটা তো পাই না, আমার এই অ্যাঙ্গেলে ডাটা ধরতে হয়। ওকে, সো এই ফর্ম ডাটাগুলোর সব ডাটা যেই ফর্মে আপনি অ্যাকশনটারে জোড়া লাগাইছেন, ও সব ইনপুট ফিল্ডের ডাটা ওর কাছে অ্যাভেলেবেল করবে সাবমিটের মুহূর্তে। কিভাবে? এই যে ইনপুট ফিল্ডগুলোর ভিতরে আমরা নাম দিছি না, নেম, টাইটেল, তার মানে কি এই ইনপুট ফিল্ডের যে ভ্যালুটা, ওটা আমরা এই টাইটেলের মাধ্যমে ধরতে পারবো। কিভাবে দেখেন, এই যে ফর্ম ডাটা আমরা পাবো, ডট গেট নামের একটা মেথড আছে, এটার ভিতরে জাস্ট আমরা কি দিব জানেন? ওই নেমের অ্যাট্রিবিউটের ভ্যালুটা, এই যে নেম অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো, তাহলে এই পার্টিকুলার ফিল্ডের যে ডাটা ভ্যালু, ওই ভ্যালুটা এখানে ধরতে পারবে। প্রাইসের জন্য যে ইনপুট ফিল্ড, এই দেখেন প্রাইস, এইটার ভ্যালুটা এখানে ধরতে পারবো, ডেসক্রিপশনের ভ্যালুটা এখানে ধরতে পারবো, ইমেজের ভ্যালুটা এখানে ধরতে পারবো। এটা দিয়ে আমরা একটা অবজেক্ট বানালাম, সেই অবজেক্ট দিয়ে দেখেন আমরা কনসোল লক করলাম যে প্র্যাকটিক্যালি এটা কি সার্ভারে রান হতেছে নাকি, এটা আমরা দেখতে পারবো। এবং ডাটা যখন পাই গেছি, ওই পার্টিকুলার ডাটা বানায় মানে ফর্ম থেকে নিয়ে আমরা কি করলাম, একটা পোস্ট রিকোয়েস্ট করলাম, ফেচ কোথায়? আমাদের ফেক এপিআই তে, এবং আমরা আমাদের প্রোডাক্টটা পাঠিয়ে দিলাম। এগুলো তো আপনারা জানেন হয়তো পোস্ট রিকোয়েস্ট কিভাবে করতে হয়, এটা আর ব্যাখ্যা করলাম না।
করার পরে দেখেন আমরা কি করলাম, আমরা রিভ্যালিডেট নামের একটা কাজ করলাম। ওকে, এটার আপাতত একটু বাদ দিই। এটার বাদ দেওয়ার পরে জাস্ট আমরা দেখি যে আসলে এই কনসোলটা যেটা ও বললো এটা আসলে হয় কিনা। আমরা আমাদের পার্টিকুলার পেজটারে আবার একটা বিল্ড দিই, যেহেতু আমরা কোড অনেক চেঞ্জেস আছে। ওকে, দেখেন সবকিছু হইলো। এবার আমরা একটা npm স্টার্ট দিই, ক্লিয়ার করে npm স্টার্ট, লোকালহোস্টে গেলাম। এবার দেখেন আমরা এই ফর্মে গেলাম, ফর্মে যাওয়ার পরে আমরা এখানে টাইটেল দিয়ে ধরেন কি কি প্রোডাক্ট আপনারা চান, আমরা স্প্ল্যাশ থেকে নিয়ে আসি, ইমেজেস স্প্ল্যাশ। এটা না তো কি জিনিস ছিল, নিজেই ভুলে গেলাম। ইমেজেস, এইটা পিক্সেলস। ওকে, ধরেন আমরা একটা কি প্রোডাক্ট করতে চাই, আমরা কি আছে আহ বলেন না, মাথায় আসছে না। ধরেন মোবাইল, মোবাইল আমরা এখানে ফ্রি ইমেজ পাবো আর কি। ওকে, হ্যাঁ ভাই, আচ্ছা মোবাইল নি, হ্যাঁ। তো এই পার্টিকুলার মোবাইলের ইমেজটা আমরা অন করবো, ওর একটা ইউআরএল আছে না, আমরা ইউআরএলটা ধরবো। আমরা প্র্যাকটিক্যালি ইমেজ আপলোডও করতে পারি ফর্মের মাধ্যমে, এগুলো আমরা আসলে এই ফ্রি ওয়েবিনার আসলে দেখার মতো না, তো এই জন্য ইয়ে করতেছি না। টাইটেল দিলাম ধরেন এ নিউ মোবাইল, ডিসক্রিপশন দিলাম যে জোস মোবাইল সামথিং আর কি, আর প্রাইস দিলাম ধরেন 289। এবার আমরা সাবমিট দিলাম। একটু খেয়াল করেন, যখন সাবমিট দিলাম তখন আমরা কি বলছিলাম, ওর কাছে কি ওয়াদা করছি যে ভাই যখন ফর্মটা সাবমিট হবে এই অ্যাকশনটা ট্রিগার হবে। আমরা প্রমাণ কিভাবে পাবো, এই পার্টিকুলার ক্রিয়েট প্রোডাক্টটা দেখেন, যদি ট্রিগার হয় তাহলে এই কনসোলটা হবে না ভাইয়া। যদি ক্রিয়েট প্রোডাক্টটা আসলেই ডাটা নিয়ে আসতে পারে ফর্ম থেকে এবং এই ফাংশনটা ইনভোক হয়, তাহলে এই কনসোলটা হবে না। কোথায়, আমরা স্টার্ট মোডে আছি কিন্তু সার্ভারে না। খেয়াল করেন তো এই কনসোলটা কই হলো, আমরা যা যা দিছি দেখেন, নিউ মোবাইল, প্রাইস, জোস মোবাইল, ইমেজ, পুরো ডাটা আমার কাছে অ্যাভেলেবেল না। তার মানে কি, ইউজার সাবমিট করলো ক্লায়েন্ট থেকে, ফাংশন ইনভোক হইলো কোথায়, সার্ভারে। কোথায়, হোস্টিং সার্ভারে, আপনি যেখানে হোস্ট করছেন, এই যে এখানে। আচ্ছা, সার্ভার কম্পোনেন্ট ডিফল্ট, বাট এটা কি কোনো কম্পোনেন্ট ভাইয়া, এটা কি কোনো কম্পোনেন্ট? এই যে ফাইলটাতে আমরা কাজ করছি এটা কি কোনো কম্পোনেন্ট রিয়াদ ভাই? আগে হয়তো কেউ কোশ্চেন করছেন, আমি মিস আউট করছি। না, এটা কিচ্ছু না, এগুলো বলা হয় সার্ভার অ্যাকশন। সার্ভার অ্যাকশন মানে যেই পার্টিকুলার ফাংশন গুলা, যে অ্যাকশন গুলা সার্ভার থেকে ট্রিগার হবে, ইউজার সাবমিট করবে, কাজ করবে সব ফ্রন্ট এন্ডে, কোড রান হবে সার্ভারে। এই জন্য এই ট্যাগটা দিতে হবে। আপনি যখন এই ট্যাগটা দিবেন, মানে ডিরেক্টিভটা দিবেন, তার মানে এই ফাংশন গুলা কোনোদিনও ক্লায়েন্টে রান হতে পারবে না, এটা সার্ভারে রান হতে হবে। এবং দেখেন আমরা প্রমাণও পাইলাম, আমরা কিন্তু স্টার্ট মোডে আছি, মানে কি প্রোডাকশন মোডে আছি, অ্যাপ্লিকেশন ডিপ্লয় করলে যেই মোডে থাকলাম ওই মোডে আছি। ওইখানে আমরা কি করলাম দেখেন, ফর্মটা কিন্তু দেখেন, এই পার্টিকুলার ফর্মটা কি কম্পোনেন্ট কেউ বলতে পারি? এটা একটা সার্ভার কম্পোনেন্ট না? এখানে না আছে স্টেট, না আছে কোনো হ্যান্ডেলার, কিচ্ছু করি নাই, বাট তারপরও আমরা দেখতে মনে হইতেছে একটা ক্লায়েন্ট কম্পোনেন্ট হতে পারে। বাট নেক্সট জেএস এর অ্যাপ রাউটারের এই যে সার্ভার অ্যাকশন নামের একটা জটিল, মানে সরি, এত জোস জিনিস ইউজ করে আমরা পুরো ব্যাপারটারে একটা সার্ভার কম্পোনেন্টে ম্যানেজ করতে পারলাম না। সুবিধা কি কেউ বলতে পারেন ভাই? আমি তো এভাবে করতে পারতাম, হ্যাঁ এভাবে করতে পারতাম, বাট এভাবে করলে এই পার্টিকুলার কম্পোনেন্টারে জাভাস্ক্রিপ্ট এই পুরো কম্পোনেন্টার ফাংশনটারে ক্লায়েন্টে ডাউনলোড করা লাগতো না, মানে ইউজারের ব্রাউজারে ডাউনলোড করা লাগতো না। এই কম্পোনেন্টারে ব্রাউজারে আপনার ইয়া করা লাগতো না, ইনভোক করা লাগতো না, কল করা লাগতো না, লোড করা লাগতো না, এগুলো করতে হচ্ছে না। এক ভাই বলছে ফর্ম ভ্যালিডেশন কিভাবে হবে। আচ্ছা, আমরা ফর্ম ভ্যালিডেশন কিভাবে করি নর্মালি, এখানে কেউ কি ব্যাকএন্ডে কাজ করি বা এরকম, মানে ফর্ম ভ্যালিডেশন নিয়ে কাজ করছি কখনো? বাপ্পি ভাই হয়তো করছেন ভাই, জড নামের একটা লাইব্রেরি নাম শুনছেন না? বা এরকম অসংখ্য লাইব্রেরি আছে না খুব জোস জোস, যেগুলো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, যেখানে যে কোনো কিছু আপনার ডাটা ভ্যালিডেট করা যায়। যেহেতু এই পার্টিকুলার ফাংশনটা ভাই, এই পুরো ফাইলের বাই ফাংশন গুলা সার্ভারে রান হয়, সার্ভারে রান হয়। আচ্ছা, ক্লায়েন্ট সাইডে জড ইউজ করেন নাই? আচ্ছা, আপনাদের সাজেশন দিই, যারা রিয়েক্টে কাজ করেন, বিশেষ করে রিয়েক্ট হুক ফর্ম নিয়ে কাজ করেন, মানে ট্রাই টু ইউজ জড। ওকে, ইটস দি বেস্ট আমার মতে এখন। ওকে, ইয়াপের থেকে আমার মনে হয় জট মানে জোস। ওকে, সো ইয়াপো জোস। সো ইয়াপে যেরকম ভ্যালিডেশন আছে, কি করি আমরা বিভিন্ন রুল লিখি না, তো আমরা এখানে ইচ্ছা করলে ইয়াপ বা জোড আপনি যে কোনো কিছু ইম্পোর্ট করতে পারবেন এখানে। মানে এই পার্টিকুলার ফাইলে আপনি যদি আপনার পার্টিকুলার প্রজেক্টে কোনো প্যাকেজ ইনস্টল করেন ভাইয়া, যেমন ধরেন ইয়াপ বা জট, আপনি এই পার্টিকুলার ফাইলেও যদি এটা সার্ভারে রান হইতেছে, এখানে ইম্পোর্ট করে ওইখান থেকে ভ্যালিডেট করতে পারেন। আর আপনি বলতে পারেন ভ্যালিডেশনের ডাটা কই পাবো, এই যে ভাইয়া ফর্ম ডাটা আপনার কাছে অ্যাভেলেবেল না? দেখেন ভাইয়া, যদি ফর্ম ডাটা অ্যাভেলেবেল থাকে তাহলে টাইটেল প্রাইস সবকিছু অ্যাভেলেবেল না? আমি যদি এটার এপিআই রিকোয়েস্ট করার আগে এখানে একটা ভ্যালিডেশন করি,
জট বাই আপ দিয়ে। কারো কোনো সমস্যা আছে? বুঝতেছেন? ভ্যালিডেশন কেন হইতে হবে আমার কম্পোনেন্টের ভিতরে? আমি পুরো ভ্যালিডেশনটা এখানে করতে পারি না? বুঝতেছেন? এইটাই হচ্ছে সার্ভার অ্যাকশনের মজা। এবার কি কেউ সবাই বুঝতে পারছি আমরা যে এই পার্টিকুলার কম্পোনেন্টটা সার্ভার কম্পোনেন্ট হওয়া সত্ত্বেও কিভাবে ইন্টারেক্টিভ কম্পোনেন্ট হইলো? কারণ আমরা সার্ভার অ্যাকশন ইউজ করতেছি, পাওয়ারফুল জিনিস। ইউজার সাবমিট করবে ক্লায়েন্টে, বাট পুরো ব্যাপারটা মানে ফাংশন ট্রিগার হবে সার্ভারে। এবং প্রমাণ কিন্তু আমরা পাইছি, দেখেন আমরা কিন্তু প্রোডাকশন মোডে রান করে আছি, ডেপ্লয়মেন্ট মোডে রান করে আছি, কিন্তু সার্ভারে কোড রান হইতেছে। এখন সমস্যা হচ্ছে ভাইয়া, এখন যদি আমি সব পেজে যাই, এই যে নতুন প্রোডাক্টটা ক্রিয়েট করছি, দেখেন এটা কিন্তু এপিআই তে ক্রিয়েট হয়েছে। যে আমরা আমাদের এপিআই তে যাই, দেখেন প্রোডাক্ট এখন 11টা। শেষ প্রোডাক্টটা দেখি, এই দেখেন, এই যে নিউ মোবাইল, এই যে জোস মোবাইল, এই যে $298। কিন্তু আমরা তো ইয়া মোডে আছি, তাই না, আমাদের প্রোডাকশন মোডে আছি। আমি যদি এখন আমাদের সব পেজে যাই, দেখেন আমাদের ওই প্রোডাক্টটা কি আসছে? আপনি রিফ্রেশ দেন, যত খুশি তাই দেন, ইন্সপেক্ট দিয়ে আমি ধরেন হার্ট রিলোড দিলাম, প্রোডাক্টটা কি আসছে ভাইয়া? আমাদের মোবাইলটা কি আছে? নাই। কেউ কি বলতে পারেন কেন নাই? এনিওয়ান? আমরা শিখে ফেলছি কেন নাই, বাট একটু ধরতে হবে আমাদের। আমরা কি মোডে রান করতেছি ভাইয়া? npm স্টার্ট, তাই না? বিল্ড করা মোডে। যখন আমরা বিল্ড করছিলাম, এই প্রোডাক্টটা কে দেখাইতেছে? এই পার্টিকুলার পেজটা, তাই না? এই গ্রিড লেআউট কম্পোনেন্টটা। এবং এটা একটা সার্ভার কম্পোনেন্ট, খেয়াল করেন। তাহলে ও সার্ভারে প্রি রেন্ডার নিল, বিল্ড মোডে চলে গেছে। ও যখন বিল্ড মোডে রান করছে, তখন যে এপিআই হিট করছে, সেই এপিআই এর ভিতরে কি আমাদের নতুন প্রোডাক্টটা ছিল ভাইয়া? আমি যখন বিল্ড করছি তখনই তো এই জিনিসগুলো রান করছে, তাই না, কোডগুলা, এই কম্পোনেন্ট কল হওয়ার জন্য। এখানে তো দেখাইছে কম্পোনেন্ট গুলো বিল্ড নিছে আর কি, এসটিএমএল জেনারেট করছে। তো যখন এসটিএমএল জেনারেট করছে, তখন তো এপিআই কলটা করছে। তখন কি আমার পার্টিকুলারলি ডাটাটা ছিল যেটা পরে ইউজার ক্রিয়েট করবে? না। তার মানে কি, যখন বিলবোর্ড দিছি, এই যে এসটিএমএল পেজটা আছে আমার কাছে, এই যে নেক্সটের ভিতরে, সার্ভারের ভিতরে, অ্যাপের ভিতরে, এই যে আমার পার্টিকুলার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যেই ডাটাগুলো আছে, সেই ডাটার ভিতরে কিন্তু আমার মোবাইলের ডাটা নাই। দেখেন, টমেটো আছে, হ্যান ত্যান অনেক কিছু আছে, এই যে ব্যাট আছে, কিন্তু মোবাইলের ডাটা নাই। কেন? বিল্ড নেওয়ার সময় ওই ডাটা আমার কাছে অ্যাভেলেবলই তো নাই। বাট এটা একটা প্রবলেম না ভাই? একবার হ্যাঁ, তাহলে ওইটাও বাড়ি খাবে, দুইটাই বাড়ি খাবে, যদি প্রপারলি এরর হ্যান্ডেল না করা থাকে, দুইটাই বাড়ি খাবে। ওকে। আপনার যদি কোডে মানে নেক্সট জেএস এর বিল্ড ভার্সন কেন দোষ জানেন? ও মোটামুটি বিল্ড ভার্সন পর্যন্ত নিয়ে গেলে আপনি মনে করেন যে আপনার কোডের মধ্যে মানে এরর টেরর নাই। ওকে। কারণ ওইখানে সব কিছু রান করে, যেহেতু ম্যাক্সিমাম এখন সার্ভার কম্পোনেন্ট, সবকিছু রান টান করে, এপিআই তো সব কল হইতেছে সার্ভার কম্পোনেন্টে, এপিআই টিপিআই সব। তো যখন ও বাড়ি খায়, তখন দেখে আচ্ছা এরর, তাহলে কম্পোনেন্টে তো আমি জেএসএক্স রেন্ডার করতে পারতেছি না, তখন আপনারা বলবে যে এরর আছে, তখন আপনি আবার ফিক্স করতে পারেন। ওকে। সরি, আচ্ছা। এখন যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে ভাইয়া, হ্যাঁ, যে সমস্যা তো তাহলে প্রি রেন্ডার নিতেছে মানে কি? এটা তো ফিক্সড, এটা স্ট্যাটিক অ্যাসেট, তাই না? আমরা কি সবাই জানি এইচটিএমএল সিএসএস এগুলো যে স্ট্যাটিক অ্যাসেট, মানে এটা কিন্তু সার্ভারের কাছে নন চেঞ্জেবল অ্যাসেট। কিন্তু আমি তো চাই যে আমার এইচটিএমএল পেজটা, মানে এই পার্টিকুলার পেজটা যদি কোনো প্রোডাক্ট ক্রিয়েট হোক, এটা দেখাক। তার মানে কি, আমার কি করতে হবে? সামহাও না সামহাও এই হোস্টেড এইচটিএমএল পেজটা আমার চেঞ্জ করতে হবে না ভাইয়ারা? কি হলো? সরি ভাই, একটু আবার কষ্ট করে স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, বাট ইয়া নাই ভাইয়া, আমার পারমিশন নাই। আচ্ছা ভাই, এখন আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। যেহেতু এনপিএম রান বিল্ড দিলে কোড এরর বিল্ড হবে না। হ্যাঁ হ্যাঁ, প্রোডাকশন না এররে থাকবে না, প্রোডাকশন না এররে থাকবে না, বুঝিনি। আপনি তো বিল্ড কেন দিই, আমরা একটা জিনিস আমরা বিল্ড দেওয়ার সময় কেন ক্রস চেক করে, শুধু নেক্সটে না, সব জায়গায়, ব্যাক এন্ড হোক, ফ্রন্ট এন্ড হোক, সবকিছুতে কেন বলেন তো? বিল্ড দেওয়া মানে যে আমার এটা প্রোডাকশন রেডি কোড এখন। তো আমি তো আরো চাই যে ভাই বিল্ডের সময় আমার এরর দে। যদি এরর না দেয়, তাহলে যদি ডিপ্লয় করি, ইউজার যদি এরর খায়, তাইলে প্রবলেম না? এর থেকে ভালো না আমার বিল্ড মানে ডিপ্লয় করার আগে বিল্ড মোডে আটকায় দেওয়া, যাতে আমি ফিক্স করতে পারি? বুঝতে পারছেন? এই কাজটাই করে। মানে আমরা আবার ফেরত যাই। আচ্ছা, যেটা আমরা চাচ্ছি যে ভাই, এই যে এই এইচটিএমএল পেজটা, এটা তো মানে স্ট্যাটিক, তাই না? বিল্ড করার সময় ও এপিআই কল করে ডাটা মাটা নিয়ে এসে এইচটিএমএল পেজ জেনারেট করছে। কিন্তু আমি তো চাই ভাই সামহাও এই ফর্মটা যখন হিট হবে, সার্ভার যখন ট্রিগার করবে, তখন এইচটিএমএল পেজটাতে আমি চেঞ্জ আনতে চাচ্ছি না। দেখেন কি চাইতেছি আমি, অনেক বড় চাওয়া কিন্তু।
হোস্টেড একটা অ্যাপ্লিকেশনের এইচটিএমএল পেজ জেনারেট করছে কে? আপনি না, আমি না। নেক্সট, হোস্টেড একটা এইচটিএমএল পেজ যেটা জেনারেট করা, সার্ভারে হোস্ট করা, আমার হাতে নাই, ডেভেলপারদের হাতে নাই, সেটাতে আমি চেঞ্জ আনতে চাইতেছি না। আমি চাইতেছি না সামহাও, বাই সামহাও আমার ডাটা, আমার ওই যে নতুন প্রোডাক্ট ইউজার ক্রিয়েট করবে, এই ক্রিয়েট করা ডাটাটা এই এইচটিএমএল পেজের ভিতরে ঢুকে যাবে। সেটাই আমরা চাইতেছি না ভাইয়ারা। এইটা কিভাবে করবেন জানেন? এটারে বলা কি? রিভ্যালিডেশন। কি বলা হয়? রিভ্যালিডেশন। এবং নেক্সট ভাষায় এটারে বলা হয় ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন। মানে কি? যে আপনার এই পেজটা স্ট্যাটিক ভাবে থাকবে, বাট আপনি এমন কিছু করতে পারবেন যে ভাই হোস্টেড এইচটিএমএল পেজগুলোতে আপনি চেঞ্জেস আনতে পারবেন। নিজে গিয়ে কোড করে না, আপনার কোডের ভিতরে এই কাজ করা থাকবে। যেমন ধরেন ভাই, আমার এই ফর্মটা যখন ট্রিগার হয় ভাইয়া, এই ফর্মটা যখন ট্রিগার হয়, এই ফর্মটা, তখন আমরা এই পার্টিকুলার ইয়াটা ক্রিয়েট করি না ভাইয়া? এই পার্টিকুলার এই সার্ভার অ্যাকশনটা ট্রিগার হয় না? এই পার্টিকুলার ফাংশনটা ট্রিগার হয় না ভাইয়ারা? যেখান থেকে যে আমার এই ফর্ম ডাটা আমরা পাই, আমরা পোস্ট রিকোয়েস্ট করি, পোস্ট রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে, আমরা কিন্তু দেখতে পারতেছি এপিআই তে ডাটা অ্যাভেলেবেল, এপিআই তে অ্যাভেলেবেল, এই যে। কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল না কেন? কারণ এটা তো আমরা বিল্ড টাইমে বিল্ড করছিলাম, তখন তো এপিআই তে ডাটা ছিল না। এখন যদি আমরা এটা চাই, তাহলে আমরা কি করতে পারি? আমি চাবো না সামহাও না সামহাও, সামহাও না সামহাও, যেই পেজটাতে, যেই পেজটাতে আমার এই এপিআই কলটা করা হয়েছে, ডাটাগুলো দেখাইতেছি, এপিআই থেকে তো দেখাইতেছি, ওই পেজটা আবার সামহাও সার্ভারে রি-রেন্ডার নেক। এটা হলে ভালো হতো না ভাইয়া? বা ওই কম্পোনেন্টটা আবার রি-রেন্ডার নেক, যে কম্পোনেন্ট থেকে এপিআই কলটা করা হয়েছে। তাইলে তো আমার এইচটিএমএল পেজটা সার্ভারে রেন্ডার নিবে, ক্লায়েন্টে না। সার্ভারে রেন্ডার নিবে, নেওয়ার পরে এইচটিএমএল, নতুন এইচটিএমএল জেনারেট করে আবার ওই নেক্সট ফোল্ডারের ভিতরে রাখবে, এবং ওই পেজটাই, ওই পার্টিকুলার পেজটাই আমার ইউজারে দেখাবে। মানে ক্লায়েন্টে রেন্ডার নিবে না, সার্ভারেই সব হবে। আমার সার্ভারে যে এইচটিএমএল পেজ জেনারেট করা আছে, এইখানে এটা রিজেনারেট হবে, রিজেনারেটেড পেজটা আমার ইউজার আবার দেখতে পারবে। এইটা করার জন্য আপনার একটা কাজ করতে হবে। আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে ভাই, নেক্সট ক্যাশ নামের একটা জিনিস আছে, নেক্সট মানে নেক্সটেড প্যাকেজ থেকে আমরা রিভ্যালিডেট পাথ নামের একটা ফাংশন নিয়ে আসতে পারি। এবং আপনি যদি মনে করেন যে কোনো একটা পার্টিকুলার এপিআই কল করার পরে আপনি একটা কোনো পার্টিকুলার পেজ, বুঝেন পাথ মানে কি, পেজ বা রাউট রিভ্যালিডেট করবেন, আপনি এই ফাংশনটার কল করবেন। কল করার পরে আপনি জাস্ট আপনার পাথটারে চেনাই দিবেন, ধরেন স্ল্যাশ অ্যাবাউট, স্ল্যাশ টিম, স্ল্যাশ শপ, স্ল্যাশ অ্যাড। কিন্তু আমাদের যে রাউটটা, এটা কোন রাউট কেউ বলেন তো? এটা আমাদের রুট রাউট না ভাইয়া? এই পেজটারে আমরা রিভ্যালিডেট করতে যাচ্ছি না? এই পেজটাতে তো আমরা ডাটা দেখাতে যেতেছি, এইটা যদি রিরেন্ডার নেয়, এটা রিরেন্ডার না নিলে কি আমি আমার ডাটা দেখতে পারবো ভাইয়া? কারণ এপিআই তো কল হইতেছে এই পেজ থেকে, তাই না? দেখেন, আমার সব পেজ থেকে এই ডাটাগুলো আসছে না? এটা কি বুঝতে পারতেছি? গ্রিড লেআউট কিন্তু সব পেজের একটা কম্পোনেন্ট। তাইলে আমি কি করতে পারি? আমি বলতে পারি ভাই তুমি স্ল্যাশ শটটা রিভ্যালিডেট করে দাও। মানে কি? যে যখনই আমার এই সার্ভার অ্যাকশনটা ট্রিগার হবে, তুমি পোস্ট রিকোয়েস্ট করো, সব ভালো কথা, এটা সাকসেসফুল হওয়ার পরে তুমি রিভ্যালিডেট করো। তার মানে কি? এই পার্টিকুলার স্ল্যাশে যে পেজ কম্পোনেন্ট আছে, ওই পেজ কম্পোনেন্টটা তুমি সার্ভারে আবার রেন্ডার নাও, রেন্ডার নিয়ে এই পার্টিকুলার ওই রাউটের জন্য যে এইচটিএমএল পেজটা, ওটা আবার ক্রিয়েট করো এবং ইউজারকে সেটা দেখাও। সবকিছু সার্ভার হবে। প্রমাণ দেখবেন? প্রমাণ আমরা দেখি। আমরা একটা কাজ করি, এই নেক্সট ফোল্ডার ডিলিট করে দিই। আমরা আমাদের কোডে চেঞ্জেস আনছি না? এই যে এই পার্টিকুলার এই কোডটা যুক্ত করছি না? তাহলে আমার আবার বিল্ড দিতে হবে, তাই না? npm রান বিল্ড, বিল্ড না, রিবিলিটা কোথায় ইউজ করবো আপনারা এখনো বুঝেন নাই? আচ্ছা, কোন জায়গায়? সার্ভার অ্যাকশনে ভাইয়া, সার্ভার অ্যাকশনে। কারণ কি? সার্ভার অ্যাকশন গুলো কখন ট্রিগার হয় কেউ বলেন তো? যখন ইউজার কোনো কিছু ডাটা ক্রিয়েট করে, আপডেট করে, ডিলিট করে, তার মানে কোনো অ্যাকশন করে। কোনো একটা অ্যাকশন হলে তো আমার এপিআই ডাটা চেঞ্জ হবে। ইউজারের কোনো অ্যাকশন বাদে এপিআই ডাটা চেঞ্জ হওয়া সম্ভব? বুঝতেছেন আমি কি বলতে চাইতেছি? আমার পেজগুলো তো এপিআই ডাটা ইউজ করে দেখাইতেছে, তাই না? তো এপিআই চেঞ্জ হলে তো আমি জানি, আচ্ছা তাইলে তো কাহিনী হয়েছে, ইউজার কিছু একটা ক্রিয়েট করছে, কিছু আপডেট করছে, কিছু ডিলিট করছে, ডাটা চেঞ্জ করছে। তার মানে কি? যেই পার্টিকুলার পেজে চেঞ্জ আসছে ওটা তো আমি জানি, ওটা আমি জানি না? এজ এ ডেভেলপার আমি জানি না যে এই এপিআইতে যদি পোস্ট রিকোয়েস্ট হয়, তাহলে এই এপিআইতে যে গেট রিকোয়েস্ট করে ডাটা আছে, সেই পেজটাই আমার, এই যে এখানে গেট রিকোয়েস্ট করছি না, তাহলে আমার এই পার্টিকুলার কম্পোনেন্টটা যে পেজ থেকে আমার মানে দেখাইতেছে, এই পার্টিকুলার মানে ওই পেজ কম্পোনেন্টটা রিভ্যালিডেট করতে হবে না? ওই পার্টিকুলার রাউটটারে আমার রিভ্যালিডেট করা লাগবে না? মানে কি? তুমি ওই কম্পোনেন্টটারে, ওই পেজটাতে আবার জেনারেট করে আবার এইচটিএমএল বানাও। হ্যাঁ, যে পেজ থেকে গেট রিকোয়েস্ট করবে সেই রাউটটা চিনিয়ে দিবেন। আমাদের জন্য এটা স্ল্যাশ রাউট, যদি আমাদের জন্য এটা হয়তো স্ল্যাশ শপ, তাহলে আমরা স্ল্যাশ শপ লিখতাম না? যদি আমাদের এই পার্টিকুলার পেজটা স্ল্যাশ শপে থাকতো, তাহলে আমি স্ল্যাশ শপে লিখতাম না? যদি স্ল্যাশ ধরেন পোস্টে থাকতো, তাহলে স্ল্যাশ পোস্টে লিখতাম না? বুঝতেছেন? আমি তো জানি যে আমার কোন রাউটটা, কোন পেজটা
আমার এখানে রিভ্যালিডেট করা লাগবে, সেটা আমি করব। সার্ভার অ্যাকশন আমরা এই ফাংশনগুলো কল করবো। এখন আমরা বিল্ড দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবখানে ইউজ করবেন, কারণ সবখানে আমার ডাটা চেঞ্জ হয়। নর্মালি আমরা এই সার্ভার অ্যাকশনগুলো ইউজ করি এই ধরনের আপনার এপিআই তে যখন ডাটা চেঞ্জ হয় বা কোনো অ্যাকশন হয়, ঠিক আছে, মানে এপিআই তে ডাটা চেঞ্জ করবো আমরা পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে, পুট, প্যাচ, ডিলিট। তখন আমরা এটা মানে কি, একটা এপিআই ডাটা আপনি ডিলিট করছেন, পোস্ট করছেন বা মানে প্যাচ করছেন বা ডিলিট করছেন, এর মানে কি ভাইয়া, ওই এপিআইটা আপনার অ্যাপ্লিকেশনের অন্য কোনো রাউট কোনো না কোনো পেজ ইউজ করতেছে, তাই না? তার মানে কি, ধরেন আমার একটা পেজে 10টা ডাটা ছিল, আপনি অন্য একটা পেজ থেকে একটা ডাটা ডিলিট করে দিলেন, এপিআই তে হিট করলেন, তাহলে আগের যে রাউটটা, সেই রাউটটা 10টা ডাটা দেখাইতে, 10টা ডাটা নিয়েই তো প্রি রেন্ডার নিছিল, সার্ভারে রেন্ডার নিছে, এইচটিএমএল জেনারেট করছে। এখন ওই পার্টিকুলার পেজটারে এখন ভুল ডাটা দেখাবে না? আপনি যে ডিলিট করে দিয়েছেন ওইটা তো এখনো দেখাবে, বাট ওইটা কি আসলে আছে এপিআই তে? না। তাহলে আপনি যখন ওই পোস্ট রিকোয়েস্টটা বা প্যাট রিকোয়েস্টটা করছেন, আপনি জানেন তো যে ওই পার্টিকুলার এপিআইটারে গেট রিকোয়েস্ট করে ডাটাকে কি ইউজ করতেছে, সেই পেজগুলোরে আমরা এখানে রিভ্যালিডেট করতে পারি, সেই রাউটগুলোরে আমরা রিভ্যালিডেট করতে পারি। দেখেন এখন যদি আমরা npm রান স্টার্ট দিই, মানে প্রোডাকশন মোডে রান করি, হ্যাঁ, এক কথায় গেট রিকোয়েস্ট পেজে রিরেন্ডার করার জন্য রিভ্যালিডেট করতে হবে, হ্যাঁ, যেই পার্টিকুলার পেজগুলা ওই গেট রিকোয়েস্ট গুলো করছে সেগুলো। ওকে, এখন যদি আমরা যাই, দেখেন আসলো, এবং আমার এখন মোবাইল আসবে কেন বলেন তো, কারণ আমি তো আবার বিল দিছি, তাই না? আমি তো আবার বিল দিছি, তো বিল দেওয়ার সময় তো এখন আমার ডাটা আছে এপিআই তে, কারণ আমরা নতুন ডাটা ক্রিয়েট করার চেষ্টা করি। এখন কি বানাবো কেউ বলেন, কেউ একটু বলেন, আমার মানে আইডিয়া ভুলে গেছি। ইয়া ভাই কি জানি বলছিলেন, ভাই কি জানি বলছিলেন, সুন্দর জিনিস বলছিলেন, বাইক বাইক বাইক, হ্যাঁ সরি, বাইক, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। আচ্ছা একটা সাইকেল দিন ভাই যদি মাইন্ড না করেন, তাহলে আমরা সাইকেলে দিই। ওকে, দেখেন এখন কিন্তু নাই, আমি কিন্তু আবার বলতেছি বিল্ড মোডে আছি, মানে কি এইচটিএমএল জেনারেটেড, এই যে নেক্সটে এইচটিএমএল জেনারেটেড, এইচটিএমএল এই যে সার্ভার, সরি, অ্যাপ, এই যে index.html, দেখেন এটা কিন্তু জেনারেটেড, একটু খেয়াল করেন, এটা জেনারেটেড। ওকে, এখানে আমার ছবি টবি আছে, এই যে সবকিছু আছে। এখন আমি আমার ফর্ম কই, আহা কি যন্ত্রণা, ফর্মে যাই, আমরা এই ইয়াটা দিই এবং আমরা বলি নিউ বাইক, জোস বাইক, ধরেন সামথিং, প্রাইস দিলাম ধরেন $20। এবার যদি সাবমিট দিই, একটু খেয়াল করেন, সাবমিট দেওয়ার সময় আমি আমার কোডে গেলাম, কনসোল একটু খেয়াল করেন, এই কাহিনীটা হয়েছে না ভাইয়া, সার্ভার অ্যাকশনটা ট্রিগার হয়েছে। এবার আমি সব পেজে গেলাম, এবার একটু খেয়াল করেন, আসছে ভাইয়া বাইকটা, খেয়াল করেন, কেন আমি যদি আবার ব্রাউজারে যে একটু খেয়াল করেন, দুইটা কনসোল হয়েছে, রিভ্যালিডেটিং আই এম সব পেজ। দেখেন আমি ওরে কি বলছিলাম, দেখেন আমার index.html চেঞ্জ হয়েছে, খেয়াল করছেন, index.html সার্ভারে চেঞ্জ হয়েছে। কারণ কি, আমি যখন ওরে রিভ্যালিডেট পাথ করতে বলছি, তার মানে কি সব পেজটারে আবার বানাইতে হবে না ভাইয়া, মানে ইন্ডেক্স পেজটাকে এই page.js-টারে আবার রেন্ডার করতে হবে না, নাহলে কি এটার জন্য HTML পেজটা রিজেনারেট করতে পারবে? এই যে আমি নতুন ডাটা দিছি এটা ঢুকাইতে পারবে? বুঝতেছেন? দেখেন ও আচ্ছা, এক্সট্রা করে অ্যাড করলে রিয়েক্ট ফর্মে রিফ্রেশ করা লাগে না। হ্যাঁ হ্যাঁ, এই যে করা লাগে না, এই যে ইয়া প্রমাণ পাইলেন ভাইয়া জামিল ভাই, মাত্র আমরা দেখলাম, আমার কি রিফ্রেশ করা লাগছে? এই যে ডাটা আমি অ্যাড করলাম, আমি যখন শপে গেছি রিফ্রেশ করা লাগছে আমার? না না, লাগে নাই তো ভাইয়া, এটা কিন্তু অটোমেটিক আসছে। এবং দেখেন সার্ভারে আমি কিন্তু প্রোডাকশন মোডে আছি, দেখেন সার্ভারে এই কম্পোনেন্টটা আবার রান করছে, এই যে রিভ্যালিডেটিং, কারণ কনসোলটা হইতো না যদি সার্ভারে রান্না করতো। আইএম সব পেজ আবার রান করছে, কেন বলেন তো, এই গ্রিড লেআউট কম্পোনেন্টটা আমি এপিআই কল করছি না, এই কম্পোনেন্টটা আমি এপিআই কল করছি না, এপিআই কল করা মানে কি, তাহলে এই কম্পোনেন্টটা আবার রান করতে হবে না, এই কম্পোনেন্ট আবার রান করছে, এই জন্য এই কনসোল লকটা হয়েছে। এবং এই রান করেও কি করছে দেখেন, এইচটিএমএল পেজটারে চেঞ্জ করছে, কোথায়, সার্ভারে, অন দা ফ্লাই, আমরা কিছু করিনি। দেখেন আপনার জন্য ডাটা রেডি, এই যে আমার ডাটা কই, আচ্ছা আমরা সার্চ করি, এই নিউ বাইক সার্চ করলে তো পাবো, আহা, এ নিউ মোবাইলের পরে তো বাইক থাকার কথা, এই যে দেখছেন, এই যে আমাদের বাইক, এই যে ছবি আসছে, কোথায় এই এইচটিএমএল কোথায় ভাই, আপনার হোস্ট করা এইচটিএমএল, মানে হোস্ট করা সার্ভারে, দেখছেন? তার মানে কি, আপনি প্রি রেন্ডারের সুবিধাও পাইলেন,
আবার ডাটা চেঞ্জ হলে আপনি ওটা রিফ্লেকশন ইউজারের সাথে সাথে দেখাতে পারতেছেন। জোস না? আবার আপনার এই পার্টিকুলার কম্পোনেন্টের ক্লায়েন্ট কম্পোনেন্ট হওয়ার দরকার নেই। দেখেন পারফরমেন্সও পাইলাম, আপনার রেডিমেড এসটিএমএল পাইলাম, আবার রেডিমেড এসটিএমএল যদি চেঞ্জ করা দরকার পড়ে সেইটার কন্ট্রোল আমার কাছে আছে। কিভাবে? সার্ভার অ্যাকশনের থ্রুতে, এই রিভ্যালিডেট পাথের মাধ্যমে। আপনি যেটা দিবেন ওই পার্টটারও রিভ্যালিডেট করবে, মানে ওই পার্টিকুলার পেজটাতে আবার বানাবে, এইচটিএমএল পেজটা বানায় নতুন করে সেট করবে। ইউজার পরবর্তীতে যখনই আবার ওই পার্টিকুলার পেজ মানে ভিজিট করার চেষ্টা করবে, ও তখন আপ টু ডেট ডাটার এইচটিএমএল পেজ দেখাবে। কারণ তো এইচটিএমএল পেজটা সার্ভারে আবার ক্রিয়েট করছে, আপ টু ডেট ডাটা কল করে, তাই না? এপিআইটা আবার কল হয়েছে, মানে এই গ্রিড লেআউট কম্পোনেন্টটা কিন্তু আবার কল হয়েছে সার্ভারে, যাতে ও আপ টু ডেট এপিআই ডাটা নিয়ে আসতে পারে। ওকে, বুঝাইতে পারছি এবার? সার্ভার অ্যাকশন ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন? এবং এইটার মাধ্যমে আমার প্রি রেন্ডার্ড কম্পোনেন্টও, প্রি রেন্ডার্ড পেজও কিভাবে আমরা জোস ভাবে, মানে ইউজার মনে করতে, দেখেন ইউজার মনে করতে পারে না যে ভাই এটা মনে হয় ডাইনামিক, এটা মনে হয় ডাইনামিক, মানে আমি কিছু চেঞ্জ করলে সাথে সাথে ব্রাউজারে চেঞ্জ হইতেছে, কিন্তু এটা কি তাই হইতেছে? এটা কি ব্রাউজারে চেঞ্জ হইতেছে? দেখেন র রিঅ্যাক্ট যদি আমরা করতাম তাহলে কিন্তু এটা ব্রাউজারে চেঞ্জ হইতো, বাট এটা কিন্তু এখন সার্ভার এইচটিএমএল থেকে চেঞ্জ হইতেছে। খেয়াল করতেছেন? জোস। ওকে, আরেকটা ব্যাপার আপনাদের একটু দেখাই দিই, সেটা হচ্ছে যে ভাই মাঝে মাঝে এমন হয় না ভাইয়া যে আমার পার্টিকুলার একটা এপিআই তে ডাটা ডিলিট করছি, ক্রিয়েট করছি বা কিছু করছি, হ্যাঁ হ্যাঁ যে কোনো ভাইয়া, যে কোনো, যেমন ধরেন এখানে যদি আপনি লিখতেন টু ডু লিস্ট আছে না, স্ল্যাশ কি আছে, চাইল্ড পেজ নামের একটা কিছু আছে না, এই যে স্ল্যাশ চাইল্ড পেজ, ধরেন এটা করলাম, ধরেন সব পেজ করলাম না, এটা করলাম। ওকে, তাহলে এখন যদি ক্রিয়েট করি ধরেন সামথিং, এই ডাটা আসলে আমরা দেখতে পারবো না, কারণ আমরা রিভ্যালিডেট মেইন পেজটারে করিনি। ওকে, আমরা জাস্ট দেখতেছি যে অন্য কোনো পেজ করা যায় নাকি। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, ডবল রিভ্যালিডেট করা যায় নাকি, আমরা স্ল্যাশটারে রিভ্যালিডেট করি। ওকে, তাহলে তো আমার কি করতে হবে, আমার তো আছে, আমি তো বিল্ড মোডে আছে, আমার আবার বিল দিতে হবে, সেটা আমরা আরেকটা পেজ রিভ্যালিডেট করার ট্রাই করছি। বাট এর আগে আমরা একটা কাজ করি, আমরা কিছু একটা বানাই, সামথিং, প্রাইস দিলাম ধরেন $50, এবার কি দেওয়া যায়, মোটর বাইক, এটা দিয়ে, এটা হ্যাঁ, হ্যাঁ দেখি আমরা এই যে সাবমিট দিলাম, দেখেন যখন আমরা সাবমিট দিলাম, কি হলো, ও কিছু তো নাই, আমরা তো স্টার্ট মোডে নেই, npm run স্টার্ট। ওকে, হ্যাঁ এটা আমি লিঙ্কটা হারাই ফেললাম তো। আচ্ছা, তাহলে আমরা মোটর বাইক বানাবো, তাহলে এটা মোটর বাইকের লিঙ্ক, মোটর বাইক সামথিং, প্রাইস ধরেন $258, সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে আমরা একটু আমাদের ইয়াতে দেই, একটু খেয়াল করেন, সার্ভার থেকে ইয়া হইলো। এবার আমরা শপে যাই, একটু খেয়াল করেন, শপে যখন গেলাম দেখেন এই রিভ্যালিডিংটা কাজ করলো না ভাইয়া, এই যে খেয়াল করছেন, শপে রিভ্যালিডিংটা কাজ করলো। আবার আমি যখন টু ডু লিস্টে যাই, চাইল্ড কম্পোনেন্ট ধরেন নেস্টেড কোনো কম্পোনেন্ট, আমি তো এটারে রিভ্যালিডেট করে রাখছি, এই যে চাইল্ড পেজ, দেখেন। আচ্ছা এটা কি হয়নি, রিভ্যালিডেট পাথ টু ডু লিস্ট স্ল্যাশ চাইল্ড পেজ, স্টার্ট মোডে আছি না, দেখি পরে আগে পরে করছি। আচ্ছা যাই হোক, কথা হচ্ছে মানে নেস্টেড লেআউট থাকলে সমস্যা নেই, এটা সামহাও ইয়া করতেছে না, বাট আমি আপনাদের ইয়া করতেছি যে নেস্টেড লেআউট থাকলেও কোনো সমস্যা নেই, আপনি যে কোনো লেআউট আর কি আপনার ইয়া করতে পারবেন, কি বলে মানে যে কোনো পেজ আপনি রিভ্যালিডেট করতে পারবেন। ওকে, এখন আরেকটা জিনিস দেখি, মানে যেটা আমি দেখাইতেছিলাম, এটা একটু ইয়া স্কিপ করি, আমার তো আপাতত সব পেজে দরকার। ওকে, তো সব পেজ রিভ্যালিডেট হইতেছে, ভালো কথা। এই দেখেন আপ টু ডেট ডাটা এসে পড়ছে, আমি কিন্তু প্রোডাকশন মোডে আছি, আমার আপ টু ডেট ডাটা আসতেছে কিভাবে, সার্ভারের এইচটিএমএল চেঞ্জ হইতেছে। এখন আমার আরেকটা লাস্ট কোশ্চেন আছে, এমন হইতে পারে না ভাইয়া যে একটা এপিআই তে আমি যদি চেঞ্জ করি, পোস্ট রিকোয়েস্ট করে, ডিলিট রিকোয়েস্ট করে, আপডেট রিকোয়েস্ট করলে ওইটার গেট রিকোয়েস্ট মাল্টিপল পেজ করতেছে, এটা হইতে পারে না? কেউ কিন বলেন তো, যে আমার সব পেজ বাদে বা মেইন পেজ বাদেও ধরেন আরেকটা অ্যাডমিন পেজ আছে, যেখান থেকে অ্যাডমিনরাও প্রোডাক্ট দেখতে পারে, প্রোডাক্টটা এডিট করতে পারে, ডিলিট করতে পারে, ওইখানে অ্যাডমিনের পেজটা রিভ্যালিডেট করার দরকার পড়তে পারে না? মানে একটা এপিআই চেঞ্জ হলে মাল্টিপল পেজ রিভ্যালিডেট করার দরকার পড়তে পারে, তখন আমি কি করবো? একটা অপশন হচ্ছে হ্যাঁ বারবার রিভ্যালিডেট বারবার করো, বাট নেক্সট আপনার কাছে আরো জোস প্রোডাকশন মানে অপশন দিছে, ও বলে ভাই তুমি যখন একটা গেট রিকোয়েস্ট করো, দেখেন গেট রিকোয়েস্ট করার সময় আমরা ইচ্ছা করলে নেক্সট এর ভিতরে, এটা কিন্তু মনে হইতে পারে ব্রাউজারের ফেজ, এটা ব্রাউজার ফেজ না, নেক্সট এর রিরাইট করছে, এটা নেক্সট এর ফেজ, আপনি সেকেন্ড ব্র্যাকেট মানে সেকেন্ড আর্গুমেন্ট আকারে ফেজের ভিতরে ইউআরএল বাদেও একটা
অবজেক্ট দিতে পারেন, সেই অবজেক্টের ভিতরে আপনি নেক্সট নামের একটা, দেখেন আমি এবার লিখে রেখে দেবেন, আপনি নেক্সট নামের একটা অপশন পাবেন, সেখানে আবার আরেকটা এরকম অবজেক্ট দিতে পারবেন। সেই অবজেক্টের ভিতরে আমরা এরকম ট্যাগস দিতে পারি, দেখেন আপনাদের সাজেশন দিবে, এবং আমরা এভাবে ট্যাগিং করতে পারি। মানে কি, আমি বললাম যে ভাই এই যে এপিআই কলটা হইলো, এটার জন্য এই একটা ট্যাগ, এটা এই ট্যাগ দ্বারা নেক্সট চিনবে। তাহলে আপনি পার্টিকুলারলি যখন অন্য কোনো পেজে এই এপিআই রিকোয়েস্টটা করবেন, তখন আপনি এই ট্যাগটা ইউজ করবেন যদি থাকতো। তখন আপনি জান যে ভাই একটা সার্ভার অ্যাকশন থেকে যদি আমার এরকম মাল্টিপল পেজ রিভ্যালিডেট করা লাগে, তাহলে আমি মাল্টিপল পেজ রিভ্যালিডেট করবো না, আমি কি করবো জানেন, যখন আমি এই পার্টিকুলার ফাংশনটা ইউজ করতে পারবো, রিভ্যালিডেট ট্যাগ। যেটা আমি ওরা ট্যাগিং করছি, ওরা আমি ট্যাগিং করছি না, এই পে রিকোয়েস্টটা চেনে নেক্সট, আমি কি বলবো জানেন, যে ভাই রিভ্যালিডেট ট্যাগ করো, ট্যাগ কি, স্ল্যাশ প্রোডাক্টস, এটাই না, এক্সাক্ট নাম হওয়া লাগবে কিন্তু, তাহলে হবে না, এই যে প্রোডাক্টস। ওকে, এইবার আমরা আবার একটা বিল দিই, হ্যাঁ জোস না, মানে মাল্টিপল মনে রাখা লাগতেছে না আমার, যে এত এত পেজ ট্যাগিং করে দিব এপিআই তে, জাস্ট জোস, npm স্টার্ট বিল হয়েছে না। আচ্ছা, এবার আমরা দেখি যে কাজ করে নাকি, আমরা তো অন্যভাবে করার চেষ্টা করলাম। ধরেন কি দেওয়া যায়, এবার একটা প্রোডাক্টের নাম বলেন কেউ, দ্রুত দ্রুত। তাহলে ভাই এটা ট্যাগের জন্য কোয়েরি, এই যে হাসান ভাই আপনি রিয়াক্ট কোয়েরি করছেন না, ওইখানে এরকম ট্যাগিং সিস্টেম আমরা ইনভ্যালিডেট করতাম না, মনে আছে, আমরা ইনভ্যালিডেট কোয়েরিজ করতাম ক্লায়েন্ট ধরে, এই সেম কাজই নেক্সট করে আসলে ভাইয়া এই ট্যাগিং এর ক্ষেত্রে, যে যত যত কম্পোনেন্টে যেই সব জায়গায় এই এপিআইটা আছে অত ট্যাগিং করা, ও এটার ধরে প্রত্যেকটা যেই যেই পেজ এই পার্টিকুলার এপিআই ইউজ করছে সবাইরে ইনভ্যালিডেট করে, সবাইরে সার্ভারে নতুন করে জেনারেট করে, এইচটিএমএল নতুন করে জেনারেট করে প্রত্যেকটারে। বুঝতে পারছেন ভাই, রিয়েক্ট কোয়েরিও তাই করে না হাসান ভাই, যেহেতু আপনি জানেন বা যারা জানেন, রিয়েক্ট কোয়েরি তাই করে না, একই রকম। আচ্ছা আচ্ছা, আমার একটা কিছু বলেন না, সানগ্লাস এটা দিন, আচ্ছা এটা দিন, সুন্দর আছে। আমরা প্রোডাকশন মোডে আছি না, দেখি, হ্যাঁ সানগ্লাস জোস, প্রাইস $28, সাবমিট দেওয়ার পর আমি শপে গেলাম, দেখেন কি হলো, ইন্টারেস্টিং, npm ডাউন স্টার্ট, আচ্ছা বিল দিছি না, রিভ্যালিডেড ট্যাগ স্ল্যাশ প্রোডাক্টস, ও দেখছেন স্ল্যাশ দিছি আমি, স্ল্যাশ বলতে তো কিছু নাই, আবার স্ল্যাশ, হ্যাঁ হ্যাঁ এটাই ঝামেলা করছে। ধ্যাৎ, আর একটা নতুন প্রোডাক্ট খুঁজতে হবে, কারণ এই প্রোডাক্ট এখন পাওয়া যাবে। আহ, কি দেওয়া যায়, হকি স্টিক, এই দিয়ে দিই প্লেয়ার সহ দিয়ে, হ্যাঁ ফুটবল আছে আই বিলিভ ভাইয়া, যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশন দেখি, ফুটবল আছে, আছে আছে। আচ্ছা এবার আমরা npm বিল দিছি না, এবার npm স্টার্ট দিই, এবার দেখি, আশা করি এবার ওই সব ডাটা পাবে। হ্যাঁ কি হলো, ওকে এপিতে হিটই করা নেই, আর দেখি এপিআই তে ক্রিয়েট হচ্ছে নাকি, তাইলে তো বুঝবো আমরা, আমার এপিআই কই, আহ, এটা, আচ্ছা সানগ্লাস তো ক্রিয়েট হয়েছে, তাইলে হিট করলো না কেন, আচ্ছা আরেকটা বিল দিই, আচ্ছা আমার পিসিতে কোনো ঝামেলা হচ্ছে, তাইলে দিই। এটা একটু কাটি, এটার একটু কাটি, ওকে, সিডি অ্যাপ রাউটার npm রান বিল্ড, এবার দেখি, npm স্টার্ট ফ্রেশ, আহা ব্রাউজার বলে বেশি ক্যাশ করে রাখছে, এই নেক্সট এর এই বিহেভিয়ার গুলো এত বাজে লাগে, দাঁড়ান এই নেক্সট ফোল্ডারটা ডিলিট করে দিই, আর হুম ডিলিট করা না, আচ্ছা রিভ্যালিডেড ট্যাগ প্রোডাক্টস থাকুক, আবার বিল্ড, আচ্ছা,
না না, মানে রিভ্যালিডেশন তো ওটা পরের বিষয়। আমরা তো এপিআই কলেরই ডাটা পাইতেছি না, তাই না? দেখেন এপিআই তে ডাটা আছে, মানে আমি তো গ্রিড লেআউটে নর্মাল এপিআই কল করছি, এটা তো কাজই করতেছে, এটা আমরা হাতই দিই নাই। ওকে, আর এইখানে আমার এই এপিআই কল করে ডাটা আসবে না, এটা তো আমরা দেখতে পারতেছিলাম। আমার কথা হলো ডাটা আসে না এখানে। ওকে, আবার কি npm one start refresh refresh আজব তো আসছে। ওকে, ওই যে এই ক্যাশের অনেক ঝামেলা আছে ভাই, আমি জানি। আচ্ছা, নতুন কিছু দিই, হকি স্টিক, তাই না? ছবি নিয়ে আসছিলাম, এটাই না? হ্যাঁ, হকি নিউ, আর ধরেন দাম হচ্ছে $15, সাবমিট। তারপরে শপে যাই, দেখেন আসছে, হকি আসছে। তার মানে কি এটা প্রপারলি কাজ করতেছে না? এবং দেখেন এই যে আমি কি ওরে বলে দিছি এখানে যে কোনো পেজ রিভ্যালিডেট করতে, দেখেন আমি কি ওরে বলে দিছি কোনো পেজ রিভ্যালিডেট করো, ট্রুথ আউটে বলেছি না, কিন্তু ও স্মার্ট, ও জানে যে এই পার্টিকুলার ট্যাগের যে এপিআই কলটা আছে সে কোন পেজ থেকে কল হতেছে। দেখেন ও তো গ্রিড লেআউটে তো মানে রিভ্যালিডেট করছেই করছে। ও ওই গ্রিড লেআউটটা যেই পেজের আন্ডারে ও আপনার আমরা ইউজ করছি ওই পার্টিকুলার পেজটারও, মানে সব পেজটারও, মানে আমাদের স্ল্যাশ পেজটারও কি করছে, এটারও দেখেন এই যে কনসোল আসছে রিভ্যালিডেটিং, ওটারও ইনভ্যালিডেট করছে, এইচটিএমএল পেজটা আবার রিজেনারেট করছে। তার মানে আপনার যদি মাল্টিপল পেজ এরকম এপিআই কল লাগে, হ্যাঁ। কিন্তু আমার তো এখানে ট্রান্সলেট করি না, কারণ কি ট্রান্সলেট করে কি করে, সবকিছু ব্রাউজারে হয় ভাইয়া। এখানে কিন্তু একটা মেজর ডিফারেন্স আছে, এই পুরো ব্যাপারটা কিন্তু সার্ভার থেকে আসতেছে না। মানে কি, ডাটা কিন্তু এসিও এর যোগ্য। এই যে নতুন ডাটা আপনি চেঞ্জ করতেছেন, এটা কিন্তু আপনার ডাটা অ্যাভেলেবেল আপনার কাছে, নেটওয়ার্ক রিকোয়েস্টে যান, দেন এই যে ডাটা আসতেছে আপনার কাছে এই যে লোকাল হোস্টে, এই ডাটা কিন্তু এসিও করার জন্য, এই যে নতুন ইউজার যে ডাটা ক্রিয়েট করলো এটাও কিন্তু এসিওয়েবল ডাটা। মানে আমি যদি এই পার্টিকুলার হকি স্টিকের উপর এসিও করতে চাই, কন্টেন্ট কিন্তু অ্যাভেলেবেল, ট্রান্সলেট করে কি এটা করতে পারতাম? ডাটা তো সব সার্ভারেই, সরি ক্লায়েন্টে রেন্ডার হইতো, বাট এই রেন্ডার কিন্তু করতেছে সার্ভারে রেন্ডার নিতেছে, বাট ওইটারও আমরা ডাইনামিক্যালি এভাবে ট্রিট করতেছি যে মনে হইতেছে মনে হয় ট্রান্সলেট করে ইউজ করতেছি। মানে ইউজার মনে করছে যে আমার ইন্টারাকশনের ফলে মনে হয় ব্রাউজারে ডাটা ক্রিয়েট হচ্ছে, বাট না, হোস্টিং সার্ভার থেকে ক্রিয়েট হয়ে এইচটিএমএল জেনারেট হয়ে আসতেছে আর কি, রিজেনারেট। নেক্সট জেএস এর অ্যাপ রাউটার এতটাই জোস। ওকে, সো আমি আরো 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 কথাবার্তা আছে, ঠিক আছে, সবকিছু তো বলতে পারলাম না। এখানে আমার অনেক টাইম হয়ে গেছে, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনি আপনার ইয়া করতে চাই, আমরা একটা জিনিস লাস্ট দেখাই দিই, যদি আমরা ইয়া করতে চাইতাম, ধরেন ডাইনামিক রাউট করতে চাইতাম, কাহিনী হচ্ছে যে ডাইনামিক রাউটে এই আপনার থার্ড ব্র্যাকেট দিয়ে নাম লিখতে হয়, ওখানে পেজ ডট জেএসএক্স লিখতে হয়, এবং এখানে একটা জাস্ট সিম্পলি একটা কাজ আছে, গেট স্ট্যাটিক প্যারামস নামের একটা ফাংশন আছে, এইটারে কল করে এখান থেকে আপনি যাই রিটার্ন করবেন। ওকে, যারা ওই যে ওই গেট, এটা জেনারিক স্ট্যাটিক প্যারামস, আরেকটা আছে গেট স্ট্যাটিক পাথ, আপনাদের খেয়াল আছে যারা নেক্সট পেজ রাউটার ইউজ করছেন, ওরকম একটা ফাংশন আছে। এখান থেকে আমরা কি বলে দিচ্ছি, ভাই এই পার্টিকুলার রাউট গুলোর জন্য তুমি পেজ জেনারেট করো। মানে কাহিনী কি জানেন, এখানে আমি বলছি না যে 3টার পোস্টের জন্য তুমি পাথ জেনারেট করো, এখান থেকে আমরা এই পেটিপি কল করতে পারলাম ডাটা দেখানোর জন্য। নেক্সট যখন আপনি বিল দিবেন না, দেখেন আমি সার্ভারে যদি যাই, অ্যাপের ভিতরে পোস্টে যাই, দেখেন পোস্ট, আচ্ছা এটা না, আমরা বিল মোডে আছি না, তাইলে তো এটা না, এইখানে না, এইচটিএমএল পেজ করি নিচে নাকি, পোস্ট ডট এইচটিএমএল তো বুঝলাম, ইজ ইট বিল্ড মোড অর নট, বিল্ড মোড। তাইলে পোস্টের ভিতরে, পোস্টের আইডির ভিতরে আমার তো জাভাস্ক্রিপ্ট দরকার নেই। ও দ্যাট, পেজেস, আচ্ছা আমার নেক্সটের ড্রপটা করি, এটা না, পোস্টের টু ডু লিস্ট এইটা গেছে, আবার ওই ক্যাশে ঝামেলা করতে চাই, চাইল্ডও আছে, নট শিওর। আচ্ছা, আচ্ছা পোস্টের ভিতরে এখানে পেজ থাকার পর, যাই হোক, যেটা হচ্ছে যে মানে পার্টিকুলারলি আমরা এই জায়গায় যদি ডাইনামিক পাথ ইউজ করতে চাই, তাহলে আমরা গেট জেনারিক, মানে গেট জেনারেট স্ট্যাটিক প্যারামসটা ইউজ করতে পারি, ঠিক আছে। ওইটা ইউজ করলে জাস্ট আপনি এখানে যতগুলা পাথ এখানে লিখে দিবেন, ততগুলা পাথের জন্য আপনার, ধরেন আপনি 3টা পোস্টের জন্য জেনারেট পাথ ইউজ করলেন, ও কি করবে 3টা পার্টিকুলার প্রোডাক্টের জন্যই, বা যে যতগুলো আপনি দিচ্ছেন ও এইচটিএমএল জেনারেট করে রাখবে প্রত্যেকটার জন্য।
এবং পরবর্তীতে যদি এপিআই তে ডাটা বাইরেও যায়, আপনি যদি এই ফ্ল্যাগটা ট্রু রাখেন না, ডাইনামিক প্যারামস, যেটা প্রি রেন্ডার করার সময় ছিল না এপিআই তে, পরবর্তীতে যোগ হয়েছে, ওইটার জন্য অন দা ফ্লাই সার্ভারও পেজ বানাবে। ওকে, এই কাজটার মাধ্যমে আমরা ডাইনামিক রড হ্যান্ডেল করতে পারি। মানে ইটস লাইক, ধরেন আপনি পোস্ট লিস্টে গেছেন না, post/1 গেলেও আপনি পেজ পাবেন। আচ্ছা, পেলাম না কেন? ইন্টারনাল সার্ভার এরর, post/ কিছু একটা হয়েছে। ও, আমি এরর থ্রো করে রাখছি, মনে পড়ছে, আমি আসলে এরর থ্রো করে রাখছি এখানে। আপনাদের এরর হ্যান্ডলিংটাও দেখানোর আসলে ইচ্ছে ছিল, আমি কোডটা দিয়ে দিব, আপনারা একটু দেখেন। আসলে এত ছোট জায়গায় আপনারা তো আশা করি এতটুকু কনসিডার করবেন যে আমরা অনেক কিছু আসলে, অনেকেই তো অনেক কিছু জানতেন না, আমি আসলে অনেক ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি আসলে। মানে যেগুলো ধরেন নেক্সটে কেউ নতুন হলে যাতে একটু বুঝতে পারে। এই জায়গায় এরর থ্রো করে রাখছি, তো এটারে ঠিক করতে হবে। এটারে res.json রিটার্ন, এটারে ফার্স্ট ব্র্যাকেটে দিলে হবে, এটাতে ব্র্যাকেটে দেওয়ার দরকার নেই, এটা দরকার নেই। ইটস ওকে। ওকে, এবার আশা করি ঠিক হবে। আচ্ছা, বিল্ড মোডে আছি, তাম যদি আমরা আবার বিল্ড মোডে যাই। আচ্ছা, তুমি নেক্সট কিন্তু ডেভেলপারদের জন্য অনেক হেভি, বাই দ্য ওয়ে, মানে ইউজারদের জন্য ফার্স্ট, কিন্তু বিল্ড মানে ডেভেলপাররা যখন কাজ করে তখন কিন্তু প্যারা আছে। ওকে, সরি, সিডি অ্যাপ রাউটার বিল্ড স্টার্ট। এবার যদি আমরা পেজের পাশে যাই, এই যে ওকে, তো দেখেন আপনার প্রত্যেকটা, আপনি যেখানে যান একটাই ডিটেলস পেজ করা, মানে এই পার্টিকুলার এই যে এই আইডির পেজটা, এই যে এটা প্রত্যেকটা পোস্টের জন্য টাইটেল আলাদা, পোস্ট ডিটেলস আলাদা, সবকিছুর জন্য আপনার আলাদা আলাদা ডাটা শো করবে, বাট কম্পোনেন্ট একটাই। এটি হচ্ছে ডাইনামিক রাউট। ওকে, এটা আমরা নর্মালি কিভাবে ইউজ করতে পারি? ধরেন আমরা যেমন ই কমার্স অ্যাপ্লিকেশনে প্রত্যেকটা প্রোডাক্টের যে ডিটেলস পেজ আছে, ওকে, এগুলো তো একই রকম। ফেসবুকের প্রত্যেকটা পোস্টেরই ডিটেলস পেজ আছে, এগুলো কিন্তু একটাই কম্পোনেন্ট। ওকে, জাস্ট ডাটা আলাদা। ওকে, সো এগুলা আপনারা একটু রিসার্চ করেন। আমি আজকে সময় স্বল্পতার কারণে পুরোটা দেখা যাবে না, কোডটা আমি দিয়ে দিব, কোডটা রিসার্চ মানে কোডটা দেখলে বুঝবেন, রিসার্চ করার অন অ্যালং দ্য ওয়েতে। এই তো। সো অ্যাপ রাউটার এতটাই জোস। ওকে, এই ছিল ইয়া। আচ্ছা, আমরা কি অ্যাপ রাউটারের যে জিনিসগুলো আমরা আজকে দেখলাম, আমরা মোটামুটি অনেক ডিপতেই গেছি, ঠিক আছে? এটা কি মেক সেন্স করতেছে যে না অ্যাপ রাউটারটা আসলে বা নেক্সট জেসটা আসলে এত জোস কেন? আসলে মানে ডেভেলপারদের লাইফ ইজি করছে, আবার পারফরমেন্সের দিক থেকে ইউজারদের লাইফ ইজি করছে, আপনি যাদের জন্য অ্যাপ্লিকেশনটা বানাইতেছেন। ওকে, ওকে, নাও কিউ&এ স্টার্ট। এবার কোশ্চেন করতে পারি কেউ? এনিওয়ান? আপনি এনিওয়ান স্টার্ট কবে থেকে? এটা ওই যে ভাইয়া কতটুকু দেখানো হবে এগুলা জব প্লেসমেন্ট প্রোগ্রাম আছে, বাট আপনার জবের কোনো গ্যারান্টি নাই, কেউই দিতে পারে না, ঠিক আছে? আপনি কতটুকু শিখবেন, কতটুকু নিজের বিল্ড করতে পারবেন, এটার উপরে ডিপেন্ড করবে। বাট পার্টনারের এলআই আছে আইসিতে, মানে ইন্টারেক্টিভ কেয়ার্স, ওনাদের সাথে। তো ওনারা আর কি এই সিভি গুলা পাঠাইতে পারে আর কি, পরবর্তীতে রেকমেন্ডও করতে পারে, বাট ইন্টারভিউতে আপনারই ক্র্যাক করতে হবে। ওকে, আর পাইথন জ্যাঙ্গো খুব ডিপলি শেখানো হয়। রিয়াক্টও নেক্সটও যেগুলো আছে এগুলো ডিপলি শেখানো হয়। আপনারা মানে আপনারা তো দেখতেছেন যে এই ফ্রি ইয়াতে আমরা এতটুকু কি করছি, যখন লাইভ ক্লাস থাকবে আমরা পুরো এইসব ব্যাপারের উপর প্রজেক্ট করি, আরো ডেপতে যাই এই খুঁটিনাটি বিষয়গুলোর উপরে, নেক্সট হোক রিয়াক্ট হোক, তো চেষ্টা করা হয়। সো এটা নিয়ে আশা করি সমস্যা নেই। এনরোলমেন্টের ব্যাপার স্যাপার গুলা, আপনাদের ওই যে ফর্ম ফিল আপ দেওয়া আছে না, ওই যে আপনাদের ওই যে চেক ক্যারিয়ার পাউথ, ওই যে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা একটু দেখেন ভাই, একটু আবার দিয়েন তো। আবে একটা আসলে ডেডিকেটেড আপনার ইয়াতে আসলে এত কিছু আসলে ব্যাখ্যা করা সম্ভব না। ওকে, সো আপনি চাইলে কিন্তু এখন তো সবকিছু ওপেন। নেক্সট 15 ক্যাশ কিন্তু মানে ডকুমেন্টেশন আছে, অনেক রিসোর্সেস আছে, আপনারা কিন্তু একটা সার্চ করলে আমাদের কাছে অ্যাভেলেবল, তাই না? সো আমরা তো আজকে একটা ফান্ডামেন্টাল সিয়া পাইলাম না নেক্সট অ্যাপ রাউটারের উপরে, তো এটার উপরে বেস করে কিন্তু আমাদের আরো ফার্দার শিখতে হবে। এটা কিন্তু শেষ না, মানে ইটস নট দ্য এন্ড অফ অ্যাপ রাউটার, অসম্ভব আপনার মানে 2 ঘন্টা 1 ঘন্টার 1.5 ঘন্টার একটা সেশনে শেষ করা। ওকে, এগুলো কি ইউজ সার্ভার করে আর কি কি ধরনের কাজ করতে পারি? ইউজ সার্ভার ইউজ করে আপনি যে কোনো ধরনের কাজ, আপনার যেটা মনে হয় যে আগে আমরা ক্লায়েন্টে মানে ধরেন কোন একটা হ্যান্ডেলারের থ্রুতে আমরা ইয়া করে রিভ্যালিডেট করতাম, ধরেন টেন্সটেকের মাধ্যমে। এই রিইনভ্যালিডেশনের কাজগুলা, পোস্ট রিকোয়েস্ট পাঠানোর, পুট রিকোয়েস্ট পাঠানোর, ডিলিট রিকোয়েস্ট পাঠানোর, সব ধরনের কাজগুলা আপনারা সার্ভার অ্যাকশনের মাধ্যমে করার চেষ্টা করবেন। সব সময় যখনই ডাটা চেঞ্জ হবে এপিআই তে, তখনই আপনারা সার্ভার অ্যাকশনের মাধ্যমে করার চেষ্টা করবেন। ওকে, এই তো। আর কোনো কোশ্চেন? আপনাদেরকে অনেক বোর করছি একটু বলেন তো? আপনারা কি বুঝতে পারছেন, মানে কিছু কি টেক অ্যাওয়ে আছে এই ইয়ার থেকে, নাকি একদমই
হ্যাঁ, ইউজ ইফেক্ট, এই যে একটা ভাই বলছে ইউজ ইফেক্ট টাইপ জিনিসগুলো ইউজ সার্ভার না। আসলে দেখেন ইউজ ইফেক্ট জিনিসগুলো কোথায় করছি আমরা, ইউজ ইফেক্ট জিনিসগুলো করছি এইখানে, তাই না? দেখেন তো বাপ্পি ভাই বা যে কোশ্চেন করছেন হাসান ভাই, এইটা ইউজ ইফেক্টে করতাম না আমরা যদি র রিয়েক্ট হতো এপিআই কলের যে ব্যাপারটা, ওটা আমরা এপিআই কল করতে পারছি ডিরেক্ট কম্পোনেন্ট লেভেল থেকে। যখন আমরা এপিআই ডাটা চেঞ্জ করি, মানে গেট রিকোয়েস্ট না, পোস্ট পুট ডিলিট প্যাচ, তখন সার্ভার অ্যাকশনে খেলা আসে। ওকে, কারণ এটার মাধ্যমে আপনার পেজ রিভ্যালিডেট করা লাগতে পারে, অসংখ্য পেজ, রাউট, এইচটিএমএল রিজেনারেট করা লাগতে পারে ডাটা যখন চেঞ্জ হয় এপিআই তে। ওকে, কারণ আমরা তো সবকিছু প্রি রেন্ডার করতেছি, সবকিছু সার্ভার কম্পোনেন্ট। ওকে, এই জন্য ইউজ ইফেক্টের কাজটা আমরা এইভাবে করি, এই সার্ভার কম্পোনেন্টের ভিতরে এপিআই কলের মাধ্যমে কই, এই তো এইটা। ওকে, নাইস ওয়ান। ওকে, থ্যাংক ইউ, ইনফরমেটিভ ছিল, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে মোটামুটি আর কোনো কোশ্চেন নাই, বাট আপনার যদি ক্যারিয়ার পাথ সম্পর্কে বা পেইড কোর্সের সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে ওইটা অ্যান্সার করবেন, ওই যে যিনি লিঙ্ক দিচ্ছেন ইন্টারেক্টিভ কোর্স থেকে, সমস্যা নেই। আর আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন, আর আপনাদের সাথে যোগাযোগ করা হবে যে আপনাদের কেমন লাগলো কি আসা এই বিষয়ে, ওইখানে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া পেইড কোর্সের কি যাদের দরকার। আমি পেইড কোর্স বলতেছি না আপনাদের করা লাগবে, দেখেন এগুলা অ্যালং দ্য ওয়ে শিখতে হয়, আমাদের কিন্তু প্রতিদিন শিখতে হয়, রিসোর্সেস কিন্তু কোনো অভাব নাই, কিন্তু পেইড কোর্স করে আপনারা একটা ট্র্যাকে রাখে। ওকে, এবং আপনারা ফোর্স করে অনেক কিছু করতে, আপনারা ডেডিকেটেডলি বুঝায় যে আচ্ছা লিঙ্ক গুলা কি কি, যেমন ব্ল্যান্ডলি যদি বলে আচ্ছা সার্ভেকশন আছে এই জন্য শিখতে হবে, কিন্তু আমি তো বুঝলামই না সার্ভেকশনের মজাটা কি। এই যে আমি বুঝলাম মজাটা কি, যে একটা কম্পোনেন্ট আমি সার্ভার কম্পোনেন্ট বানায় ফেলতে পারতেছি, যদিও এখানে সাবমিশন আছে, স্টেট আছে, ইনপুট আছে, তাই না, বাটন আছে, বাট এটা সার্ভার অ্যাকশন ইউজ করার কারণে সার্ভার কম্পোনেন্ট বানাতে পারছি, ক্লায়েন্ট কম্পোনেন্ট বানানো লাগছে। লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল সবকিছুই স্ল্যাশ আসিফ মাহির, মানে সব হ্যান্ডেলারই আমার এটা, গিটহাব বলেন যাই, স্ল্যাশ আসিফ মাহির। ওকে, দিয়ে দিছি। না, ইজিফিক্টের ভিতরে যে কল করতাম, দেখেন আমরা কি কোনো ডিলিট রিকোয়েস্ট, আপডেট রিকোয়েস্ট ইজিফিক্টের ভিতরে করি? ওটা তো আমরা হ্যান্ডেলারের ভিতরে করি, তাই না? এই যে আমাদের আপডেট ডিলিটের কাজগুলো আমরা এইভাবে করি না ভাইয়া? দেখেন যখন আমার পোস্ট রিকোয়েস্ট হয় তখন আমি হ্যান্ডেলারের ভিতরে করি, ওই হ্যান্ডেলার জোড়া লাগে, এটার ভিতরে তো ইজিফিক্ট দরকার নাই। এই কাজগুলা আপডেট ডিলিট, আপনার ক্রিয়েট, এই এপিআইতে ওই কাজগুলো আমরা সার্ভার অ্যাকশনে করব। আর গেট রিকোয়েস্টের কাজগুলো ডিরেক্ট কম্পোনেন্টে আমরা সার্ভার কম্পোনেন্ট বানায় অ্যাসিঙ্ক অ্যাওয়েটের মাধ্যমে ডিরেক্ট কম্পোনেন্ট লেভেলে করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা গাইস, 10টা বেজে গেছে, অনেক সময়, 1 ঘন্টা ছিল, 2 ঘন্টা করছি। থ্যাংক ইউ সো মাচ। আমি কোডটা প্রোভাইড করার চেষ্টা করবো কালকের মধ্যে আপনাদের, মানে যখন আপনারা ইমেল পাবেন, ভিডিওটাও থাকবে আপনাদের কাছে, রিওয়াচ করেন। আর যারা পেইড কোর্সের ব্যাপারে জানতে চান, আপনার যখন যে ইন্টারেক্টিভ কেস যোগাযোগ করবে আপনাদের সাথে বা ওনাদের পেজে নক দিয়ে আপনারা ডিরেক্ট যোগাযোগ করতে পারবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আমার এখন একটু লিভ নিতে হবে। ওকে, সো যদি যে পেইড কোর্সে কেউ জয়েন করেন দেখাবে ইনশাল্লাহ, যদি কেউ জয়েনও না করেন, আমরা একই ফিল্ডে আছি, প্রোগ্রামিং শিখতেছি, প্রোগ্রাম নিয়ে কাজ করি, অবশ্যই কোনো না কোনো আবার কোনো একটা কিছু দেখাবে ইনশাল্লাহ। ওকে, লাইভে ক্লিয়ার, মাশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ভাই কি আছেন? শাকির ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়েলকাম সবাইকে। আচ্ছা, সো সালাম আলাইকুম তাহলে সবাইকে। আর যদি ভাই থাকেন তাইলে ভাই একটু ফ্লোর দিতে চাই আপনাদের। শাকির ভাই বা যিনি ইন্টারেক্টিভ ক্লাস থেকে কেউ থাকেন। আচ্ছা, আমার 1 মিনিট টাইম দিন, আমি ওনার একটু আচ্ছা ভাইয়ারা, ওনারা মনে হয় নাই, আপনারা লিভ নিতে পারেন সবাই। আমি রেকর্ডিংটা অফ করে মিটিংটা এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? সো সবাই ভালো থাকেন, দোয়া রাখেন, এই তো। আর দেখাবেন ইনশাল্লাহ সামনে। ওকে, আর ভিডিওটা পেয়ে যাবেন আপনারা, কোডটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, সবাই লিভ নিতে পারেন, সেশন মোটামুটি শেষ। ওকে, আমি লিভ নিচ্ছি, আপনারা লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে।